ওকে, তো আমরা লাস্ট একটু ব্যাক টু দ্য মানে জাস্ট একটু সামারাইজ করি। প্রিভিয়াসলি আমরা যে সেশনগুলো কমপ্লিট করছি, আমরা অ্যাজাইলের হিস্টোরি, অ্যাজাইলের ভ্যালুস, পিলার্স, মাইন্ডসেট, একটা টিম, কিরকম টিম আমরা চাই সেটার একটা মাইন্ডসেটের বিষয় ডিসকাশন করছি। দেন আমরা জাম্প করছি স্ক্রামে, এবং কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা ডিসকাশন করছি। তারপর আমরা স্ক্রামের উপরে আহ, শুরু করছি, স্ক্রামের একদম ব্রেকডাউন। তো আমরা স্ক্রামের হাই লেভেল ও স্ক্রামের ভ্যালু আর স্ক্রামের পিলার্সটা কমপ্লিট করছি। এখন আমরা রোলসে শুরু করছি। তো অ্যাজ আমরা বলেছিলাম যে আপনাকে, যদি আপনার সময় হয় স্ক্রাম গাইডটা ওভারভিউ করার জন্য, ওই ক্ষেত্রে আপনার কতটুকু মানে আহ, এরকম করতে পারছিলেন বা কোনো সময় পেয়েছিলেন? স্ক্রাম, হ্যাঁ স্ক্রাম গাইডটা আমি আসলে ডাউনলোড করে প্রিন্ট করছি। সো আমি আসলে পাশে রাখছি এবং হচ্ছে যে খুব বেশি দেখার পাইনি, আমি জাস্ট স্ক্রাম ভ্যালুস গুলো দেখছিলাম। আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে যে ওই যে ট্রান্সপারেন্সি, ইন্সপেকশন এবং অ্যাডাপশন, মানে যেগুলো অলরেডি হয়ে গেছে সেই পার্টটাই ওকে, একটু জাস্ট দেখার চেষ্টা করতেছিলাম আর কি। নো প্রবলেম। আচ্ছা, বিফোর আমরা প্রোডাক্ট ওনারে অলরেডি অনেক কিছু কভার করছি, বাট হয়তো আর কিছু মিনিট প্রোডাক্ট ওনারে ব্যয় করবো। এর আগে আপনার কোনো কোশ্চেন আছে কিনা সেটা প্রিভিয়াস সেশন থেকে আহ না, করা থেকে। আপাতত ভাই এখন কোনো কোশ্চেন নাই, ওকে। মোটামুটি ক্লিয়ার। বাট হয়তো বা হ্যাঁ ঠিক আছে, পরে আসলে আমি টাইম জিজ্ঞেস করে নিবো। ওকে, সো আমরা এই মিনি স্ক্রাম গাইডটাও পাশাপাশি রেখেছি যাতে কোনো এরিয়া মিস না হয়। তো আহ, আমরা মোস্টলি আমরা স্ক্রামের একটু ব্যাকগ্রাউন্ডও জেনেছি, প্লাস হচ্ছে স্ক্রামটা আসলে কিসের উপর বেস করে। আমরা লিন থিঙ্কিং এর কথা বলেছি, আমরা এমপিরিক্যাল প্রসেসের কথা বলেছি। দেন ভ্যালুসটা কিভাবে আসলে একটা টিম কি ডেভেলপ করে, দেন আমরা আসলে স্ক্রাম টিম বা রোলসে জাম্প করছি। তো আমরা ডিসকাস করতেছিলাম প্রোডাক্ট ওনার নিয়ে। তো প্রোডাক্ট ওনারের যে বিষয়গুলো আমরা কভার কভার করছি, যে এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে যদি প্রোডাক্টের ডিসিশন গুলো রাইট থ্রোতে না আসে, তখন আসলে আমাদের ইফোর্ট গুলো অ্যাজ এ স্ক্রাম টিমের ইফোর্ট গুলো আসলে মানে খুবই রিস্ক এবং ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ কোম্পানির জন্য একদমই একটা নেগেটিভ জিনিস। তো এই জন্য এই জায়গায় অ্যাজ এ স্ক্রাম মাস্টার বলেন, অথবা আমরা যে কোম্পানির যে কালচার বা স্ট্রাকচার সাজানো হচ্ছে, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ হয়। শুধুমাত্র প্রসেস নিয়ে আমরা কাজ করলাম, বাট আসলে প্রোডাক্ট এরিয়াটাতে ডিসিশন গুলোতে আমাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এবং এখানে একটা কালেকটিভ ডিসকাশন না হলে এটা দিন শেষে, এবং ওই প্রোডাক্ট ওনারের মাইন্ডসেটটা অ্যাজাইল এবং এই কমপ্লেক্স প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে কতটা অ্যালাইন, সেটাও বারবার ক্রস চেক করার দরকার। এবং স্ক্রাম মাস্টারের পয়েন্টে যখন আসবো তখন হয়তো কভার করবো, বাট স্ক্রাম মাস্টারের তিনটা এরিয়াতে আপনার স্ক্রাম মাস্টার কাজ করে। একটা তো মোস্ট এসেনশিয়াল বা সবাই জানেন, স্ক্রাম টিমের সাথে কাজ করে। পাশাপাশি প্রোডাক্ট ওনারের সাথে তার একটা রেসপন্সিবিলিটি আছে, এবং পুরো অর্গানাইজেশন লেভেলে একটা রেসপন্সিবিলিটি আছে। সেহেতু স্ক্রাম মাস্টার ধরতে পারেন ইজ এ কম্বিনেশন অফ থ্রি এরিয়াস, মানে তার রেসপন্সিবিলিটি শুধুমাত্র টিমের মধ্যে না। এটা স্ক্রামে আচ্ছা। যখন মাস্টারের রোলে যখন যাব তখন ওই তিনটা এরিয়া কভার করবো। কেন এটা এখন বললাম, সেহেতু প্রোডাক্ট ওনারের পয়েন্ট যেহেতু আসছে, সেহেতু প্রোডাক্ট ওনারের সাথেও আসলে স্ক্রাম মাস্টারের একটা কন্টিনিউয়াস একটা আপনার রিলেশন আছে, তার সাথে হুম। কাজ আছে। সে অবশ্যই আচ্ছা। ডিসিশন মেকিং এ আপনার এখানে ইম্প্যাক্ট ফেলবে না, যে প্রোডাক্ট ওনারকে বলবে না যে এই ফিচারটা আনো, এই ফিচারটাকে আইনো না, এরকম কোনো অ্যাপ্রোচে সে যাবে না। হুম। রেদার দ্যাট সে চেষ্টা করবে প্রোডাক্ট ওনারের সাথে কন্টিনিউয়াসলি একটা রিলেশনশিপ রাখা, যে তার যে ডিসিশন মেকিংটা সে নিচ্ছে যেভাবে, এইটা সে আসলে কতটুকু রাইট মাইন্ডসেটের উপরে বেস করে নিচ্ছে। হ্যাঁ, সে কোথাও কি ভুল করতেছে কিনা। হুম। ডাজেন্ট মিন স্ক্রাম মাস্টার সব জানে, বাট স্ক্রাম আচ্ছা। মাস্টার চেষ্টা করবে যে যার থিঙ্কিং প্রসেসের মধ্যে কোনো এন্টি প্যাটার্ন কিছু আছে কিনা। হ্যাঁ, এবং আচ্ছা। ওইটা তার অলওয়েজ অলওয়েজ মনিটরিং রাখতে হবে, এবং অলওয়েজ সে এটা ক্রস চেক করবে প্রোডাক্ট ওনারের সাথে। এটা জাস্ট একটা ধরেন ওপেন ডিসকাশন কন্টিনিউসলি হতে পারে, তার কাছে কোনো ডাউট হলে সে হয়তো একটা সেশন করে তার কাছে আসতে পারে। অথবা ধরেন আমরা হুম। যখন কোয়ার্টারলি কোনো ডিসিশন নেই যে নেক্সট কোয়ার্টারে আমরা এই প্রোডাক্ট গুলো, এই ফিচার গুলো আনবো, তখনও
ওই কোয়ার্টারলি ডিসিশন নেওয়ার আগেও ওয়ান ওয়ান সেশন হতে পারে স্ক্রাম মাস্টারের সাথে, আর কন্টিনিউসলি তো হবেই। তার কাছে কোনো ডাউট মনে হলে অথবা প্রোডাক্ট ওনারের কোনো হেল্প লাগলে যে আমরা এটা কেন করি, এই প্র্যাকটিসটা কেন করি, সেও স্ক্রাম মাস্টারের কাছে আসতে পারে। হুম, বাট হুম, স্ক্রাম মাস্টারের অলওয়েজ কনসার্ন থাকতে হবে যে আহ, সে রাইট ওয়েতে ডিসিশন গুলো নিচ্ছে কিনা, তার মাইন্ডসেটটা ক্লিয়ার কিনা, এবং সে হুম, এই প্রোডাক্ট অ্যাজাইল যেভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্টের প্রসেসে এমফেসাইজ করে এইটার হুম, উপরে সে অ্যালাইন কিনা। কারণ এটা যদি না হয়, প্রত্যেকটা পদেই আপনার কন্ট্রাডিকশন তৈরি হবে স্ক্রাম টিমের সাথে এবং সবার সাথে। কারণ সে যেভাবে চিন্তা করতেছে, একটা অ্যাজাইল টিম সেভাবে চিন্তা করতেছে না, তখন কনফ্লিক্ট হবে। সেহেতু সবার মাইন্ডসেট অ্যালাইন হওয়াটা খুব জরুরি, এবং এখানে ট্রান্সপারেন্সির খুব বড় একটা জায়গা আছে। কারণ ওইটার উপরে বেস করেই প্রোডাক্ট ওনারের সাথে একটা টিম মেম্বারদের ভালো একটা রিলেশন হবে। এবং স্ক্রাম কখনো বা অ্যাজাইল কখনো, আমরা আগে আলাপ করছি, যে কোনো লাইক ডিসিশন এরকম না জাস্ট বললো করলো এরকম ব্লাইন্ডলি কাজ করার একদমই অপোজিট। হ্যাঁ, রেদার দেন কোনো কিছু আসলে এই জন্য এই মিটিং গুলো থাকে, রিফাইনমেন্ট থাকে, আপনার প্ল্যানিং থাকে। রিফাইনমেন্ট এমন একটা জিনিস, এটা ফ্লেক্সিবল। আপনি যদি কোনো আসবে মিটিং এর বিষয়, রিফাইনমেন্ট হচ্ছে এটা ফ্লেক্সিবল, এটা ম্যান্ডেটরি মিটিং না, বাট যখন লাগবে তখন টিম তার সুবিধার্থে করতে পারবে। রিফাইনমেন্টের পারপাসটি হচ্ছে কোনো ইস্যু নিয়ে যখন তারা ডিসিশন নিবে, এটাকে একটু প্রপারলি রিফাইন করা, কালেক্টিভলি ডিসকাশন করা। ব্যাক টু দা তার কিছু রোলস এর ক্ষেত্রে এখানে বলা হয়েছে তাকে পিএসএম এক্সামে কিছু রিলেভেন্স কোশ্চেন আসতে পারে, যে মানে প্রোডাক্ট ওনারকে যদি এক লাইনে কিছু বলা হয়, এরকম একটা কমন কোশ্চেন আসে, সেটাকে ভ্যালু ম্যাক্সিমাইজার বলা হয় প্রোডাক্ট ওনারকে। বিকজ অফ তার আচ্ছা, তার তার দায়িত্বটাই হচ্ছে আসলে রাইট ভ্যালুটা আসলে ডেভেলপ হচ্ছে কিনা। যে আপনি খেয়াল করে দেখেন, লিন থিঙ্কিং আমি দুইটা পয়েন্ট বলছিলাম, যে আম, আপনার যাতে রিডিউস ওয়েস্ট, মানে ওয়েস্ট যাতে কখনোই আসে না ফিচারে, হুম, যেটা হুম, কাস্টমারের জন্য ভ্যালু অ্যাড করে না, এবং আপনার মোস্ট এসেনশিয়াল দিকটাতে প্রায়োরিটিস করা। এটা কিন্তু ফুললি প্রোডাক্ট ওনার, প্রোডাক্ট ম্যানেজারের সাথে অ্যালাইন লিন থিঙ্কিংটা। হুম, হ্যাঁ, তো এই জন্য তাকে ভ্যালু ম্যাক্সিমাইজার বলা হয়। আসলে সে কনসিডারেশন কাস্টমার এবং কনসিডারেশন বিজনেস, আমি ওটাও আপনাকে বলছিলাম যে কিভাবে কাস্টমার ভ্যালুটা দিন শেষে বিজনেস ভ্যালুতে কনভার্ট হয়। হুম, আহ, জি, এবং আপনি যদি ভ্যালু তৈরি করতে পারেন, কাস্টমার পে করবেই। কিন্তু আপনি আসলে ভ্যালুটা তৈরি না করতে পারলে, কিছু অনেক সময় দেখবেন অনেক প্রোডাক্ট মার্কেটিং পলিসিতে অনেক বুজুং বুজুং করে আপনার প্রোডাক্টটা সেল করে, দিন শেষে এটা হুম, সাস্টেইন হয় না, ঠিক না? অনেক সময় দেখবেন আমরা বিভিন্ন প্ররোচনামূলক অ্যাডভার্টাইজ দেখি, রাইট? অনেক প্রোডাক্টে গিলানের জন্য অনেক, যেমন ধরেন হুম, আমাদের মোবাইল কোম্পানিগুলো যেমন ধরেন অনেক ট্রিক গুলো করে, যেগুলো আসলে ট্রান্সপারেন্ট না। এটা আমি এরকম পলিসিতে আমি আমি এগ্রি না। যেমন ধরুন আগে এটা হুম, খুব হইতো হুম, না, এরকম বড় করে ফোকাস করে এত মিনিট পাইছেন আপনি, বাট দিন শেষে দেখা যায় এটা ইউজ করতে পারতেছি না, কারণ এটার হুম, মেয়াদ দিচ্ছেন আপনি মাত্র একদিন। সেহেতু আপনি রাইট, এটা এটা একদমই ট্রান্সপারেন্সির অপোজিট। আপনাকে কাস্টমারকে বোকা বানানো করে এটা আপনাকে সাস্টেইন দিবে না। হ্যাঁ, একটা প্রোডাক্ট হুম, ডেভেলপ। সেহেতু আপনার ওই জায়গায়ও ওই ট্রান্সপারেন্সিটা কাস্টমারের সাইড থেকেও দেখবেন। বা এখনকার কোম্পানিগুলো বিশেষ করে সফটওয়্যার, সে বিষয়গুলো খুব স্পষ্ট রাখে। যেমন সে মান্থলি প্যাকেজে গেলে, মান্থলি পেমেন্টে গেলে সেটা মান্থলি মেনশন করে, ইয়ারলি গেলে ইয়ারলি মেনশন করে। কারণ আপনাকে একটা বিশাল প্রাইস দিয়ে আনলাম আমি, এই পলিসিটা যদিও কেউ যদি করে থাকে, এইটা ধরেন অ্যাজাইল মাইন্ডের সাথে সাথে যায় না। কারণ আপনি কোনো কিছু সেল করবেন, এটা ট্রান্সপারেন্টলি করতে হবে, ভ্যালুটা ফোকাস করতে হবে, যে এটা দিয়ে আপনি এই প্রবলেমটা আমি সলভ করে দিছি। হ্যাঁ, এই ভ্যালুটা আপনি পাবেন। এবং যখন আমরা প্রোডাক্ট ওনার যখন বিভিন্ন কাস্টমারের সাথে ডেমো দেখায় তার প্রোডাক্টকে, সে চেষ্টা করে যেই ভ্যালুটা ওই কাস্টমার পাবে ওইটাকে রিলেশন, ওইটার রিলেটিভ পয়েন্টটা তার সামনে আনতে, যে আপনি এই প্রবলেমে পড়ছেন এবং আমার এই সলিউশনটা এইভাবে আপনার প্রবলেমের সাথে ফিট হবে। এবং ডেমোগুলো যদি ওইরকম না হয়, আহ, ওই ডেমোটা ইফেক্টিভ হয় না। রাইট, মানে ডেমো মনে মিন করতে চাচ্ছি, যখন আপনি কাস্টমারের সাথে একটা নতুন ফিচার বা অ্যাপ্লিকেশন নিয়ে ইন্টারভিউতে যাবেন বা কথা বলবেন, আপনাকে কিন্তু হুম, অ্যালাইন করতে হবে যে কাস্টমারের প্রবলেমটাকে। হ্যাঁ, আপনাকে
হুম, টাচ করতে হবে ওই জায়গাটাতে, এবং আপনার সিস্টেম কিভাবে ওই প্রবলেমটাকে সলভ করছে এইটার উপরে বেস করে আলোচনা হইতে হবে খুবই ট্রান্সপারেন্টলি। তখন সে কনভিন্স হবে আসলেই তো এটা কাজ করে, কারণ আমার এটা হুম, আসলেই, সেহেতু সেহেতু এই প্রসেসটাই স্ট্রংলি, বিষয়টা হচ্ছে যে কারণে এটা আসলাম। আপনি অনেক কিছু গুজুং বাজুং করতে পারেন যেটা দিন হুম, শেষে আপনাকে সাস্টেইনেবল কোনো ডেভেলপমেন্ট দিবে না, এবং হুম, এই কাস্টমারকে আপনি ধরে রাখতে পারবেন না। রেদার দেন আপনি প্রথম থেকে যদি ট্রান্সপারেন্ট থাকেন এবং কাস্টমার সেন্ট্রিক একটা সলিউশন ক্রিয়েট করেন, ওইটা হুম, অটোমেটিকলি সাস্টেইন করবে, এটা করতে বাধ্য। এর থেকে হুম, বেস্ট কোনো অপশন নাই। এখানে আমি আপনাকে কোশ্চেন করতে পারি, জিয়া ভাই, যে আপনার কাছে কি মনে হয় যে এই পয়েন্টটা আমি বলতেছি এইটার কোনো বেটার অন্য কোনো পয়েন্ট আছে আপনার কাছে, অথবা এটা আপনার কাছে মেক সেন্স করে কেন? হুম। হ্যাঁ, লাস্ট ইয়াটা যেটা আপনাকে কোশ্চেনটা করতেছি স্টেটমেন্ট যে, হ্যাঁ, স্টেটমেন্ট একটু বলেন। হ্যাঁ, মানে আমি আপনার থেকে জাস্ট জানতে চাচ্ছি, ধরুন আমি তো এই জিনিসটা বললাম কেন এখানে কাস্টমারকে ট্রান্সপারেন্টলি তার প্রবলেমটাকে বেস করেই ডিসকাশনটা হওয়া উচিত, প্রমোশনটা করা উচিত। এখানে আচ্ছা। অনেক অনেক প্রমোশন তো বিভিন্ন ওয়েতে আছে, মানে আপনার কাছে এটা মেক সেন্স করে কিনা যেটা আমি বললাম, যদি করে কেন, আপনি কনভিন্স কিনা, এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার কাছে অন্য অন্য কোনো কোনো। অ্যাঙ্গেল আছে কিনা যে এটা আচ্ছা, এরকম হতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে যে আহ, যে ফিচারটা আমি আসলে লঞ্চ করতে চাচ্ছি, ঠিক আছে, হুম, সেটা আসলে মেইনলি কাস্টমারের জন্য। রাইট। বিকজ কাস্টমাররাই হচ্ছে ওই ফিচারটা ইউজ করবে। তো এখানে ওই জন্য ইম্পর্টেন্ট যে কাস্টমার আসলে কি চাচ্ছেন। সো কাস্টমারের ফিডব্যাকটা দ্যাটস এর মোস্ট ইম্পর্টেন্ট। বিকজ মানে লাইক ফর এক্সাম্পল আমি চাচ্ছি হচ্ছে আহ, আমি একটা মগ কিনতে চাচ্ছি, ঠিক আছে। এখন হুম, হুম, আমি একটা দোকানে যাওয়ার পর যদি আমাকে মানে বারবারই হচ্ছে জগ দেখায় মগের, মানে বলে যে হ্যাঁ দিস ইজ মানে মগের মতো আপনি মগ ইউজ করতে পারবেন, মানে ব্যাপারটা হুম, হয়তো বা মানে আমি আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে হয়তোবা মানে মেনে নিবো যে ঠিক আছে এটা দিয়ে মগের মতো কাজ করা যায়, বাট আই উইল নট বি আলটিমেটলি স্যাটিসফাইড বিকজ আমি আসলে মগ চাচ্ছিলাম। হুম, সো ওই জিনিসটাই আর কি। সো প্রফেশনাল দিক থেকে যখন লঞ্চ করতেছে তখন মার্কেটিং ডিপার্টমেন্ট এটাকে অন্যভাবে অনেকভাবে লঞ্চ করার চেষ্টা করতেছে বা এটার ফ্যাসিলিটিস দেখাচ্ছে, বাট মেইন কনসার্ন শুড বি দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট। এই হুম। জিনিসটা আমার সো এই পার্টটাতে মানে আপনি যেটা বলছেন যে হ্যাঁ কাস্টমারের ফিডব্যাকের উপর ডিপেন্ড করেই আসলে বাকি কাজগুলো হওয়া দরকার। সো এগ্রি এবং ওই পার্টটাতে। এখানে আপনি যেটা বলছেন ঠিক ঠিক বলছেন, জাস্ট একটু একটা পয়েন্ট জাস্ট ইম্পর্টেন্ট টাচ করা দরকার, সেটা হচ্ছে আপনার যে প্রবলেম সেটা হুম, নোটিস হচ্ছে কিনা সেই জায়গায় হুম, আমার আমার ক্যাম্পেইনটা হওয়া উচিত, সেই জায়গায় আমাকে রাইট, বাজারটা অ্যালাইন করা উচিত। হুম, যেমন ধরেন চ্যাট জিপিটি যখন আসছে, চ্যাট জিপিটি কিন্তু একটা হুম, ক্লেম নিয়ে আসছে আপনাকে, যেমন ধরেন হুম, আপনি চ্যাট জিপিটি তো ইউজ করেন, ওইখানে আপনি কিছু হুম, ভ্যালু পাচ্ছেন। এখন হুম, আপনার প্রবলেমটা আছে, যেমন ধরেন আমি কুইকলি একটা স্ট্যাটাসের একটা কন্টেন্টের আমার গ্রামার চেক করতে যে সময় লাগে, আমি ওকে হুম, দিয়ে আমি 1 সেকেন্ডে করে ফেলতে পারতেছি। করে ফেলতে পারি, এটা হ্যাঁ, একটা জাস্ট খুবই কমন ইউজ, বাট এটা তো আমার একটা প্রবলেম, রাইট? এটা আমার টাইম রাইট, সেভিং, আমার প্রফেশনালি ধরেন অনেক সময় আমরা লিখে ফেলি একটা লাইন, কিন্তু হুম, একদম ক্রস চেক করা, ধরেন একটা 50 লাইনের প্যারাগ্রাফ বা একটা মেইন লেখা, ওইখানে হুম, একটা দুটো মিস্টেক হইতেই পারে, এটা একদমই স্বাভাবিক, ন্যাচারাল। এখন আমার ওইটা তো আমার প্রবলেম, রাইট? আমি চাচ্ছি রাইট, প্রফেশনাল মেইলে কোনো ইরোর না থাকুক। ইরোনা, সেটা যে টাইম ইনভেস্ট করা লাগে এটাকে রিভিউ বারবার করে চেক করে একটা মেইল, সেক্ষেত্রে আমি হুম, একটা ফিল্টার, একটা লেভেলের আপনার একটা লেভেলের ভেরিফাই আমি চ্যাট জিপিটি হয়তো করে ফেলতে পারি, দেন আমি চেক করলে অ্যাটলিস্ট আমাদের কনফিডেন্স না, আমার একটা লেভেলে তো কেউ পেয়ারিং করছে, ভেরিফাই করছে, তো আমার এখন হয়তো, বাই দ্য ওয়ে, তো আপনি যদি আহ মগের কথাটা যেটা বলছেন এখানে, আহ, সে আসলে যদি আপনার জন্য জগ ডেভেলপ করে ফেলে সে আসলে এটা ভুল হুম, করছে, ভুল কারণ করছে, রাইট, জগের কাস্টমার আপনি না, হুম, এবং হুম, মগের কাস্টমার আপনি, এক। রাইট, আর আপনার প্রবলেমটা মগ কেন্দ্রিক, আপনার প্রবলেমটা ওকে, জগ কেন্দ্রিক না। না, এখন আপনাকে অ্যাপ্রোচ, সে যদি এটা ডেভেলপ করে ফেলে তাহলে তার ডেভেলপমেন্টটা হয়েছে রং প্রসেসে, রং সে প্রসেস, কাস্টমার থেকে ফিডব্যাক না নিয়ে
জবটা বানায় ফেলছে, বানায় রাইট ফেলে ফোর্স করতেছে বা বিভিন্ন ট্রিক্স ইউজ করতেছে জবটা কেনার জন্য, যেটা আসলে রং, রাইট মানে সে প্রথম থেকেই রং রং। রাইট এক্স্যাক্টলি। বরং সে যখনই ডেভেলপ করতেছে কথা বলা উচিত ছিল আপনাদের সাথে, মানে কাস্টমার একটা আর কাস্টমারের ইন্ডিভিজুয়াল, সাথে মানে মানে কাস্টমার। কাস্টমারের প্রবলেমটা কি আসলে ওটা আন্ডারস্ট্যান্ড করতে হবে আর কি। না হলে ওই যে রিয়েলি যদি আসলে প্রবলেম এস্টিমেটটা যদি বুঝতে না পারে যে কাস্টমারের প্রবলেম এস্টিমেটটা কি, রাইট 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 ঠিক আছে, রাইট। কাস্টমারদের প্রবলেম এস্টিমেট হচ্ছে যে হ্যাঁ কাস্টমাররা পানি খেতে চায়, তো হ্যাঁ। ওই জায়গাটা থেকে স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং না থাকলে দেখা যাবে যে তারা জব, ওই যে জব প্রিপেয়ার করে রেখে দিছে, ডেভেলপ করে রেখে দিছে, তো হুম। আলটিমেটলি তো কাস্টমারের যে প্রবলেম এস্টিমেট সেটা মানে পুরোপুরি সলভ হবে না আর কি। রিফ্লেক্ট হইলো ব্যাপারটা না, এরকম আর কি, রিফ্লেক্ট হলো না। কারণ আপনি জব হুম। বানানেন আরেক কাস্টমারের জন্য বানান। আর আহ, হ্যাঁ রাইট সেটাই। আর ইন্ড ইউজার যখন আমরা বলি, সে কাস্টমার ইন্ড ইউজার। কারণ আরেকটা জিনিস আপনাকে জাস্ট একটু, অনেক সময় কাস্টমার সিলেকশনের একটা ইস্যু আছে। ধরেন হুম একটা প্রোডাক্টের ইউজার হইতে পারে মানে অনেক ভাস্ট লেভেলে, ফাইন, বাট আপনার মানে ধরেন অনেকেই ওই প্রোডাক্টটা ইউজ করতে পারে, হ্যাঁ, কিন্তু আপনাকে একটা ইন্ড ইউজার যখন আমি বলি বা আমরা বলি, ইন্ড ইউজার হচ্ছে সে দিন শেষে যাদের জন্য আপনি হুম এই প্রোডাক্টটা বানাচ্ছেন। এডিশনাল ইউজার আসতে পারে, হয়তোবা সে আপনার ফিউচার ইউজার, ফাইন, বাট আপনাকে যে টার্গেট অডিয়েন্স, যে এদের জন্য, এই কমিউনিটির জন্য, এই ডিপার্টমেন্টের জন্য আমি এই প্রোডাক্টটা বানাচ্ছি, সেহেতু তারা আপনার জন্য মোস্ট মানে ভ্যালুয়েবল ইউজার, বা আমরা তাকেই ইউজ, মানে দিন শেষে কে এটা ইউজ করবে, কার জন্য হুম বানাচ্ছে, হুম হুম টার্গেটটা সেট করা। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের এরিয়াতে হয়তো এটা ডিসকাশনে আসবে, যে একটু টাস্ক দিলাম, যখন আপনি প্রোডাক্টের চিন্তা করবেন যে আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করব, আপনাকে কিন্তু পার্সোনা বা ওই কাস্টমারের সেগমেন্টটা বের করতে হবে, যে এরাই আমার কাস্টমার, এই কমিউনিটিটা আমার কাস্টমার, রাইট? যেমন ধরেন রাইট উবারের কমিউনিটি কি, যাদের রেগুলার বেস গাড়ি নাই, যারা আহ, একটু মিডল ক্লাস, ইফোর্ড করতে পারে, এবং আহ, এবং যাদের রেগুলারলি একটা ধরেন, মানে মোস্ট ইম্পর্টেন্ট যদি মুভমেন্ট গাড়ি, দরকার আছে, মুভমেন্ট যারা দরকার আছে, রেগুলারলি হ্যাঁ ফ্রিকোয়েন্টলি মুভ বুঝছি। করে, অফিসে যায়, হুম তারা হুম কিন্তু তার টার্গেট বেস অডিয়েন্স। যারা রাইট খুব মাঝে মাঝে ইউজ করে, তারা ইউজার, কিন্তু তাদের সে কিন্তু ইনিশিয়ালি ফোকাস দিবে না। কারণ কি? রাইট কারণ কারণ হচ্ছে যে খুব ফ্রিকোয়েন্ট ইউজ করে, সে অ্যাপ্লিকেশনটা কিন্তু ফ্রিকোয়েন্ট ইউজ করার কারণে তার প্রবলেমগুলোই আসবে, তাকে বেস করেই কিন্তু হুম আমি ডেভেলপমেন্ট করব, হ্যাঁ। সেটাই মেইন এই ফোকাসে ধরনের, থাকলে ওই ধরনের ইউজারের ফিডব্যাক গুলোকে নিতে হবে আর কি, রাইট, মেইন কনসার্ন হিসেবে। রাইট কারণ সেই আমার টার্গেট অডিয়েন্স, সেই আমার টার্গেট, রাইট কারণ সেই আমারটা ফ্রিকোয়েন্ট ইউজ করবে, সে 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 আমার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার কাস্টমার পার্সপেক্টিভে। আর কেউ মাঝে মাঝে ইউজ করবে, তার জন্য অলরেডি ওই বেসিক ফিচার ইজ অলরেডি মানে ইনাফ, ওটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, কারণ ওটা কভার করবে অলরেডি। হুম। সেটা আপনাকে যে প্রায়োরিটিস দিতে হবে, যারা আপনার মিডল ক্লাস, যারা ফ্রিকোয়েন্টলি ইউজ করে, এবং যাদের আসলে গাড়ি ওইভাবে নাই, সেহেতু এইটা ধরতে পারেন মোস্ট, মানে কাস্টমারের মধ্যে এটা সবচেয়ে টপ প্রায়োরিটি। সেহেতু তারা যখন কোনো কিছু ডিমান্ড করবে, তাদের জিনিসটা আপনাকে হাইলি প্রায়োরিটি দিতে হবে, রেদার দেন একটা খুবই মাইনর ফিচার, একটা খুবই নন ফ্রিকুয়েন্ট একটা কাস্টমার চাচ্ছে, এটাকে আমি কনসিডারে রাখবো, আমি ফেলে দিব না। পয়েন্টটা হচ্ছে ওই যে, ওই বলা হয়, আপনার লিঙ্ক থিঙ্কিং এ বলছিলাম যে মোস্ট এসেনশিয়াল জিনিস আপনাকে ফোকাস দিতে। প্রোডাক্ট ওনার তখন ওইভাবে এটাকে ক্যাটাগরিজ করবে, ঠিক আছে এই ফিচারটা হয়তো বা লাগতে পারে, কিন্তু ইম্প্যাক্টটা কত? ইম্প্যাক্টটা 1% না, ইম্প্যাক্টটা 0.00 হয়তো 1, রাইট? সেহেতু আপনার ডেভেলপ করতে ডিসিশন নিতে হবে 0.001 ফিচারটা আমি আগে ধরবো, না হুম আমার যেখানে ইম্প্যাক্ট 80% সেটা ধরবো। এই প্রোডাক্ট ওনারের ডিসিশন মেকিংটা এই জায়গায় হেল্প করবে, যে মোস্ট এসেনশিয়াল কোনটা এখন আমার জন্য। সেহেতু এই বুঝতে পারছি। এই এই বিগ ডিসকাশন করার রিজন হচ্ছে প্রোডাক্ট ওনারের সাথে আসলে প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা একদমই রিলেশন। যেহেতু তার এখন স্ক্রাম মাস্টার হিসেবে আপনার বুঝতে হবে যে স্ক্রাম মাস্টার, টু বি অনেস্ট, সে কিন্তু ভালো একটা প্রোডাক্ট থিঙ্কার হওয়া উচিত বাই ডিফল্ট, হুম বা তার এই হুম জায়গায় ডেভেলপমেন্ট করা জরুরি খুবই, হ্যাঁ। খুবই কাজ করে যে দেখবেন প্রোডাক্ট ম্যানেজার প্লাস স্ক্রাম মাস্টারের রোল প্লে করছে, বা কখনো প্রোডাক্ট ম্যানেজারের ওনারের রোল প্লে করছে, সে স্ক্রাম হুম মাস্টার দেখবেন খুব ভালো রোল করতে পারে। কেন জানেন? কারণ সে আবার তিনটা জিনিস হতে পারে, ওই ধরেন সে ভালো প্রোডাক্ট ম্যানেজারের একটা রোল প্রিভিয়াসলি প্লে করছে বা বুঝে,
এবং সে টেকনিক্যাল বিষয়টাও হাই লেভেল বুঝে। যেমন ধরেন আপনি টেকনিক্যাল বিষয়টা হাই লেভেল বুঝেন, আপনি হয়তো এক্সাম্পল বলতেছি, আমি জানি না, হতে পারে আপনার প্রোডাক্টের এরিয়াতে আপনার নলেজ কম, এক্সাম্পল। হুম তো হুম যখন প্রোডাক্ট এরিয়াতে কিভাবে থিঙ্কিং করে নলেজটা রিচ করতে পারবেন, অলরেডি আপনি টেকনিক্যাল এরিয়াতে আপনি সাউন্ড, দেন আপনি হুম যখন স্ক্রাম মাস্টার রোলটা প্লে করবেন, আপনি কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব ভালো একটা সাউন্ড আন্ডারস্ট্যান্ডিং থাকার কারণে আপনার রোলটা খুবই স্মুথ, মানে খুবই ইফেক্টিভ একটা রোল হবে, টু বি অনেস্ট। হুম বাট হুম এর মানে না ধরেন একটা স্ক্রাম মাস্টার সবসময় এভাবে পাবেন যে সে তিনটা জায়গায় খুব ভালো। আর আমি বললাম ইজ দ্য বেস্ট, যদি এরকম পাওয়া যায় হুম যদি পরে তাহলে ভালো। খুব বেস্ট ভালো আচ্ছা, হবে। এখন হচ্ছে যে আমার একটা কোশ্চেন ভাই, সেটা হচ্ছে যদি ইন এনি কেস প্রোডাক্ট ওনারের সাথে স্ক্রাম মাস্টারের কন্ট্রাডিক্ট হয় ইন হুম টেকিং ডিসিশন হুম হুম আর আন্ডারস্ট্যান্ডিং এ, হুম। তাহলে সেক্ষেত্রে আসলে আহ, ওই 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 ধরনের কনফ্লিকশন গুলো কিভাবে ওভারকাম করা যায়? এক, দুই নম্বর হচ্ছে যে যদি আসলে ওভারকাম করা পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে আসলে স্ক্রাম মাস্টারের রোলটা কি, বা প্রোডাক্ট ওনারের ওই 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 জায়গার ওই সিচুয়েশন গুলোতে কি করা উচিত বা কিভাবে কাজ করবে? ফাইন ফাইন, এটা 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 খুবই রিলেভেন্ট কোশ্চেন। এবং এটা দেখবেন ধরেন আমাদের, ধরেন কখনো যদি আপনি ধরেন স্ক্রাম মাস্টার ইন্টারভিউ দেন, এই কোশ্চেনটা আপনাকে করবে। তো আচ্ছা। এটা একটা ইন্টারভিউ, তো এটা একটা কমন কোশ্চেন। মেনলি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এটা আপনার নট অনলি প্রোডাক্ট ওনারের সাথে এটা হয়, প্রোডাক্ট ওনার সাথে কমনলি হয়, এটা টিম মেম্বারদের সাথে হতে পারে। তো হুম অ্যাজাইলে আপনার কনফ্লিক্ট ম্যানেজমেন্ট একটা পুরো একটা আলাদা সেপারেট এরিয়া আছে, এবং এটা এখন সবাই খুব হাইলি ভ্যালু দেয় কিভাবে আপনি এটা ম্যানেজ করতেছেন। কারণ আপনার আচ্ছা। কনফ্লিক্ট হবে, আপনার এটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন, কিভাবে এটা ম্যানেজ করতেছেন, এই জায়গাতে আপনার অনেক বড় রোল আছে, এবং সবাই চায় যে এই জায়গাটাতে আপনি ভালো একটা রোল প্লে করেন, মানে এক্সাম্পল এজ হুম স্কাম মাস্টার হিসেবে। ওকে, হুম কামিং টু দ্য অ্যান্সার, সেটা হচ্ছে আপনি, আপনার দায়িত্বটা কতটুকু? আপনার দায়িত্বটা হচ্ছে প্রোডাক্ট ওনারকে, আমি আগেই বলছিলাম, কোনো ডিরেকশন না দেওয়া, তাকে হুম কন্টিনিউস বিষয়টাকে এক্সপ্লেইন করা। যেমন আমি আপনাকে এক্সপ্লেইন করতেছি কেন আপনি কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ করবেন, হ্যাঁ, এবং আমি হুম আপনাকে হুম পাল্টা কোশ্চেন করছি যে হুম আপনি কি বিষয়টাতে কনভিন্স না আমি বলতেছি এই জন্য ফলো করতেছেন। হ্যাঁ, হুম তো হুম তাকে ক্লিয়ার করতে হবে যে এইটা, মানে কমিউনিকেশনটা এরকম ওপেন কমিউনিকেশন হতে পারে। অবশ্যই চ্যালেঞ্জিং যদি ওই মানুষটা গ্রোথ মাইন্ডসেটের না হয়। এই জন্য আমি মাইন্ডসেটের হুম দুইটা ফ্যাক্ট আপনাকে বলছিলাম, আপনি এটা ক্লিয়ারলি বুঝছেন যে ফিক্সড মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট। সেটা হুম ওই হুম পার্সোনালিটা যদি যত ফিক্সড ঘেঁষা হয়, আপনার জন্য হুম তত কঠিন হবে তার সাথে কমিউনিকেশন করা। আর যত সে ওপেন থাকবে, গ্রোথ মাইন্ডসেটের হুম থাকবে, হুম তার সাথে এটা সলভ করাটা তত বেটার। এখন আপনি কি করতে হুম পারেন, আপনি হচ্ছে তার সাথে এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করতে পারেন কন্টিনিউসলি। এটার, হুম এটা কেন করবেন, এটার ভ্যালুগুলো আপনি তাকে বুঝাইতে পারেন যে বিকজ অফ দ্যাট আপনি এরকম যাওয়া উচিত না, বিকজ অফ দ্যাট। এবং তার সাথে একটা হুম মানে ওপেন ওয়ান টু ওয়ান, মানে জাস্ট ওপেন ডিসকাশন, ফ্ল্যাট ডিসকাশন, এখানে কোনো হুম ফর্মাল হুম ডিসকাশনে না গিয়ে তাকে এটাকে জাস্ট একটু বোঝা যে সে কি। এখন আপনি অনেক এক্সপ্লেইন করলেন যে কোনো এরিয়াতেই, হুম ধরেন আপনার হয়তো অর্ডার ভালোভাবে করতে পারতেছে না, ব্যাকলগ ম্যানেজমেন্ট হুম কিন্তু একটা বিগ টাস্ক। হুম আপনি প্রোডাক্ট ব্যাকলগকে কোনটাকে টপ প্রায়োরিটিস করবেন, হ্যাঁ, এটাতে সে রাইট। খুব মানে ভালো করতেছে না, এখানে তার হুম ম্যানেজটা না। আপনাকে তখন ওই এরিয়া নিয়ে তার সাথে কথা বলতে হবে, যে কোনো টপিকস নিয়ে আপনি হুম কথা বলেন, এক্সাম্পল বললাম, তখন আপনি এক্সপ্লেইন করলেন যে কেন আসলে মোস্ট এসেনশিয়াল পার্টটা আপনার টপে যাওয়া উচিত। কারণ আমি এরকম ফিউচারে ইনভেস্টমেন্ট এখন করব না যেটা আমার কাছে এখন খুব হাইলি ভ্যালুয়েবল না। শুধু আপনার এক্সপ্লেইন করতে হবে আমাকে, মানে এটা আমি আপনাকে বলতেছি, এটা এভাবে হয়তো বলবেন না, মানে টিমকে বা সবাইকে এক্সপ্লেইন করতে হবে কেন এটা ভ্যালুয়েবল। কারণ আপনি যদি এটা হুম কনভিন্স না হন এটা ভ্যালুয়েবল, আপনি এই ফিচারটা এনে দিলেন, তাহলে বিষয়টা হচ্ছে আপনি আসলে ওইরকম প্রফেশনালি বা আপনি প্রপার ম্যানেজে কাজ করতেছেন না, আপনি জাস্ট হয়তো ইয়েটা করতেছেন। আমি এটা মানে এভাবে বলবেন না, আমি মিন হুম করতে থাকি এই জিনিসটা আপনাকে তার সাথে কমিউনিকেশন করে বের করে আনতে হবে। এখন ধরেন হুম আপনি সব এক্সপ্লেইন করলেন, সে আপনার কথা হুম শুনলো না, এখন আপনি কি হুম করবেন? হুম রাইট। আপনি আপনার ট্রাইটা করার পরে তাকে ডিসিশনটা তাকে নিতে দিবেন। ওইখানে আপনি কোনো আহ, হুম আহ, কোনো 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 আহ, আহ, ইন্টারফেয়ার। হ্যাঁ, কোনো ইন্টারফেয়ার করবেন না। এখন হুম যদি পরে দেখেন ডিসিশনে আপনি যে জিনিসটা বলছেন, বাই দ্য ওয়ে, এটা আপনার কোনো অপিনিয়ন না, আপনি এটাকে হুম বলতে চাচ্ছেন কেন এটা এইভাবে চিন্তা করা উচিত, এটা আপনার অপিনিয়ন হুম না, তারপরও সে যদি মনে করে না এটা আমি নিব না, দেন সে একটা হুম ডিসিশন নিল, ইদার আপনারটা ফলো করে নিল হুম অথবা নিল না। যদি আপনারটা ফলো করে না নেয়, তখন তাকে হুম সুযোগ দিবেন, করুক, সে করুক। একটা আচ্ছা। স্প্রিং করলো, করার হুম পরে
হয়তো ওই স্প্রিন্টে ওটার ইম্প্যাক্ট ফেললো না, হুম হয়তো যখন রিলিজ দিলাম তখন হয়তো বিজনেস স্টেক হোল্ডাররা বিভিন্ন ভাবে এখানে অপিনিয়ন দিল যে তুমি এই ফিচারটা এখন কেন আনলা। হ্যাঁ, তো আচ্ছা। আপনি স্টিল ব্লেমিং করবেন না যে আমি বলছিলাম হুম শুনে তুমি প্রোডাক্ট হুম ওনারকে হুম হুম জানার হুম পরে আপনি এই অপশনে যাবেন না। সে হুম যদি ভালো মানুষ হয় তাহলে কি হয়, সে এই ফেল থেকে একটা লার্ন করবে। হুম হুম একটু লেভেলে সে যদি মানে খুব বেসিক লেভেলেরও ভালো মানুষ হয়, সে হুম এই ফেল থেকে একটা লার্ন করবে, না আমাকে তো জিয়া ভাই এক্সপ্লেইন করছিল এই বিষয়টা, হুম হুম তো হুম আমি হুম বিষয়টা নিলাম না। কারণ আপনি তো রিয়েলিস্টিক কথা বলছেন, আপনি তো কোনো ইমোশনাল বা আপনার কোনো অপিনিয়ন চাপায় দেন নাই। এই হুম ফেল থেকে লার্নিংটাও লার্নিং, কিন্তু এটা কোম্পানির জন্য একটা লস, এটা বারবার তাকে ফেল করতে দেওয়া যাবে না। এখন যাবে দেখতে না। হবে নেক্সট, ওই যে আমরা যখন বিজনেস আরওআই ক্যালকুলেশন করি, হুম হুম ইয়ারলি একটা বিজনেস টার্গেট থাকে, যে ধরেন ওটাতে ধরেন এই ইয়ারে জিটিবি বলে আপনার মানে, তো পুরো টোটাল রেভিনিউ কেমন, হ্যাঁ, তো আপনাদের হুম টার্গেট, হুম কোম্পানির টার্গেট থাকে কিন্তু খেয়াল করে দেখবেন। তো হুম কোয়ার্টারলি যখন ওটা রিচ না করতে পারে সবাইকে কোশ্চেন আউট করে, রাইট? তো হুম এই বিষয়গুলো ডে বাই ডে বের হয়ে আসবে, কিন্তু আপনি যে ফার্স্ট বার ফেল করলো সে যদি ওটাতে রিজিড থাকে আবার সে কোনো কিছু করতে চায়, হুম সেকেন্ড বারও হয়তো বা আপনি কমিউনিকেশন করতে পারেন। কিন্তু যদি দেখেন হুম এটা সে কন্টিনিউয়াসলি ইয়ে করে, আপনি আপনি হয়তো রাইট আছে যে একটু হায়ার লেভেলের সাথে একটা কমিউনিকেশন করা, তবুও কমপ্লেইন আকারে না, যে দেখো আচ্ছা। আমি বারবার ওকে এই বিষয়টা বলতেছি, কারণ ওরও তো একটা ম্যানেজার আছে। আপনি হ্যাঁ। একটা সার্টিন লেভেলে তাকে ফেল করতে দেওয়ার পরে, বাট আপনার ট্রাই, হুম কন্টিনিউসলি করে যাবেন। দেন আপনি যদি আচ্ছা। দেখেন কোম্পানির জন্য বারবার বিপদ আনতিছে, সেটা হুম অবশ্যই আপনার রাইট আছে, সেটা আপনি আরেকজনের সাথে একটা টাইম নিয়ে যে আমি একটু তোমার সাথে ওয়ান ওয়ান করতে চাই, হ্যাঁ ওপেন। যারা কোম্পানি হুম কালচার যেখানে ফ্ল্যাট, আপনাকে অপরচুনিটি দিবে, বাট প্রবলেমে পড়ে যাবেন, যেটা অনেক আগে আমি বলছি, যদি হুম কোম্পানি কালচার এন্ট্রি হয় আপনার জন্য খুবই ডিফিকাল্ট এটা সলভ করা। হুম 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 বুঝতে পারছি। তো এই লেভেলে গিয়ে আপনি আরেকটা ফাইনালি একটা সলিউশনে যেতে পারেন। আপনার জায়গায় ট্রান্সপারেন্টলি জানানো উচিত যে এটা ঘটতেছে, আমি তাকে বলতেছি বাট সে এটাকে এইভাবে নিচ্ছে না, এই কারণে তুমি চিন্তা করে দেখতে পারো এটা আমাদের জন্য বিজনেসে কতটা রিস্ক অ্যাড করতেছে। হুম এটা একটা একটা ওয়ে, বাট এটাই হতে পারে ওয়ে, বাট আপনি ট্রিক্স এন্ড কমিউনিকেশন কিভাবে করবেন এটা অনেক টুলস, অনেক প্রসেসে যেতে পারেন, বাট এটাই ধরেন ফ্লো হতে পারে যে একটা আচ্ছা। স্টেপের একটা স্টেপ যাবেন। বাট কখনো ট্রাই করবেন না ব্লেমিং করার, যে হুম দেন কমিউনিকেশনটা এরকম হবে যে দেখো আমি এই বিষয়টা ভ্যালু, এই বিষয়টা কেন এরকম হওয়া উচিত এটা নিয়ে আমি বারবার এক্সপ্লেইন করতেছি, বাট সামহাউ সে এই জিনিসটা হয়তো কনসিডারেশন কেন করতেছে না এটা আমি জানি না। তুমি যেহেতু ওর ম্যানেজার বা তুমি যেহেতু প্রোডাক্টের ভিপি, তুমি এই জিনিসটা দেখো যে এটা ঠিক আছে কিনা, বা এটার তো রেসপন্সিবিলিটি তোমার ঘাড়েও পড়ে, হুম তুমি প্রোডাক্টের ভিপি, হুম রাইট? প্রোডাক্টের ডিসিশন বুঝতে গুলো পারছি। ধরেন বড় কোম্পানিগুলোতে যেটা হয়, বা অনেক বড় অ্যাপ্লিকেশনের যেটা অনেক দিন ধরে এই ধরনের মার্কেটে আছে, তো ওই একটাই অ্যাপ্লিকেশন কিন্তু অনেক লং, অনেক হিউজ হুম ইউজ ফিচার আছে। তো ওদের কিন্তু দেখবেন প্রোডাক্টের একটা চেইন হায়ারার্কি থাকে, যেমন ধরেন প্রোডাক্টের ডিরেক্টর থাকে, তারপরে ভিপি থাকে, তারপরে ভিপি থাকে, এরকম করে করে শেষে হয়তো টিম ওয়াইজ একটা প্রোডাক্ট ওনার থাকে, হ্যাঁ। তো এটা প্রোডাক্ট একটা মাথায় রাইট। আছে। হুম আপনি হয়তো ইমিডিয়েট তার আপারের সাথে এটা ডিসকাশন করতে পারেন, আপনি চ্যালেঞ্জ করতে পারেন, এটা আপনার রাইট আছে। হুম বাট এটা বুঝতে ডিপেন্ডস পারছি। অন কোম্পানি আপনাকে কতটুকু দিবে এটা আমি জানি না, বাট আপনার রাইট হুম আছে, বলা উচিত। বাট অ্যাজ এ স্ক্রাম মাস্টার রোল হিসেবে ওইটা যাইতেছে। তো আমি যদি ভাই সামারি করি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে সবার আগে আহ, যে জিনিসটা রাইট ডিসিশন, মানে যে জায়গাটাতে কনফ্লিক্ট হচ্ছে আমি যেটাকে রাইট মনে করতেছি সেটার পক্ষে এবং বিপক্ষে তাকে কনভিন্স করার যুক্তি দেখে তাকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, রাইট, ফর এক্সাম্পল যে কেন আমি আসলে এই ডিসিশনটা নিতে যাচ্ছি, এটা এটা তাকে আসলে আন্ডারস্ট্যান্ড করাতে হবে সেই লজিক গুলো না দিয়ে। আপনি ডিসিশন দেন নিতে হচ্ছে যে বিষয়টা এরকম না, এই হ্যাঁ, approach মানে মানে এইখানে ব্যাপারটা একটু, হচ্ছে আমি হ্যাঁ, এটাকে যেটাকে আসলে রাইট মনে করতেছি বা যেটা মানে আমি কেন এটা এরকম বা এই জিনিসটা কেন এরকম হওয়া উচিত, এটাকে হ্যাঁ। আপনার অপিনিয়ন অ্যাঙ্গেলে আলোচনাই করবেন না। আপনি আচ্ছা আলোচনা আচ্ছা। করবেন যে দেখো প্রোডাক্ট ডিসিশনের ক্ষেত্রে কি কি জিনিসগুলো মাথায় রাখা উচিত, জাস্ট আমি আমার অপিনিয়নটা শেয়ার করতে পারি, ওরে বুঝতেও দিবেন না যে আপনি বলতে চাচ্ছেন তার ডিসিশন ভুল, এই অ্যাপ্রোচেই হুম যাবেন। হুম
আপনার আচ্ছা অ্যাপ্রোচটা যাবে যে আমরা একটা ডিসকাশন করতে পারি, সেটা হচ্ছে যে বলা হয় ফাইন, বলে আমি আমার একটু নলেজ চাইলে শেয়ার করতে পারি তোমার সাথে, বা এই হুম ক্ষেত্রে হুম হইতে পারে যদি স্পেসিফিক টপিকস হয় বলতে পারবো। কিছু জিনিসের স্পেসিফিক হুম প্রোডাক্টিশন ছাড়া, যেমন ধর প্রোডাক্ট ব্যাকলগ ম্যানেজমেন্ট, এখানে আপনি হুম তাকে টিপস এন্ড টিপস বলতে পারেন, এটা স্ট্রেট ফরওয়ার্ড আলোচনায় যেতে পারে। কিন্তু যে আচ্ছা জিনিসটায় ধরেন, এটা এই জন্য এটা খুবই ডিপেন্ডস, বুঝছেন, এই ডিসকাশন গুলো খুবই হুম ডিপেন্ডস। মানে আপনি যেটা সামারি করতে যাচ্ছিলেন রাইট, বাট আপনার অ্যাপ্রোচটা এরকম হবে না যে আমি বলতে চাচ্ছি এই অ্যাপ্রোচে তুমি যাও, রেদার দেন হুম হুম আচ্ছা আচ্ছা, আপনার মানে অ্যাপ্রোচটাই। আমি আমার ডিসিশনকে চাপাই দেওয়ার চেষ্টা করব না, হ্যাঁ, এটা সহজ আপনার কথা। ডিসিশনও কিন্তু না জিয়া ভাই। ডিসিশনও এটা না, বাট এটা আমার হ্যাঁ, রেসপন্সিবিলিটিও না। বাট না যদি এটা আমার কাছে মনে হয় যে এটা অ্যাজাইল রাইট, বা স্ক্রাম, রাইট, রাইট, এনটি রাইট। এনটি হ্যাঁ, এবার অ্যাজাইল বা এনটি এইভাবে তুমি স্টাইল প্রোডাক্ট ডিসিশন ডেভেলপমেন্ট হচ্ছে। করলে যে হুম প্রবলেমটা হবে, আর এইভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা উচিত। কেন এইভাবে হুম করা হুম উচিত না, এই প্রবলেমটা আপনার সামনে আনবেন। যে দেখো, তুমি একটা রাইট যদি তোমার হাইপোথিসটাকে তুমি কাস্টমার সেন্ট্রিক চিন্তা না করো, তখন হুম যেটা হবে, এই ভ্যালুটা তুমি যার জন্য দিচ্ছ এটা তার জন্য তো কাজ করবে না, শুধু এটা তুমি, হুম তাহলে আমরা এটা কেন করবো, এই অ্যান্সারটা আমাকে দাও, আমাকে কনভিন্স, রাইট এটা কেন করবো। সেটা আপনার হুম অ্যাঙ্গেলটা থাকবে যে নট অনলি অ্যাজাইল, নট অনলি স্ক্রাম, এই ওয়েতে ডেভেলপমেন্ট ছাড়া এখনকার কমপ্লেক্স সিনারিতে প্রোডাক্টটা কাজ করবে না। এবং অনেক সময় এরকমও ডিসিশন হতে পারে, একটা অনেকে চায় কি একটা ফুল ফিচার আনতে একসাথে, এটাও রং। হুম যেমন ধরেন হুম আপনার জন্য যে আপনি মগের এক্সাম্পল দিলেন, যদিও এটা টেকনিক্যাল না, হুম তারপর এটাতে আসি। ধরেন মগের যদি খুব বেসিক ফিচারও আপনি বানাইতে পারেন, যেমন ধরেন হুম আপনি হয়তো এটাকে আরো মডিফাই কাস্টমাইজ করতে পারেন, কিন্তু পারপাসটা কি দেখেন, পানিটা এটার মধ্যে নেওয়া এবং সে স্মুথলি খেতে পারতেছে, এটা তো খুব বেসিক ফিচার, রাইট? হুম এখন রাইট মগের হ্যান্ডেলটা হয়তো বা যখন বানাইছেন, ধরে সে বলতে যে দেখো এটা ধরলে পড়ে যায় পিছলা পিছলা, হুম এইটা হুম আপনি এইখানে সময় নষ্ট না করে আপনি ওই, হয়তো বা আপনি ভুল করছেন বা পারফেক্টলি ফিনিশ আনতে পারেন নাই ভালো, কিন্তু তার বেসিক নিডটা ফিল করছে কিনা, এরপরে আপনি মডিফিকেশন আনতে পারেন যেগুলো আরো ইমপ্রুভমেন্টের জায়গা। কিন্তু ধরেন ফুটা করে দিছেন মগের নিচে, পানি পড়ে হুম যায়, ওই মগ ডেলিভারি করে তো কোনো লাভ নাই, কারণ লাভ পানি নেই। পড়ে যাচ্ছে। এটা হয়তো খুবই বেসিক আমরা আলাপ করতেছি, বাট হুম কমপ্লেক্স সিনারিতে এরকমই হতে পারে যে দেখেন তার মেইন যেই কজ বা তার এটা সলভ হচ্ছে না, তাহলে আপনি বাকিগুলো রাইট চিন্তা করার মানে নাই, বরং তাকে মেইন কজটা সলভ করার জন্য তাড়াতাড়ি ছেড়ে দেন। তারপরে দেখেন যে সে কি চায়, এটা কি একটা চ্যাপ্টা মগ চায়, না এটা সে তার ধরেন স্টিলের মগ চায়, না হুম সে হুম প্লাস্টিকের চায়, কিন্তু সে চাচ্ছে তো পানিটা যাতে থাকে খেতে পারে। এটা হুম যদি হয়ে যেত, আমি মার্কেটের টেস্টে চলে যেতে পারি, আমি কেন আমি এটাকে আরো ফিনিশিং করতে চাবো, খুব পারফেকশন আনতে যাব, এই জায়গায়ও একটা রং মাইন্ডসেট আসতে পারে, যে অনেক হুম সময় দেখবেন প্রোডাক্টটাকে খুব পারফেকশন করতে চায়, এটা রং। কারণ প্রোডাক্টের পারফেকশন এটা আপনার হাইপোথিসিস দ্বারা আপনি করতেছেন। প্রোডাক্টের পারফেকশন বা ইমপ্রুভমেন্ট আমরা বলি, সেটা আসতে পারে বেসিক ফিচারটা ছাড়ার পরে তাদের ফিডব্যাকের উপরে বেস করে। হুম হ্যাঁ, হুম তো ওই জায়গাটাতেও বেসড অনেক, অন দ্য এন্ড ইউজার ডিসিশন বা এন্ড ইউজার রাইট, ওই রিকোয়ারমেন্ট। জায়গায় অনেক সময় প্রোডাক্ট ওনারের কি মাইন্ডসেটের প্রবলেম হতে পারে। বাই দ্য হুম ওয়ে, আপনি যেটা সামারাইজ করতে চাচ্ছিলেন সেটা ফার্স্ট পয়েন্টটা আমি জাস্ট একটু ইন্টারফেয়ার করছি যে না আমাদের ঠিক আছে, ওইটাই থাকবে আসলে। হ্যাঁ, হুম মানে বুঝতে পারছি, মানে ব্যাপারটা হচ্ছে যে ওই ডিসিশনটা তো নেওয়া আমার দায়িত্ব না, আমার স্ক্রাম মাস্টারের রোল না। তো হুম হ্যাঁ, যেটা করতে পারে সেটা হচ্ছে যে তখন যে পয়েন্টটাতে আসলে কনফ্লিক্ট করতেছে, হ্যাঁ, হুম যেখানে স্ক্রাম মাস্টার ফাইন্ড আউট করতেছে যে এইটা এনটি স্ক্রাম আর এনটি এজাইল, তো ওই পার্টটাতে শুধু দেখাইতে পারে যে যদি আমরা এটা করি তাহলে আসলে কি হতে পারে, রাইট কনসিকুয়েন্সটা কি সেটা জাস্ট তুলে ধরা আর হ্যাঁ কি। হ্যাঁ। তারপরেও সে না মানলে হুম সে ফেল করুক, তাকে ফেল করতে দেওয়া হুম, উচিত। তাকে আমরা ফেল দেখি। করতে দেওয়া উচিত, কারণ হচ্ছে হ্যাঁ যে ওইটাও একটা মানে লার্নিং ফ্রম ফেলিং থেকে লার্ন করা, এটাও একটা তো ইয়ের মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, এখন ইয়ের যেহেতু আপনার দায়িত্ব ফিল আপ করছেন, হুম তারপরেও সে হুম শুনতেছে না, আপনি অবজার্ভ অবজার্ভ রাখবেন, হুম আপনি ছেড়ে দিবেন না। কারণ হুম হুম আপনার রেসপন্সিবল হচ্ছে যাতে কোম্পানির বিষয়টা তো আপনার দেখতে হবে, যে দিন শেষে রাইট তাহলে কি, তাহলে আমি অ্যাজাইল আনলাম কেন? হ্যাঁ, হুম যদি অ্যাজাইল শুধু নামে আনি, বা আপনার আসলে এটার মেইন, এই জন্য মার্কেটে একটা পয়েন্ট বলে রাখি, গ্লোবালি ধরেন অ্যাজাইলটা অনেকভাবেই মিস ইউজ হয়েছে, অথবা এটাকে জাস্ট অনেকে টার্মিনোলজি হিসেবে নিছে, এখন বলতেছে যে না এজাইল ভ্যালু দেয় না, এই একটা ডিসকাশনও মার্কেটে আছে রিসেন্টলি, হ্যাঁ, লাস্ট ইয়ার থেকে। হুম আচ্ছা কিন্তু রুট কজে প্রবলেমটা যাচ্ছে না কেউ, অনেকেই ভুরি ভুরি সার্টিফিকেশন নিছে, বুঝছেন, যেমন ইন্ডিয়ান হুম সাবকন্টিনেন্টে হুম প্রচন্ড স্ক্রাম মাস্টার আছে,
হুম। এবং সার্টিফিকেশনও নিচ্ছে ফেক ভাবে, এটা আছে ট্রু। আমি অনেকের থেকে হুম। অফার পাইছি যে আমার সার্টিফিকেশনের এক্সাম দিয়ে দাও, ইন্ডিয়া থেকে। আচ্ছা আচ্ছা। যখন কোর্স কমপ্লিট হয়েছে নক দিতেছে, আমারটা একটু তুমি করে দাও, এই তো। তো এটা জাস্ট নকে, এবং এটা ট্রু। অনেকেই আপনার যেমন PSM-1 চাইলে আমি আপনার এক্সামটা দিয়ে দিতে পারবো। আচ্ছা। তো এখন সার্টিফিকেশন নেওয়া এবং নিয়ে সে নিজেকে স্ক্রাম মাস্টার এবং দাবি করতেছে, হুম, এবং সে জবে অ্যাপ্লাই করতেছে, দেন হইতেছে কি কোম্পানি আলটিমেট দিন শেষে ভ্যালু পাচ্ছে না। দিন ভ্যালু শেষে পাচ্ছে না। হুম। দিন শেষে দেখে এটা কি যেহেতু আসলে। সে এটা নিজে এটা মানে কনভিন্স না এবং ওটা প্র্যাকটিস রাইট, করে না, তো রাইট, রাইট। সে হুম। এটা, কারণ এটা একদমই এক্সপিরিয়েন্স বেস একটা বিষয়। হ্যাঁ, আপনি হয়তো হুম। বেসিকটা জানবেন, কিন্তু আপনি যতক্ষণ না রিয়েল প্র্যাকটিস এক্সপিরিয়েন্স করবো জানবেন, ততক্ষণ হ্যাঁ, পর্যন্ত, হ্যাঁ। হ্যাঁ, আপনি বুঝবেন যে এটা কেন ঠিক আছে। আপনি এক হচ্ছে হুম। আপনি স্টিক থাকতে হবে মাইন্ডসেটে, এবং দেন হুম। মাইন্ডসেটটা না বুঝে আপনি নেমে গেলেন শুধু শুধু আমার হুম। চাকরি দরকার একটা সার্টিফিকেশন নিয়ে, তখন হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করছে। এবং কোম্পানিগুলো অনেক সময় আরেকটা প্রবলেম আছে, দুইটা প্রবলেম বললাম, এইটাই মেইন ইস্যু। একটা হচ্ছে ধরেন প্রচন্ড রিসোর্স আছে যেগুলো আসলেই বুঝে না, এটা মেজরিটি ধরেন এইটটি হুম। পার্সেন্ট 90%। আরেকটা প্রবলেম আছে কোম্পানি এজাইল বুঝে না। ধরেন হুম। হুম। কোম্পানি এজাইল না মানে বুঝে, ফুল হ্যাঁ, অর্গানাইজেশন আসলে এজাইল প্র্যাকটিস করে না আর কি, এটা হচ্ছে। একটা তো সে করে না, কিন্তু সে বুঝে হুম। না, সে কি করে হায়ার করে একটা দুইটা এজাইল কোচ হায়ার করে, বলে হুম। ঠিক হুম। আছে হুম। আমার ভালো, খুব তাড়াতাড়ি আমার ফিচার এনে দাও, খুব ভালো ব্যবসা এনে দাও। তো বিষয়টা হুম। হচ্ছে সেও বুঝে না, সে ধাম করে কিছু হায়ারিং করে, দিন শেষে দেখেন আল্লাহ এটা তো হচ্ছে না, সে হায় হুতাশ করে হুম। শুরু করে হুম। দোষ হুম। দেয় যে ধুর এজাইলে এসে কোনো লাভ হলো না। বাট প্রবলেমটা হচ্ছে সে যদি না বুঝে যে এজাইলের প্রসেসে কিভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে, তখন সে তো হুম। হইতে পারে সে কুইকলি হতাশ হয়ে গেছে, বা সে বুঝতেছে না আসলে এটা অনগোয়িং প্রসেসে আছে, অথবা যাকে সে হায়ার করছে সেও ওইভাবে না। তো দুই জায়গাতেই প্রবলেম আছে, অর্গানাইজেশন ওয়েতে স্ক্রাম অ্যাজাইলের ইস্যু বুঝতেছে না, শুধুমাত্র হায়ারিং করতেছে। অনেক সময় ধরেন জিরা একটা মাস্টার হায়ার করে, জিরার টুলস ইউজ করে, ব্যাকলগ হুম। বানায়, সে ভাবে যে সে স্ক্রামের উপরে অ্যাজাইলের উপরে আছে, বাট হুম। বিষয়টা এরকম হুম। না। আবার যারা আসছে তারা কি করতেছে, কিছু জিরা টুলস জানে, একটা সার্টিফিকেশন আছে, সে নিজেকে স্ক্রাম মাস্টার দাবি করতেছে, বুংবাং কিছু প্রসেসে কাজ করতেছে। কিন্তু কোথায় যে বললাম আপনাকে যে প্রোডাক্ট ওনারের জায়গাটা বুঝা, এটার জন্য ধরেন আমি এই ডিসকাশনটা কেন করলাম, যে এই জায়গায় তো আপনার বুঝতে হবে যে সে কোন জায়গায় আসলে রং মাইন্ডসেটে আছে, রং অ্যাপ্রোচে আছে। এখন আপনার এই জায়গায় হুম। নলেজই নাই, তখন আপনি প্রোডাক্ট ওনারের সাথে কি কন্ট্রিবিউশন করবেন, কি হেল্প করবেন তাকে। তখন আপনি হ্যাঁ হ্যাঁ বলবেন, ঠিক আছে এই ফিচার বানাও, তখন এসে কি করবেন, একদম ট্রেডিশনাল প্রসেস যাবেন। টিম ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার যেটা করে, এই ফিচার আসছে, এই ফিচার ইমপ্লিমেন্ট করে দাও। হ্যাঁ, এটা কেন টাইম মতো হচ্ছে না, আমাদের 2 সপ্তাহ হুম। সময়, তুমি করতেছো না কেন? এই তোমার 5 দিনে পারতেছো না, একদিন এক্সট্রা করো, রাতে কাজ করো, আমার কাজ আউটকাম দরকার একদম, এইটা ছাড়া আর বাইরে দেখুন কোনো ডিসকাশন নাই। সেহেতু এটার মধ্যে কোনো ধরনেরই আসলে অ্যাজাইল নাই। সে প্রোডাক্ট ওনার বলছে হুম। একটা ফিচার দাও, আপনার দায়িত্ব কি এটাকে উঠায় নিয়ে আসা। তো আপনি তখন কি করবেন, প্রত্যেকটা টিম মেম্বার বলবেন এটা করতে হবে, আজকের মতো করতে হবে, তুমি কেন করো নাই। তো এইরকম জাস্ট অর্ডার ব্লেম এগুলোই চলতে থাকবে। হুম। দিন শেষে প্রোডাকশন আসলেও আপনি হয়তো একটা ভালো প্রোডাকশন এনে দিলেন, বাট আপনি কোথায় প্রবলেম ঘটতেছে, ঘটে এটাকে আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে, এটা এটা আপনি ধরার চিন্তাই করতেছেন না। ধরেন টিম মেম্বার গুলো উপর আপনি এমন এমন প্রবলেম ক্রিয়েট করছেন, তারা আসলে এখন মানে ওই যে বললাম যে টিম, আপনি প্রোডাক্টিভ টিম বানাই, প্রোডাক্টিভ কিছু বানাইতে হলে হেলদি একটা টিম লাগবে, সেই জায়গায় আপনার হুম। আন্ডারস্ট্যান্ডিং, সে জায়গায় আপনার কোনো আন্ডারস্ট্যান্ডিংই নাই। সে তো দিন শেষে এটা আপনি কোম্পানির জন্য কতটুকু লস করতেছেন, বা এইভাবে যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ করে না, এটাই আপনি বুঝতেছেন না। আপনি ভাবতেছেন গার্মেন্টস যেভাবে কাজ করে সফটওয়্যার সেভাবে কাজ করতে হবে। আর একজন গার্মেন্টস এর প্রজেক্ট ম্যানেজার এনে যদি আপনি এখানে অ্যাজাইল ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এনে বসায় দেন, এবং হুম। সেটা কাজ করবে না। এবং করবে না। কিন্তু অর্গানাইজেশনও বুঝতে হবে এটা কেন কাজ করবে না, এটা গার্মেন্টস না, এটা গার্মেন্টস এর একটা ফিক্স প্রোডাক্ট না যে শুধু মেশিন চালাইলে এটা কুইকলি প্রোডাকশনে আসবে, এরকম না বিষয়টা, বাই দ্য ওয়ে। সেটাই। তো তো এই জায়গায় মেনলি ধরেন কিছু জাস্ট মার্কেটের কারেন্ট সিনারিটা আপনাকে এই জন্য বললাম যে এই কারণে ঘটছে, কিন্তু অনেকে এই কারণটাই ধরতে পারেন, অনেকে ব্লেম করে অ্যাজাইলকে, ব্লেম করতেছে ধরেন স্ক্রামকে। বাট এখানে আসলে এখানে স্ক্রামটা এত ফ্ল্যাট, এত ওপেন, এখানে ব্লেমিং এর কিছু নাই। তোমার ভালো না লাগলে বেটার ফ্রেমওয়ার্কে যাও। যেমন ধরেন আমি হুম। যদি বেটার একটা ফ্রেমওয়ার্ক পাই, রিয়েল যারা অ্যাজালিস্ট তাদের মাইন্ডসেটটা এরকম যে আমি এর থেকে বেটার ফ্রেমওয়ার্ক পেলে আমি ওই ফ্রেমওয়ার্কে যাব। আমার দিন হুম। শেষে আমার বেটার কিছু পেলে আমি ওপেন, আমি এটাকে আমাকে চেঞ্জ করার জন্য।
আমি এখানে শুধুমাত্র ধরেন অ্যাজাইল নিয়ে সার্টিফিকেশন নিয়ে অ্যাজাইল কোচ হিসেবে জব করতেছি বিধায় আমি অ্যাজাইল, এই মাইন্ডসেটে যারা আছে এরাই প্রবলেমেটিক, হ্যাঁ, এদের জন্য এই মার্কেটের সমস্যা। আপনি আমাকে বেটার বেটার ফ্রেমওয়ার্ক দেন, আমি এটাকে অ্যাকসেপ্ট করবো। কেন একটা বেটার থিঙ্কিং যদি আপনি দিতে পারেন যে প্রোডাক্ট ডেভেলপমেন্টে লিন থিঙ্কিং এর কেন জরুরি না, কেন আপনার ইম্পেরিক্যাল প্রসেস জরুরি না, এটা আমাকে বুঝাইতে পারলে, আরেকটা কিছু আমাকে আনতে পারলে আমি ওটাতে যাব। টু বি অনেস্ট আমি যাব, কিন্তু আপনাকে আমাকে বুঝাইতে হবে যে কেন এটা বেটার। সেহেতু দ্যাটস দ্য পয়েন্ট টু চেঞ্জ, রাইট? অনেকে দেখবেন চেঞ্জ ম্যানেজার বলে, আপনি মার্কেটে দেখবেন এটাও আছে। এখন অ্যাজাইলের জবগুলোর অনেক টাইটেল আছে, এর মধ্যে দেখবেন বলে চেঞ্জ ম্যানেজার। কেন বলে জানেন? কাইন্ড অফ ট্রান্সফরমেশন, ওই ধরনের যে অনেকে অর্গানাইজেশন ট্রান্সফরমেশন করে না, তো হুম হুম। এদের অনেক সময় চেঞ্জ ম্যানেজারও বলে। মেনলি আপনি আচ্ছা একটা আচ্ছা, ট্রেডিশনাল একটা রং প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিসে ওইটাকে চেঞ্জ করতেছে আর কি। হ্যাঁ এটাকে ট্রান্সফর্ম হুম হুম। করতেছেন একটা নতুন প্র্যাকটিসে, হ্যাঁ, বা নতুন হুম অনেক হুম। চ্যালেঞ্জ আছে এখানে। যারা ডিজিটাল ট্রান্সফরমেশনে টপ লেভেলে কাজ করে, বিশেষ করে কান্ট্রি টু কান্ট্রি, এটা খুব ভ্যারি করে, খুব টাফ জব, এবং অনেক সময় দেখা যায় অনেক জায়গায় কনফ্লিক্টে আটকায়া যায়। বাট বাই দ্য ওয়ে, আমার মনে হয় প্রোডাক্ট ওনার আমরা মোটামুটি কভার করছি। মোটামুটি না, চেষ্টা করছি আপনাকে একদম ইনডেপথি কভার করার জন্য। প্রোডাক্ট ওনারের ক্ষেত্রে আপনার আর কোনো পয়েন্ট না থাকলে আমরা নেক্সট জাম্প করবো নেক্সট রোলে। হ্যাঁ, নেক্সট। ওকে, নেক্সট হচ্ছে যেখানে ধরেন আগে ডেভেলপমেন্ট টিম বলেন বা স্ক্রাম টিম বলেন, এটা হচ্ছে মেইনলি টিম। এটা নিয়ে আমরা ডিসকাশন করছি। দুটা পয়েন্ট আগে থেকে বলা ছিল, ক্রস ফাংশনাল বলা হয় যে, আর সেলফ অর্গানাইজ বলা হয়, যেটা একটা স্ক্রাম টিমের বা একটা ডেভেলপমেন্ট টিমের জন্য খুব জরুরি। ক্রস ফাংশনাল মানে হচ্ছে যে আপনার তাদের একটা স্কিল সেট আছে প্রোডাক্টটা ডেলিভারি করে দেওয়ার মতো, মানে প্রত্যেকটা স্কিল আছে ক্রস, মানে ধরেন একটা প্রোডাক্টকে ডেফিনেশন অফ ডান পর্যন্ত নেওয়ার জন্য যে স্কিল সেট গুলো দরকার একটা টিমের মধ্যে, এইটা আছে। দ্যাট এটা কি আমরা ক্রস ফাংশনাল টিম বলতেছি। এটা ক্লিয়ার আপনার কাছে, জিয়া ভাই? জি হবে। জি। আর নেক্সট হচ্ছে সেলফ অর্গানাইজ, যেখানে আমরা অনেক আগে বা আমরা কিছু আগে এই ডিসকাশনটা খুব হাইলি করছিলাম বা ডিপলি করছিলাম। সেটা হচ্ছে ধরেন টিম মেম্বারদের এভাবে ডেভেলপ করা যাতে তারা ডিসিশন গুলো ডে বাই ডে তারা নিতে পারে, তারা সেলফ ম্যানেজ হয়, সেলফ অর্গানাইজ হয়, রেদার দেন তাদের অলওয়েজ পুশ করতে হয়, একটা ডিরেকশন দিতে হয়, হ্যাঁ, যে এইটা করো ওইটা করো, রেদার দেন তারাই সেলফ মোটিভেটেড হয়েই তারা তাদের ডিসিশন গুলো তারা নিবে, তারা ওন করবে, এবং তারাই কমিটমেন্ট কমিটেড থাকবে একটা কাজকে করার জন্য, ডেলিভারি দেওয়ার জন্য, এবং দিন শেষে তারা একটা ভ্যালু রিলিজ পর্যন্ত নিয়ে যাবে। দ্যাট ইজ উই কল সেলফ অর্গানাইজ। এবং এই টিমের মধ্যে এই কালচারটা ফার্স্টের দিন পাবেন না, যে একটা টিম ডে ওয়ান সে সেলফ অর্গানাইজ হয়ে যাবে, কিন্তু অ্যাজ স্ক্রাম মাস্টার আপনার দায়িত্ব হচ্ছে ফাইন্ডিং করা কেন আসলে টিমটা সেলফ অর্গানাইজ হচ্ছে না, কোথায় তারা বারবার বাধা খাচ্ছে, কোথায় ব্লক হচ্ছে। যেমন ধরেন যে এক্সাম্পল বলছিলাম, যে যখন মিটিং গুলোয় আসে, ধরেন আপনি মিটিংটা কন্ডাক্ট করতেছেন, আপনি ফ্যাসিলিটেটর, বাট দেখতেছেন যে মোস্ট অফ দ্য মেম্বার কোনো কথা বলে না, প্রোডাক্ট ওনার আইসা বলে এই আসবে এই করবো, তারা চুপচাপ শুনে। ধরেন রিমোটলি মিটিং করতেছে, তারা ক্যামেরা কেউ অন করে না, ক্যামেরা অফ করে কি করে বুঝেনও না। এই জন্য আমরা একটা স্ট্রাগলে পড়ি রিমোট জবে, যারা বা রিমোটে কিছুদিনও থাকি সপ্তাহে, ওরাও একই। ধরেন আপনি কালচার আনা উচিত সবার ক্যামেরা অন থাকবে। এটা কেন? কারণ হচ্ছে আপনি যখন ক্যামেরা অন রাখবেন, অবশ্যই তাদের বডি ল্যাঙ্গুয়েজের একটা ফ্যাক্ট আছে, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে না, দেখলে বুঝবেন। কিন্তু আমি যদি আচ্ছা। এখন ধরেন ক্যামেরা অফ করে রাখি, তখন কি হবে, না আপনার ক্ষেত্রেও আপনি এটা বুঝতে পারেন, তখন কি হবে, আমি তো যে কোনো জায়গায় ফোকাস দিতে পারি, অন্যদিকে চিন্তা করতে পারি, অন্য কিছু করতে হুম পারি। হুম আমি হুম। জাস্ট মিটিংটা মিউট করে আমি বসে আছি, বসে হয়তো আমি নিউজ পড়তেছি, অথবা আমি কিছুই করতেছি না, কিন্তু আমি মনোযোগ দিচ্ছি না। এখন হুম। হয়তো রাজি হবে না যে না ভাই আমি আমার ক্যামেরা অন করবো না, এই বাট আপনি ওই যে ওয়ার্কিং এগ্রিমেন্টের একটা কনসেপ্ট আমি আপনাকে বলছিলাম, মনে আছে কিনা জানি না, যখন কোনো নতুন টিম ফরমেট করবেন, ওয়ার্কিং এগ্রিমেন্ট একটা জরুরি পয়েন্ট। হ্যাঁ, ওয়ার্কিং হুম। এগ্রিমেন্ট টিমরাই বানাবে, যে তাদের একটা নর্মস তৈরি করা, কিভাবে নর্মস, কাজ রুলস। করবে, হ্যাঁ, হুম। রাইট। টিম রুলস। ওই পয়েন্টে তারাই আলোচনা করে বের করতে হবে, বলতে হবে যে আমরা কি ক্যামেরা অফ করে মিটিং করব না ক্যামেরা অন করে করব, তাদের হুম। ডিসিশন আসতে হবে। আপনি যখন ওয়ার্কিং এগ্রিমেন্টটা যখন ফ্যাসিলিটেট করবেন, তখন আপনার
তা আপনি জাস্ট ফ্যাসিলিটেটর, আপনি এখানে কোনো ইনপুট দিবেন না, বাট টিম মেম্বাররা কন্ট্রিবিউট করতেছে কিনা, তাদের রিয়েল প্রবলেমটা আসতেছে কিনা, তারা একটা বেসিক স্ট্যান্ডার্ডে যাইতে পারতেছে না কিনা, ওইটা আপনাকে ফোকাস নজর রাখতে হবে। আপনি হয়তো মাঝে মধ্যে ইনপুট দিতে পারেন যে এই বিষয়টা তোমরা কিভাবে চিন্তা করো, তখন তারা কি বলে শুনেন, আপনি খালি পয়েন্টটা তুলে দিতে পারেন, হুম যে হুম তখন বুঝতে দেখবেন যে তারা কি বলে, তখন আপনি পাওয়ারফুল কোশ্চেনিং করা হচ্ছে একটা লিডারশিপের একটা ভালো জায়গা। আপনাকে এমন একটা কোশ্চেন করতে হবে যে কোশ্চেন থেকে ভালো একটা আউটকাম বের হয়ে আসবে। সে তো আপনি এরকম একটা পাওয়ারফুল কোশ্চেন গুলো লার্নিং করা জরুরি, হ্যাঁ, যে কি কোশ্চেনটা করলে আপনি যেটা চাচ্ছেন হুম সেটা বের হয়ে আসবে। আপনি ডিরেক্টলি বলবেন না হুম তোমরা ক্যামেরা অন করো, আপনি বলবেন যে আমরা যখন আসলে মিটিং গুলো করি, মিটিং গুলোকে আরো ইফেক্টিভ করার কি আমাদের কোনো মানে প্রসেস আছে কিনা, কিভাবে করা যায়, তোমার কি মনে তো হয়, আপনারা কি মনে করতেছেন? হ্যাঁ হ্যাঁ আপনারা কি সেটা। মনে করেন। তখন তারা বিভিন্ন অপিনিয়ন দিবেন ওইখান থেকে। ফার্স্ট হয়তো একটু হাই লেভেল কোশ্চেন করছেন, তখন আরেকটু ইন ডিটেলস এ কোশ্চেন হয়তো হুম করতে পারেন হুম তাদের ডিসকাশনের উপর বেস করে। কিন্তু বেশ আপনি করে। তাদের ঘুরায় পেঁচায়া আপনার জায়গায় নিয়ে আসতে হবে। কারণ ওই যে আপনি হুম কোশ্চেনটা করছেনই আসলে একটা পারপাসে, ওইটাকে তাদের ট্রেকে এনে তাদের মুখ থেকেই বের করতে হবে যে আসলেই, ধরেন এর মধ্যে দুই আমরা তিন ক্যামেরা অন করেই করতে পারি, হ্যাঁ right, বুঝতে পারছি। রাইট, এর মধ্যে দেখবেন দুই তিনজন ক্যামেরা অলরেডি অন করে, তারা অনেক বেটার, কিন্তু সবাই তো হুম একরকম না। ওই যে কয়েকজনের যে প্রবলেম আছে, তখন তারা, হ্যাঁ কারণ এটা হচ্ছে আমি কোম্পানিতে কাজ করি, বাই দা ওয়ে ওয়ার্কিং এগ্রিমেন্ট অর্গানাইজেশন সেট করে দেয় না, এটাই অ্যাজাইলের একটা বেটার প্র্যাকটিস। ধরেন এমন হুম হইতে পারতো যে আমরা একটা অর্গানাইজেশন ভাবে একটা কিছু স্ট্রিক্ট রুলস দিয়ে দিতে পারি, রাইট, এইটা করতে হবে, এইটা করতে হবে, এটা করতে হবে। হুম হুম এখন হুম সে হয়তো বা ঠিক আছে চাকরি করতেছি, করা লাগবে, এই অ্যাপ্রোচে যেতে পারে, রেদার দেন হুম টিম স্টার্ট করার আগেই, ফর্ম করার আগেই আমরা ওয়ার্কিং এনভায়রনমেন্টে আলোচনা করে টিম মেম্বার যাতে আসলে এখানে ওন করে, ওই যে বললাম সেলফ ম্যানেজ থেকে এই বড় ডিসকাশনটা আসতেছে, হ্যাঁ, সেটাই। সেটা যাতে ফোর্স না হয় বা কোম্পানি বলতেছে আমি করতেছি এরকম না হয়। এবং দিন শেষে এটা ইজিও না। আপনি মনে করেন না যে আপনি বলছেন ওয়ার্কিং ইউনিয়নের সবাই খুব ভালো ভালো রুলস হুম বুঝে হুম সেটাই। এবং বানায় ফেলছে, এটা আশা করেন না, এইখানে হুম আপনি প্রবলেম পাবেন। বাট অ্যাজাইল চায় যে তারা সেলফ অর্গানাইজ হোক, রেদার দেন তাদের অলওয়েজ মানে একজন পয়েন্টে খালি কথা বলবে, তারা ফলো করবে, এটা চায় না। এখন এটা হুম আপনি একদিনে তো আর 100% করে ফেলতে পারবেন না, আপনাকে চেষ্টা করে যেতে হবে যতটুকু করতে পারেন। রাইট। বাই এম্পাওয়ার টিম, এটা আপনার এটা আমরা অলরেডি কভার করছি যে টিম মেম্বার গুলোকে আপনি কিভাবে এম্পাওয়ার করতে পারেন, যে তাদের যে এটাকে মানে ওন করা, হ্যাঁ, তাদের ডিসিশনটা যে আপনাকে ভ্যালু দিচ্ছে কোম্পানি বা টিম, এটা বুঝানো, তার ভ্যালু, তাকে মোটিভেট করা, তাকে এমফেসাইজ করা যে তোমার তোমার ফিডব্যাক দাও, হ্যাঁ তুমি। তো এইভাবে আপনার কালচারটা কন্টিনিউ থাকলে দেখবেন টিম মেম্বাররা অটোমেটিকলি, প্রত্যেকটা টিম মেম্বার এম্পাওয়ার হবে। সে দেখবেন একটা ইউএক্স খুব সুন্দর ফিডব্যাক দিচ্ছে প্রোডাক্টের, হ্যাঁ, সেইটা মানে এটা এটা এত পাওয়ারফুল হবে যেটা সেটা হয়তো প্রোডাক্ট ওনার থেকেও আসে নাই হয়তোবা। আহ, একটা একটা আর্কিটেক্ট যে ধরেন পুরো ব্যাক ব্যাকিংটা সাজাচ্ছে অ্যাপ্লিকেশনের, সেও দেখবেন খুব সুন্দর একটা ফিডব্যাক দিচ্ছে, যেটা আপনার মানে আমরা আশাই করি নাই বা আমরা এটা চিন্তাই করি নাই। কারণ সে যখন একটা অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট সাজানোর ট্রাই করতেছে, সে কিন্তু লং ইমপ্যাক্ট সে চিন্তা করতেছে যে এইটার এই ইমপ্যাক্ট হতে পারে। যখন আপনি প্রোডাক্ট ওনার এসে একটা ফিচারের কথা বলতেছেন, সে কিন্তু ওই ইম্প্যাক্টের ডিপেন্ডেন্সির উপর বেস করে সে কোশ্চেনটা করছে। এটা কিন্তু খুব ডেপথ কোশ্চেন। এখন এটা তো প্রোডাক্ট ওনার চিন্তাই করে নাই যে আসলেই তো এটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এক্সাম্পল, সেই ক্ষেত্রে টিম মেম্বারকে ইম্পাওয়ার করা খুব জরুরি। নেক্সট হচ্ছে আপনার দেয়ার ইজ নো সাব টিমস উইথ ডেভেলপমেন্ট টিম, এটা সিম্পল বিষয়, মানে ডেভেলপমেন্ট টিমের আবার ভাঙতি আর কোনো টিম নাই, এরকম নাই যে এই 8 জনের বাইরে আরেকটা টিম আছে তারা আবার হেল্প করে, এরকম না, সব ইনক্লুডিং ওইটার মধ্যে। কন্টিনিউসলি ইমপ্রুভ স্ক্রাম প্রসেস অ্যাজ দে ম্যাচিউর, সেটা হচ্ছে আপনি একটা স্ক্রাম টিমকে আপনি কখনোই বাই ডে 1 থেকে একটা ম্যাচিউর টিম পাবেন না, আপনার কন্টিনিউসলি কাজ করে যেতে হবে, ডে বাই ডে আস্তে আস্তে সে ম্যাচিউর দিকে যাবে। বাট আপনাকে অলওয়েজ ফোকাস থাকতে হবে, মনিটর থাকতে, অবজার্ভ থাকতে হবে, মনিটর শব্দটা একটু নেগেটিভ, আপনি অবজার্ভ রাখবেন আপনার এরিয়াগুলো ওরা প্রোগ্রেসে আছে কিনা, প্রত্যেকটা টিম মেম্বারকে অবজার্ভে রাখবেন, টিমটাকে অবজার্ভে রাখবেন, ডে বাই ডে একে ম্যাচিউর করার জন্য আপনি কন্টিনিউয়াসলি হেল্প করবেন, এটা অনগোয়িং প্রসেস। এবং নতুন টিম মেম্বার চলে আসতে পারে, তখন আবার আপনার বিভিন্ন স্ট্র্যাটেজি থাকা লাগবে। সাইজের কথা বলা হয়েছে 6 থেকে 9 বা 3 থেকে 9, এটা একটা কোশ্চেন আসে মাঝে মধ্যে।
মেনলি যে সাইজ অফ আচ্ছা, দ্য টিম 6+3 দেখবেন এগুলো আগে আসতো। এই যে শুধু ডেভেলপমেন্ট টিমের কথা বলতেছে যে রাইট, 6 রাইট, প্লাস রাইট, মাইনাস 3? রাইট, রাইট। আচ্ছা, এই কোশ্চেনটা এর বাহিরে হচ্ছে প্রোডাক্ট ওনার একজন আর হচ্ছে স্ক্রাম মাস্টার, এই তো টোটাল ফরমেশন। অ্যাবসলিউটলি ইয়েস। তো এটা মিনিমাম সেক্ষেত্রে তাহলে কি আমি বলতে পারি যে ম্যাক্সিমাম, আচ্ছা, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি 9, আমার, মিনিমাম 3। আচ্ছা ম্যাক্সিমাম 9 যদি হয় তাহলে এখানে প্রোডাক্ট ওনার একজন থাকবে অ্যাডিশনাল, হুম, এবং হুম। স্ক্রাম মাস্টার থাকবে, তো টোটাল 11 হতে পারে সর্বোচ্চ, রাইট? 11 হচ্ছে, বাট ওটাকে আপনি ধরেন না, এই কারণে অনেক সময় দেখবেন অনেক কোম্পানিতে স্ক্রাম মাস্টার শেয়ার হয়, দুইটা টিমের জন্য একটা স্ক্রাম মাস্টার হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেক সো স্ক্রাম সময় যদি প্রোডাক্ট ওনারও হ্যাঁ, শেয়ার প্রোডাক্ট ওনারও শেয়ার হয়। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। আমার প্রোডাক্ট ওনার হচ্ছে যে এই এই প্রোডাক্টের মানে সে একসাথে 2-3টা প্রোডাক্টের ওনার বা 2-3টা হ্যাঁ, প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্টের করতেছে। আচ্ছা, ডেফিনিশনটা আচ্ছা। অনেক সময় আমরা ভাবি অনেক বড়, মানে এটা হুম, কমন মাইন্ডসেট। আমি জানি না আপনার কেমন আন্ডারস্ট্যান্ড প্রোডাক্টটাকে আমরা ডিফাইন করি, এটা সিম্পল একটা ফাংশন, সাইন আপ বাটন একটা প্রোডাক্ট হইতে পারে, অনলি সাইন আপ বাটন। মানে আমরা প্রোডাক্টটাকে বলি না যে ধরেন হুম, একটা পুরো অ্যাপ্লিকেশন একটা প্রোডাক্ট, হ্যাঁ। আচ্ছা, আহ, আচ্ছা, আচ্ছা। একটা ছোট ফিচার একটা প্রোডাক্ট হইতে পারে, হইতেই পারে। হুম, সে তো ওইটাও প্রোডাক্ট, সে তো, বাট ডেফিনেটলি ওটার জন্য আমি একটা প্রোডাক্ট টিম রেডি করবো না, ওটার জন্য হুম, আমি হুম, একটা হুম। প্রোডাক্ট ম্যানেজারকে হায়ার করবো না, না। ওটা মিন করতে চাচ্ছি, আমরা প্রোডাক্ট ডেফিনিশন মিন করতে চাই যে পুরো একটা অ্যাপ্লিকেশন প্রোডাক্ট না, সিম্পল একটা ফিচার প্রোডাক্ট হতে পারে, সিম্পল একটা ফাংশন প্রোডাক্ট হতে পারে। মানে এই ডেফিনিশনে এটাও একটা প্রোডাক্ট, এই মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ বা প্রোডাক্ট যখন বলি এইটা মিন করি। আর স্বাভাবিকভাবেই যখন একটা বড় অ্যাপ্লিকেশন আসবে, তখন আমরা একটু ডিপার্টমেন্ট করে নেই, ক্যাটাগরিজ করে নেই যে এই টিমটা এই ফোকাস থাকবে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, রিয়েল এক্সাম্পল ধরেন, আমাদের লাস্ট কোম্পানি, আমার অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের হুম, ইউজার আছে ধরেন দুইটা মেজর ইউজার, একটা হচ্ছে আচ্ছা, বায়ার বলি, একটাকে প্রোভাইডার বলি। আহ, আচ্ছা। বা যে কোনো মার্কেট প্লেসে দেখবেন এই দুইটা ইউজারই থাকে, একটা হচ্ছে বায়ার, হুম, একটা হচ্ছে প্রোভাইডার। যদি আপনি হুম, আপওয়ার্কের কথা বলেন, যদি আপনি আচ্ছা, উবারের কথা বলেন, প্রত্যেকটাই হুম। একটা মার্কেট প্লেস। উবারও টেকনিক্যালি একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেস, হ্যাঁ। তো মার্কেট প্লেসে কি থাকে, আপনার দারাজও একটা মার্কেট প্লেস, ইবেও একটা হুম, প্লেস, সবই মার্কেট প্লেস। কেউ হয়তো হুম, প্রোডাক্ট সেল করে, কেউ সার্ভিস সেল করে, হোয়াট এভার। হুম, তো এটা দেখবেন দুইটা অ্যাঙ্গেল থাকে, একটা হচ্ছে বায়ার যে আসলে বাই করে, আরেকটা হুম, হচ্ছে প্রোভাইডার যে হচ্ছে সার্ভিসটা প্রোভাইড করে, রাইট। হুম। সেহেতু যখন একটা বড় অ্যাপ্লিকেশনে কাজ হয়, তখন কি করে তারা ইউজার ওয়াইজ টিম ভাগ করে নেয়, হ্যাঁ? যেমন বায়ার একটা মেইন ইউজার, এইটার উপরে বেস করে যে ফিচার গুলো আসে সেটা হয়তো বায়ার টিমরা হ্যান্ডেল করে। আর আচ্ছা, প্রোভাইডার, আচ্ছা। ধরেন উবারের ড্রাইভার, রাইট, উবারের ড্রাইভার উবারের ড্রাইভার আর হচ্ছে আমরা ইউজার, আমরা দুইটা যারা use ইন্টারফেস। করি, হ্যাঁ হুম, রাইট। সেটা এই দুইটা মেজর সেগমেন্ট না আমার জন্য। সেটা আমি যখন উবার হুম, ড্রাইভারের কোনো অ্যাপ্লিকেশন মানে ফিচার আনবো, সেটা হয়তো ড্রাইভারের টিম কাজ করবে। আবার ধরেন যেটা ইন্ড ইউজার আমরা যারা ইউজ করতেছি, আমরা কাইন্ড অফ বায়ার, হুম, বাই করতেছি। তো আমরা, আমাদের জন্য আরেকটা টিম আছে। এটা একটা এক্সাম্পল বললাম, শুধু ডেডিকেটেড দুইটা গ্রুপ হয়ে গেল। আবার কি হয়, হুম, হুম, আবার হয় কি ধরেন আরেকটা টিম হয় শুধু হয়তো সে মোবাইল অ্যাপ্লিকেশনের উপরে কাজ করে, ওটাকে আলাদা সেপারেট টিম করে দেওয়া হয়, মুভি টিম বলেন বা মোবাইল এলিমেন্ট বলেন, হুম। হ্যাঁ। তো ওইটা একটা আলাদা টিম হয়, সে হয়তো, আবার মোবাইল টিমের মধ্যে হয়তো অ্যান্ড্রয়েড আইওএস হয় যারা সেপারেটলি মানে সেপারেটলি কোড করে, বা অনেকে তো এখন সেম অ্যাপ্লিকেশনে চলে আসছে, ডিপেন্ডস অন কোম্পানি নিচে, অনেকে হয়তো অ্যান্ড্রয়েড আইওএস কে একটা ভাগ করে দেয়, হ্যাঁ। তো তো ডিপেন্ডস, তো এইভাবে টিমগুলোকে বড় টিম ভাগ করে নেয়। এইটার মধ্যে আবার যদি দেখে যে ফাংশন খুব বেশি, ধরেন বায়ারের মধ্যে ধরেন অর্ডার ম্যানেজমেন্ট একটা বড় ফাংশন, ওইটার আবার একটা টিম করে ফেলে, হ্যাঁ, যখন দেখে যে আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ফিচার অনেক বেশি, মানে হ্যাঁ। ডিপেন্ডস অফ দ্য সাইজ অফ দ্য অ্যাপ্লিকেশন। রাইট, 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 রাইট। অনেক সময় হুম, ইন্টিগ্রেশন একটা টিম হয়, বিভিন্ন হুম, অ্যাপ্লিকেশন বায়াররা চায় আমার এর সাথে ইন্টিগ্রেট করে দাও, এই অ্যাপ্লিকেশনের সাথে বুঝতে পারছি, বুঝতে পারছি। হুম। ইন্টিগ্রেশনের একটা টেকনিক্যাল টিম থাকে, তারা শুধুমাত্র ইন্টিগ্রেশন নিয়ে কাজ করে, ঠিক আছে। ইন্টিগ্রেশনের কাজ করে, তো হ্যাঁ। ওইভাবে একটা অ্যাপ্লিকেশনে যারা কাজ করে তাদের টিমগুলো সাধারণত এভাবে হয়, যেটা আমি বললাম, কারণ এগুলো আমি সব রিয়েল লাইফ এক্সাম্পল থেকে বলছি। আর সাধারণত যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে, ছোট ছোট প্রোডাক্ট হইতে পারে, তাদেরও দিন শেষে টিম বাড়াইতে হয়। এক টিমে সাধারণত একটা অ্যাপ্লিকেশন সম্ভব হয় না, খুব রেয়ার। যখনই অ্যাপ্লিকেশন লাইভে চলে আসে, একটা সিঙ্গেল টিম দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন রান করা খুব টাফ, টিমগুলোকে ভাঙতেই হয়, হ্যাঁ। কারণ একটা যে কোনো সফটওয়্যার কথাই চিন্তা করেন, ফিচার তো কম না, এরিয়া গুলো কম না, ঠিক না। লাইভে চলে আসে
লাইভে চলে আসলেই দেখবেন যে আস্তে আস্তে এটাকে ভেঙে ফেলে। খুব ছোট অ্যাপ্লিকেশন যদি না হয়, খুবই ছোট, আদারওয়াইজ মোটামুটি কয়েকটা টিমই থাকে। হুম। মোটামুটি ডেভেলপমেন্ট টিমের এরিয়া এইটাই। আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নেক্সট আমরা নেক্সট না রোলে যাব। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে, ডেভেলপমেন্ট আছে। আচ্ছা আমরা সরি আমরা জাম্প করে ফেলছি স্ক্রাম মাস্টার থেকে ডেভেলপমেন্ট টিমে, কোনো সমস্যা নাই, এটা ফ্লো মেনটেন করতে হবে, জরুরি না। তো লাস্ট যেটা রোল আছে স্ক্রাম মাস্টার, স্ক্রাম মাস্টার রোল নিয়ে আমরা কথা বলতেছি। তো স্ক্রাম হুম। মাস্টার আপনি গাইডে আসেন, জাস্ট গাইডটা আনার রিজন হচ্ছে এখানে ওরা, আপনি অবশ্যই পড়বেন, এটা জরুরি। এখানে তিনটা দেখবেন সেগমেন্ট ভাগ করছে, হ্যাঁ, যে স্ক্রাম মাস্টার আপনার স্ক্রাম টিমের সাথে একটা রোল, প্রোডাক্ট ওনারের সাথে একটা রোল, আর অর্গানাইজেশন লেভেল একটা রোল। ওকে, আচ্ছা, আর রেসপন্সিবিলিটি জায়গা তিনটা জায়গায়। বাট মোস্ট অফ দ্য কোম্পানি বা মোস্ট অফ দ্য স্ক্রাম মাস্টার মোস্টলি কাজ করে, খেয়াল করে দেখবেন এইটার সাথে, প্রোডাক্ট সাথে, না, প্রোডাক্ট টিমের সাথে। স্ক্রাম টিম, হ্যাঁ, আচ্ছা, স্ক্রাম টিমের সাথে। ডেভেলপমেন্ট টিমের সাথে। হুম। কেন? কারণ কারণ দেখবেন আমরা যদি নর্মাল প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা যেটা আপনাকে বলছিলাম, যেটা হুম। ওয়াটার বলেন বা প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট বলেন বা ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটাই বলেন, সাধারণত প্রজেক্ট ম্যানেজার দেখবেন মোস্টলি কাজ করে ওই প্রজেক্টটাকে উঠে আনার জন্য টিমের সাথেই, আর তার একটা উপরের অ্যালাইনমেন্ট থাকে আদার স্টেক হোল্ডারদের সাথে। এই হুম। এই এই প্র্যাকটিসটা থাকার কারণেই অ্যাজাইলের ক্ষেত্রেও দেখবেন অনেক সময় তারা এই জায়গাটাতেই অনলি ফোকাস থাকে। এই জন্য আমি আপনাকে এক্সপ্লেইন করছি কেন প্রোডাক্ট ওনারের সাথে স্ক্রাম মাস্টারের রিলেশন খুব জরুরি। কারণ এই জায়গায় যদি গলদ হয়, এই প্রসেস ডেভেলপ করে কোনো লাভ নাই। এখানে হুম। আপনি জিনিসই বানাইতে থাকবেন, হ্যাঁ। সেহেতু এটা খুবই একটা ক্রুশাল রোল, এটাকে প্রোডাক্ট ওনারের সাথে স্ক্রাম মাস্টারের রোলটা, বা ওই প্রোডাক্ট ওনারের মাইন্ডসেট এবং ঠিক মতো সে প্রোডাক্ট ডিসিশন গুলো নিচ্ছে কিনা, এখানে তার কন্টিনিউসলি কাজ করতে হবে। অর্গানাইজেশন লেভেলে মেনলি সে কি কাজ করে? অর্গানাইজেশন লেভেলে ধরেন পুরো অর্গানাইজেশনের যে ট্রান্সফরমেশন দরকার হয়, মাইন্ডসেটের জন্য হেল্প করতে হয়, আপনার এখানে সে তার ইনপুট দেয় কেন এজাইল এইভাবে কাজ করে, তাদের একটা লার্নিং এর জায়গায় থাকে। যখন নতুন স্ক্রাম কোনো কোম্পানি আনে, অর্গানাইজেশন লেভেলের ট্রেনিং দরকার থাকে। তাদের বিষয়টাকে এক্সপ্লেইন করা লাগে, বোঝা লাগে। কারণ তাদের, আপনার কি বললাম, দিন শেষে তাদের যদি অ্যালাইন না করতে পারেন, আপনার জন্য খুবই টাফ হবে কোনো প্র্যাকটিস আনা, খুবই টাফ হবে। এবং তারা দেখবেন, যে বললাম, ব্লেমিং করবে যে এটা কাজ করে নাই কেন, এটা কেন করে না। তারা যখন বিষয়টা বুঝবে, দেন তাদের দেখবেন যে ফিডব্যাক গুলো এরকম স্ট্রংলি হবে, তারা বুঝতে পারবে প্রবলেমটা কই। এই জন্য যদিও এটা খুব ডিফিকাল্ট, সবাইকে স্কোপ দেয় না, আমি এটা বাংলাদেশের পার্সপেক্টিভে বললাম, বাইরেও যে সব কোম্পানি আপনাকে দিবে এরকম না। বাট অর্গানাইজেশন লেভেলে আপনার স্ক্রাম মাস্টারের কাজ করা খুবই জরুরি এবং ক্রুশাল, হ্যাঁ। এবং এইখানে সে মেনলি কি করবে, তাকে অর্গানাইজেশনকে জাস্ট মানে মাইন্ডসেটটাকে ডেভেলপ করার জন্য তাদের সামনে সেমটি হচ্ছে, সেশন গুলো হবেই হচ্ছে মানে কোন জিনিসটা কেন আমরা করতে চাচ্ছি। যেমন আমি আপনাকে আজকে যে এক্সপ্লেন করতেছি ট্রেনিং এ, ধরতে হুম। পারেন এটা অর্গানাইজেশন লেভেলেই যাবে, হয়তো টপিক চয়েস হইতে যেতে পারে যে কমপ্লেক্স প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিভাবে করা উচিত, এটা নিয়ে একটা সেশন হইতে পারে একদম কোম্পানির টপ লেভেল স্টেক হোল্ডারদের সাথে, হতেই পারে। হওয়ার পরে তাদের বুঝানো যে এই কারণে আমরা প্রোডাক্ট ডিসিশন গুলো এইভাবে নেই, এই কারণে হুম। অ্যাজাইল আসছে, এবং এটা কন্টিনিউয়াসলি তাদের সাথে কালচারিং সেশন চলতেই থাকবে। এবং কেউ যদি ইন্ডিভিজুয়াল বসতে চায়, সিও হয়তো বসতে চাইতে পারে, সিএফও বসতে চাইতে পারে, যে কেউ বসতে চাইতে পারে। আপনার হুম। দায়িত্ব হচ্ছে কেউ কারো কনফিউশন হলে আপনার সাথে আসলো, আপনি তার সাথে ইন্ডিভিজুয়াল সেশনও হইতে পারে, আহ, আপনার একসাথেও হতে পারে। ট্রেডিং সেশন গুলো একসাথে হইতে পারে। সাধারণত দেখবেন এটা হুম। মান্থলি, কোয়ার্টারলি এই সেশন গুলো চলতে থাকে। একটা টপিক্সে কনফিউশন পুরো অর্গানাইজেশন বা পুরো টিম, তখন আমরা অর্গানাইজ থেকে, যেমন এসে দেখবেন না আপনার কোয়ার্টারলি অনেক সময় দেখবেন লার্নিং সেশন হয়, অনেক সময় হ্যাকাথন হয় কোম্পানিগুলোতে। হুম। বাট হুম। এই লার্নিং সেশন গুলোই হয় হচ্ছে ওই এরিয়াটাতে কোম্পানিকে অ্যালাইন করার জন্য। তো অনেক সময় বাইরে থেকে অনেক দেখবেন ভালো রিসোর্স আনে একটা টেকনিক্যাল বিষয়ে না বোঝার জন্য, তখন হয়তো এই সেশনটা দেয়, অথবা সিপিইউ একটা সেশন ডিক্লেয়ার করে, করে না, এরকম হয়। এইভাবেই ধরেন কোম্পানিটাকে, অর্গানাইজেশনটাকে নার্সিং করার জন্য স্ক্রাম মাস্টারের
রোলটা প্লে করতে হয়। এখানে যেটা বলছে ধরেন লিডিং, ট্রেনিং, কোচিং, এটা বললাম, প্ল্যানিং, অ্যাডভাইজিং, স্ক্রাম ইমপ্লিমেশনের কথা বললাম, হেল্পিং এমপ্লয়িজ এন্ড স্টেকহোল্ডার আন্ডারস্ট্যান্ডিং, এমপিরিক্যাল অ্যাপ্রোচ, কমপ্লেক্স ওয়ার্ক, সেটা অলরেডি অনেকবার বলছি, রিমুভিং ব্যারিয়ার্স বিটুইন স্টেকহোল্ডার এন্ড স্ক্রাম টিমস। এখানে ট্রান্সপারেন্সির পয়েন্টটা আছে যে আপনার অনেক সময় দেখা যায় স্টেক হোল্ডাররা অনেক বিষয় ক্লিয়ারলি বুঝে না কি হচ্ছে। হ্যাঁ, ধরেন হুম কি করতেছো তোমরা, তোমরা কোয়ার্টারলি রিচ করতে পারতেছো কিনা, ওই ব্যারিয়ার গুলোকে ভাঙার জন্য অনেক ট্রিক্স আছে। যেমন স্ক্রামের বোর্ডটাকে রিলেভেন্স স্টেক হোল্ডারের সাথে অলওয়েজ শেয়ার করা। হ্যাঁ, তাদের স্প্রিন্ট রিভিউ মিটিং গুলোকে তাদের ইনভাইট করা। হ্যাঁ, যে কি হুম হয়েছে এবং এটা তাদের জানানো, ওই স্টেক হোল্ডারদের ওইখানে প্রোডাক্ট ওনারকে বলা যে তুমি এই স্টেক হোল্ডারটাকে এইখানে ইনভাইট করো। হ্যাঁ, কারণ এই ফিচারটা এদের সাথে খুব ইম্প্যাক্টফুল, তাদের ফিডব্যাক খুব জরুরি। সেটা প্ল্যানিং এর সময়ও তাদের সাথে ডিসকাশন করেই আপনার প্রোডাক্ট ওনার ডিসিশন গুলো নিবে। মানে এক্সাম্পল বলি, ধরেন একটা ফিচার আপনি প্ল্যান করছেন করবেন, ওই প্ল্যানিং এর সময় প্রোডাক্ট ওনার ওই যে রিলেভেন্স স্টেক হোল্ডার আছে, কাস্টমার তো অবশ্যই একটা স্ট্রং স্টেক হোল্ডার, কোম্পানির ভিতরেও কিছু স্টেক হোল্ডার থাকতে পারে অর্গানাইজেশন লেভেলে। হ্যাঁ, যারা আপনার এই এরিয়াটাতে ধরেন আপনার কাস্টমার সাপোর্ট টিম একটা ফিডব্যাক নিয়ে আসছে, তার সাথে আপনি হুম বসতেই ধরেন কাস্টমার সাপোর্ট ম্যানেজার আসছে, বা ফাইন্যান্স টিমের একটা কোনো ইস্যু হতে পারে, ওটাও আপনার ফিচার। ধরেন আপনি যে ওয়েতে ইনভয়েসিং করতেছেন অ্যাপ্লিকেশনে সেইটাতে হুম প্রবলেম, তখন আপনার যে ফাইন্যান্স টিমের কেউ আপনার স্টেক হোল্ডার, এখন আপনি এমন একটা ইনভয়েসিং বানাইলেন যেটা আসলে সে যেভাবে চাচ্ছে হচ্ছে না, সে তো প্ল্যানিং সময় তার সাথে বলতে হবে যে তুমি কি রকম ইনভয়েসিং চাচ্ছ। ও এরকম এরকম ফাইন, তাহলে ওই যে সে তখন খুব স্ট্রং, ডিপেন্ডস অন ফিচার, সে তখন হাই লেভেল স্টেক হোল্ডার, রাইট? তো আহ, বা ধরেন ওই যে বায়ারের কথা বললাম, খেয়াল আছে, তো বায়ারও তো পেমেন্ট করে, রাইট? তো বায়ারের পেমেন্টের ইনভয়েসিং এর সাথে আপনার ফাইন্যান্স টিমের কিন্তু একটা রিলেশন আছে, রাইট? কেন? রাইট যখন আমি পেমেন্ট গুলো করতেছি, বায়ার চায় যে আমি স্মুথলি ট্রানজাকশন করব, আর হুম আমার ফাইন্যান্স টিম কি চায় যে এই যে সে ইনভয়েসিংটা করছে এইটারটা আমার সিআরএম এ খুব ভালোভাবে রিফ্লেক্ট করুক। হ্যাঁ, খুব সুন্দরভাবে এটা হুম হয়ে আসুক, যাতে কোনো ইনফরমেশন মিস না হয়। তাহলে দেখেন এই ইনভয়েসিং এ আপনার স্টেক হোল্ডার কয়েকটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার আপনি পেয়ে গেছেন। এক হচ্ছে বায়ার, এখানে প্রোভাইডার না, এক্সাম্পল, যেহেতু হুম পেমেন্টটা বায়ার, আর প্রোভাইডাররা পেমেন্ট নেয়, প্রোভাইডাররা কোনো পেমেন্ট করে না। তো তাহলে বায়ার একটা স্ট্রং স্টক হোল্ডার, আর আপনার ফাইন্যান্স টিম একটা। তাহলে এই দুজন আপনার প্রোডাক্ট ওনার এই ফাইন্ডিংটা করা, তাদের সাথে প্ল্যানিং এ কমিউনিকেশন করা, এবং যখন আপনি ফিচারটা কাজ করতেছেন ওই বোর্ডটা তাদের সাথে শেয়ার করা। আপনার ওই ফাইন্যান্স টিমের সাথে স্ক্রাম বোর্ডটা নিয়ে আসা যে দেখো আমরা এই কাজ করতেছি, আমাদের প্ল্যান আছে, এই মান্থে তোমাদের এই ফিচারটা দিয়ে দিব, আমাদের 2টা স্প্রিন্ট লাগবে, রাইট? হুম যখন স্প্রিন্ট শেষ হবে, রিভিউ মিটিং যেটা আসবে, ওটা আমরা এখনো কভার করি নাই, সামনে আসতেছে। ওই রিভিউ মিটিং এ ওদের ডাক দিবেন, ওদের ইনভাইট করতে হবে। এখন যদি প্রোডাক্ট ওনার ভুলে যায়, আপনার দায়িত্ব হচ্ছে তাকে নক করা, যে তুমি কিন্তু এই স্টেক হোল্ডারটাকে ইনভাইট করা উচিত তোমার, বা করো। তখন সে করলো, কারণ ওই স্টেক হোল্ডার স্প্রিন্ট রিভিউতে স্টেক হোল্ডারকে ডাকার দায়িত্ব মূলত প্রোডাক্ট ওনারের, রাইট? কারণ সে আচ্ছা জানে এই প্রোডাক্টের ইম্প্যাক্টটা কই কই পড়বে, আপনি তো আর হুম ইমিডিয়েট 100% জানেন না, কারণ সে তো প্ল্যানিং থেকে এই কাজটা করে আসছে ফিচারের আগে থেকে, রাইট? সে জানে হুম কোথায় right, ইম্প্যাক্ট করছে এই ফিচারের। কিন্তু তার হুম উচিত রিভিউতে ওই স্টেক হোল্ডার গুলোকে ইনভাইট করা, যে আসো, দেখো, দেখে দেখো যে তোমাদের ফিচারটা পছন্দ হয়েছে কিনা, বা তোমাদের কোনো ফিডব্যাক আছে কিনা। নেক্সট টপিকটা আমি ডিসকাস করবো রিভিউতে কিভাবে ফিডব্যাক নেয়, ওটা আমাদের রিভিউ মিটিং এ। বাট এখানে জাস্ট ব্যারিয়ারের কথাটা একটু ডিটেলস করলাম, যাতে অনেক সময় স্ক্রাম টিম, এখানে যে স্ক্রাম টিমের কথা কেন বলা হয়েছে, যেমন ধরেন আপনি যখন ট্রান্সপারেন্টলি বোর্ড শেয়ার করবেন, বোর্ডের কিন্তু প্রোগ্রেসটা সে দেখতে পারবে, রাইট? সেহেতু তার মধ্যে রাইট কোনো ধরনের ব্লেম আপনাকে করবে না যে তোমরা কেন এই কাজটা, সে জানে অনেক সময় ইন কেস অফ আর্জেন্সি আপনার কোনো ইস্যু আসতে পারে। যেমন ধরেন একটা ইস্যুর কারণে আপনি, ওই যে বললাম যে আমি 1 মাসে ডেলিভারি দিব, আপনি ফার্স্ট উইকে ওটা অ্যাচিভ করতে পারেননি, বাট এটা একটা ভ্যালিড রিজন আছে। হুম যখনই আপনি বোর্ডটাকে ক্লিয়ার শেয়ার করবেন এবং রিভিউতে তাকে ডাকবেন, প্রত্যেকটা মিটিং এ তাকে ডাকবেন, সে জানে একটা রিজনের কারণে আমরা এটা পিছাইছি। সেহেতু ওই স্টেক হোল্ডার আপনাকে ব্লেম করবে না, কোম্পানিও আপনাকে ব্লেম করবে না, এবং
কোম্পানি আপনার টিমটাকেও ব্লেম করবে না, কারণ আপনি ট্রান্সপারেন্টলি ডে 1 থেকে শেয়ার করে যাচ্ছেন আমার প্রোগ্রেস হচ্ছে, অথবা এই কারণে প্রোগ্রেসটা একটু পিছাবে। আপনি হুম, ট্রান্সপারেন্টলি জানাচ্ছেন প্রত্যেকটা আপডেট। স্ক্রাম মাস্টারের দায়িত্ব এই জায়গায় এই ইনফরমেশন গুলো ট্রান্সপারেন্টলি যাচ্ছে কিনা, যাতে কোনো ধরনের মিসকমিউনিকেশন না হয়, কোনো ধরনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে, ব্লেমিং না হয়। ট্রান্সপারেন্টলি হুম, সব জানাইছেন, এই জন্য দেখবেন দিন শেষে যখন আমি আমার গোল অ্যাচিভ করতে পারবো না সেটাও কোম্পানি জানে, আবার গোল অ্যাচিভ করতেছি, অন ট্র্যাকে আছি সেটাও কোম্পানি জানে। তাহলে কোনো ধরনের মিসকমিউনিকেশন আসবে না। এইটাও অনেক সময় ইন্টারভিউতে খুব কমন কোশ্চেন করে, যে আপনার যে আপনি কিভাবে স্টেক হোল্ডারদের আপনি আপনার প্রোগ্রেসটা জানাবেন, বা আপনার যে প্রবলেম হয়েছে আপনি রিচ করতে পারতেছেন না, এটা অ্যাভয়েড করার জন্য আপনার কি প্রসেস আপনি ফলো করছেন। সে তো তখন মানে সিম্পলি যে অ্যান্সারটা আমি করলাম, পাশাপাশি আমাদের প্রত্যেক দিন একটা ডেইলি স্ক্রাম মিটিং হয়, ওই হুম, স্ক্রাম মিটিং এ আপনার ইস্যুটা আসছে কিনা, একটা প্রবলেম আসতে পারে, ধরেন একটা টিম মেম্বার হুম, সিক, হঠাৎ করে তার আম্মা সিক হয়েছে, আপনি 3 দিন হুম, সে আসতে হুম, পারবে না, এটা তো আপনি হুম, প্রতিদিনের আপডেটই জেনে গেছেন, রাইট? আজকের আপডেটই জেনে রাইট, গেছেন, সে 3 দিন আসবে না। হুম, সেহেতু এটা যখন আপনি স্টেক হোল্ডারকে ওই দিনের প্রত্যেক দিনের ডেইলি স্ক্রামের রিজনই একটা, যাতে কোনো ধরনের প্রোগ্রেসে আমরা অন ট্র্যাক আছি কিনা, কোনো মেজর ব্লকিং আছে কিনা, যেটা আপনি সলভ করতে হুম, পারেন। স্ক্রাম মাস্টার কিন্তু ওই আপনার ইম্পেডিমেন্টস বলেন, ব্লকিং বলেন, সে কিন্তু এটাকে জানা, এটাকে সলভ করার ট্রাই করা এবং এটাকে ইনফর্ম করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা দায়িত্ব। দেখবেন ইম্পেডিমেন্টস টাকে রিমুভ করে দিয়ে এই কাজটাকে স্মুথনেস করা। শুধু এটা মোটামুটি অর্গানাইজেশন লেভেলে, প্রোডাক্ট ওনারের লেভেলে আমি আপনাকে ব্রিফলি বলছি। তারপরে এখানে যেগুলো টাচ করছে এগুলো এগুলো আপনার এক্সামে রিলেভেন্স, যেটা হচ্ছে ওই যে বললাম হেল্পিং টেকনিক্স, যেখানে প্রোডাক্ট গোল ডেফিনিশন করতে পারে, প্রোডাক্ট ব্যাকলগটাকে সে ম্যানেজ করতে পারে, প্রোডাক্ট গোলটা রিলেভেন্স টু কাস্টমার সেন্ট্রিক যেটা বললাম। তো তারপরে হেল্পিং স্কাউন্টিং আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার, প্রোডাক্ট ব্যাকলগ এর আইটেমটাকে ক্লিয়ারিফাই করা, সেটা হচ্ছে রিফাইনমেন্ট মিটিং এর মাধ্যমে হবে। একটা আইটেম আইনেই বসাই দিল আর হইলো না, এটাকে হুম, প্রোডাক্ট ওনারকে হুম, এক্সপ্লেন করতে হবে, এই ফিচারটা কি, কোথায় ইম্প্যাক্ট ফেলবে, কেন আসতেছে, টিমকে এক্সপ্লেন করতে হবে। এবং যে মাইন্ডসেটের বিষয়ে এমপিরিক্যাল প্রোডাক্ট প্ল্যানিং কিভাবে কমপ্লেক্স এনভায়রনমেন্টের সাথে কাজ করে, এটা তাকে বোঝানো, বলা, তার সাথে কাজ করা, স্টেক হোল্ডারের সাথে কোলাবোরেশন করা, রিকোয়েস্ট করা, যেটা অলরেডি বলছি আমি। আর টিমের সাথে কাজ করার ক্ষেত্রে টিমকে মোস্টলি কোচিং করা, যে তারা কিভাবে সেলফ ম্যানেজ এবং ক্রস ফাংশনাল হয়। এবং এটা অলরেডি আমরা কভার করছি, হোয়াট ইজ সেলফ ম্যানেজ, হোয়াট ইজ ক্রস ফাংশনালিটি। স্ক্রাম টিমকে ফোকাসে হেল্প করা, যে হাই ভ্যালু ইনক্রিমেন্টটা তারা আপনার মানে ডেফিনিশন ডানকে ফলো করে রেডি করতেছি কিনা, যেটা আমরা অলরেডি কভার করছি। এই জন্য আমি আপনাকে বলছিলাম, আমি হয়তো অনেক কিছু এক্সপ্লেনেশনে করে ফেলবো আগে, যেটা হয়তো বা আপনার হুম, সামনে হবে। বাট এইটাই মানে আমার নেচার অফ ওয়ে টু ডেলিভারি এইভাবেই, কারণ আমার কাছে মনে হয় না একদম স্ট্রাকচার একদম এ এর পরে টু বি বলা যাবে না, এটা মেক সেন্স করে না। একটা হুম, এরিয়া কভার করতে আরেকটা এরিয়া হয়তো আসবে। তো ডেফিনিশন ডাউন আমরা স্ট্রংলি কভার করছি। এই যে ইম্পেরিমেন্টস রিমুভ করা, যেটা অলরেডি আমি হুম, বললাম, স্কাম মাস্টারের রোলটা ইম্পেরিমেন্টস ফাইন্ড করা, এবং এটাকে কেন হয়েছে ফাইন্ডিং বের করা, এটাকে রিমুভ করার জন্য হেল্প করা, কাজ করা, জানানো, সবকিছুই আপনার করতে হবে। কিন্তু এটা জানার জন্য আপনাকে প্রত্যেকটা ইভেন্টে যখন আপনি থাকবেন, আপনি ইম্পেরিমেন্টসটা ইজিলি জেনে যাবেন। ইনশিওর করা যে প্রত্যেকটা ইভেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, এই রোলটা মোস্টলি ধরেন স্ক্রাম মাস্টারের ট্রেডিশনাল রোলস বা টিপিক্যাল রোলস, বা মোস্ট ক্রুশাল বা মোস্ট হুম, কমন। আর এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় এগুলো আমরা মিস করি, যে কারণে আসলে স্ক্রামের ভ্যালুটা থেকে অর্গানাইজেশন ওয়াইজ অনেক কিছুই ছুটে যায়, তখন ডিফার আসলে করে, হুম, ব্লেমিংটা আসে, সে শুধু এটা করতেছে, বা কোম্পানি বলতেছে হুম, তুমি শুধু এটাই করো, তোমার এখানে মাথা ঘামানোর দরকার নাই, তোমার দরকার এখানে নেই। মাথা ঘামানোর দরকার নেই। এখন তারপরে এসে আপনারা ব্লেম দিব, তুমি তো ডেলিভারি ভালো একটা কিছু দিলা না। এখন ক্রিয়েটিং হাই ভ্যালু ইনক্রিমেন্টটা যদি বুঝতে হয়, আমার তো এটার সাথে প্রোডাক্ট ওনারের কাজ আছে। হুম, হুম, হোয়াট ইজ হাই ভ্যালু, ভ্যালু কোনটা? আমি যেটাকে তুমি যেটাকে ভ্যালু মনে করছো সেটা ভ্যালু না। সেটা আমাকে টিমরে বলতেছো ফোকাস করতে হাই ভ্যালু, কিন্তু প্রোডাক্ট ওনার বুঝতেছে না কোনটা ভ্যালু। তাহলে তো আসলে এই কষ্টটা আমার কাজ দিচ্ছে না, সেহেতু আপনাকে তখন এসে ব্লেমিং করবে, যে তুমি তো কি ডেলিভারি দিলা, কি আনলা, কি করলা। তো ওই ব্লেমিং দিলে কাজ হবে না, কারণ এই দুটো জায়গায় আপনাকে কাজ করতে দিচ্ছে না। আমি আপনাকে এগুলো ধরাই দিচ্ছি এই কারণে, কারণ আপনি যখন পুরো অর্গানাইজেশন ওয়াইজ আপনি আপনি প্র্যাকটিস আনতে যাবেন, 3টা জায়গাতেই আপনার কাজ করতে হবে। কাজ করতে হবে, রাইট। এইটা করলে লাইক আপনার ক্যান্সার হয়েছে, আপনি খালি জ্বরের ওষুধ দিচ্ছেন, হুম, বা আপনার মেইন মেইন কজ একটা কজ করতেছে, ধরেন তো তো ঠান্ডাও আছে, এখন ধরেন ওর কাশি আছে বা ওর
শ্বাসকষ্ট আছে, কারণ জ্বর হয়েছে, আপনি শ্বাসকষ্ট ওষুধ দিবেন না, আপনার তিনটা জিনিসই দিয়েই তাকে আগায় নিতে হবে, নিলে তাহলে আদারওয়াইজ কাজ করবে না। এটা হচ্ছে ইন ডিটেলস অফ স্ক্রাম মাস্টার। আই হোপ যে আপনার গাইডের মোস্টলি সবকিছুই কভার হবে ট্রেনিং এ। তারপরে যেটা আমি আপনাকে বলছিলাম, গাইডটা আপনি আবার রিভিউ করবেন। আমার মনে হয় ট্রেনিং এর পরে রিভিউ করলে আপনার জন্য খুব ইজিলি কানেক্ট করতে পারবেন, বাট ইমিডিয়েটলি করবেন ট্রেনিং এর ধরেন, রাইট। তাহলে আপনি খুব কুইকলি কানেক্ট করতে পারবেন। দ্যাট ইজ দ্য রোল অফ স্ক্রাম মাস্টার। আমরা মোটামুটি তিনটা রোলই কভার করছি, স্ক্রামের এই তিনটা রোলই আছে। বাই দ্য ওয়ে, স্ক্রামে আর কোনো রোলস নাই, মানে স্ক্রামের ডেফিনিশনে আর কোনো রোল নাই। একটা প্রোডাক্ট যদি আপনি ডেভেলপ করতে চান, এই তিনটা রোল দিয়ে আপনি করতে পারবেন, এখানে আর কিছু দরকার নেই, আর কাউকে দরকার। বাট হ্যাঁ, বুঝতে পারছি। এটা এটা সেলস মার্কেটিং এর এরিয়া না, এটা প্রোডাক্টটাকে ডেভেলপ করার জায়গা, A to Z। এই ইটারেশন করার জন্য এই তিনজনই জরুরি, বা এই তিনটা রোলই জরুরি। বাকি রোলগুলো প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে জরুরি না। রোল সম্পর্কে আই হোপ ক্লিয়ার। রোলে কিছু কোশ্চেন আপনি পাবেন আপনার মানে ইয়েতে, যেমন ধরুন এরকম একটা কোশ্চেন আসতে পারে যে প্রোডাক্ট ওনার কি একটা টিম না একটা সিঙ্গেল পার্সন, বা এটা কি একটা কমিটি না এটা ওয়ান পার্সন, এটা আসে সিঙ্গেল কোশ্চেন। পার্সন। হ্যাঁ, এটা সিঙ্গেল পার্সন। সে তো এরকম কিছু কোশ্চেন আসবে খুবই ট্রেডিশনাল, আমি আপনাকে বললাম, আর কিছু আগে বলছিলাম যে বাট কিছু কোশ্চেন আসবে, মোস্টলি কোশ্চেন আসবে সিনারিও বেস, মাইন্ডসেট বেস। হ্যাঁ, আর কিছু কোশ্চেন আচ্ছা আসবে ধরেন গদবাঁধা, যেমন ধরেন যে বললাম 3 থেকে 10 9 জন টিম মেম্বার। এটা আগের গাইডে কিন্তু স্পেসিফিক মেনশন করা ছিল, বাট আমি এটা বলবো, আমি কোশ্চেনের এরিয়াতে আমি এখন আসিনি, ওটা আপনাকে ফাইনালি যে বললাম যে একটা সেশন সাজেশন আচ্ছা, দিব। একটা সেশন থাকবে, জি। হ্যাঁ, আপনি এখন কোশ্চেন গুলোকে খুব সলিড ধরেন না, কারণ কিছু কোশ্চেন আপনার ধরেন আগে ছিল, কিছু কিছু কোশ্চেন চেঞ্জ করছে, বা এখন এখন করে না হয়তো, বা হ্যাঁ ধরেন এই যে 3 থেকে 10 হুম মেম্বারেরটা আগে করতে এখন হয়তো করে না। বাট এরকম হুম কোশ্চেন এক্সাম্পল এই কারণে বলছি, ওগুলো হয়তো একদম স্ক্রাম গাইডের লাইন টু লাইন কোশ্চেন আসতে পারে, যে আচ্ছা আপনার স্ক্রামের রোল কয়টা, 3টা। আচ্ছা, তিনটে। ধর ও হয়তো মাল্টিপল অপশন দিছে, 4টা অপশন দিছে, প্রোডাক্ট হুম ওনার, স্ক্রাম মাস্টার, ডেভেলপমেন্ট টিম। হুম আরেকটা অপশন দিছে প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, ডেভেলপমেন্ট টিম। তো ও বলবে যে রোলের স্ট্রাকচার কোনটা, তখন আপনার অ্যাঙ্গেল দিতে হবে। অনেক সময় তিনটাও বলবে, যে প্রোডাক্ট ওনার অথবা প্রোডাক্ট ম্যানেজার, স্ক্রাম মাস্টার আর ডেভেলপমেন্ট টিম বলছে, সে হুম। ওনারটাকে ম্যানেজার করে দিছে। যদিও আপনি কোম্পানিতে অনেকে ওনারকে ম্যানেজার বলে কোম্পানি চালায়, বাট আপনার কিন্তু স্ক্রাম গাইডের বেসে কিন্তু কোনো রোল নাই ম্যানেজার হিসেবে, সেহেতু আচ্ছা, আপনি যদি প্রোডাক্ট ওই যে ম্যানেজারটা ম্যানেজার করা যাবে না। হ্যাঁ আচ্ছা কিছু আচ্ছা। করার নেই, কারণ হুম আপনি প্রোডাক্ট ম্যানেজারের কোনো রোল স্ক্রাম মাস্টার স্ক্রাম গাইডে নাই। হুম যদি এরকম কোশ্চেন হয় প্রোডাক্ট ম্যানেজার কি কোনো রোল স্ক্রাম মাস্টারে, ইয়েস নো, আপনার নো দিতে হবে, নো দিতে হবে। আচ্ছা আচ্ছা। কারণ যদি বা রোলটা প্র্যাকটিসে অনেক সময় প্রোডাক্ট ওনার, প্রোডাক্ট হ্যাঁ ম্যানেজার ওইটা বাট আমরা ওইটাকে হ্যাঁ, টেকনিক্যাল কোশ্চেনে ডিরেক্ট এই কোশ্চেনে জন্য ওই বলবো না। গাইডের উপরে বেসে আপনার থাকতে হুম, হবে, টিমের মধ্যে 3টা জিনিস বলছে, এই 3টার মধ্যেই থাকতে হবে, আচ্ছা ডেভেলপার, আচ্ছা। ওনার, স্ক্রাম মাস্টার। মানে এগুলো বললাম যে হুম খুবই টিপিক্যাল কোশ্চেন আসলে এরকম আসবে, যেটার হুম বাইরে আপনার কোনো ধরনের অ্যান্সার দেওয়া যাবে না। যেমন ধরুন প্রোডাক্ট হুম ম্যানেজারের রোল নাই, ও প্রজেক্ট ম্যানেজারের খুব কমন একটা কোশ্চেন আসে, যে স্পামে কি প্রজেক্ট ম্যানেজার কোনো রোল আছে, এরকম কমন কোশ্চেন পাবেন, ইয়েস অর নো। তো ট্রু অর ফলস, স্ক্রামে। মানে স্পামে প্রজেক্ট ম্যানেজার কোনো রোল আছে কিনা। আচ্ছা আচ্ছা, প্রজেক্ট ম্যানেজার। হুম হ্যাঁ, ইয়েস আর নো, ট্রু এন্ড ফলস এরকম আসতে পারে, নাই, রুলস হুম, নাই। নাই, রুল প্রজেক্ট একদমই ম্যানেজার। ডিফাইন 3টা। সে তো হুম, এই জিনিসগুলো আবার আপনার একদমই স্ট্রিক্ট থাকতে হবে, কিচ্ছু করার নাই, এগুলো আচ্ছা কোনো আচ্ছা। মাইন্ডসেট কোশ্চেন না, কোনো সিনারি বেস কোশ্চেন না। এই হুম জায়গাগুলোতে গাইডটাকে এর জন্য খুব মানে A to Z জানা জরুরি, কারণ এরকম কোশ্চেনও যে আপনি কিছু পাবেন না এরকম না, মোটামুটি একটা পোর্শন পাবেন, হ্যাঁ একদমই স্পেসিফিক। আপনার যে জেরি সায়েন্স 15 মিনিটস ইভেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট, এখানে জেরি স্প্যাম কত মিনিটের ইভেন্ট, এটা দেখেন গাইডে বলা আছে। এখন আপনি যদি এটাকে বলেন 20 মিনিটস, হবে না, কারণ গাইডে বলে দিছে এটা 15 মিনিটস ম্যাক্স। আচ্ছা আচ্ছা। হুম জাস্ট এক্সাম্পল, শুধু যেখানে নাম্বারিং করা বা রোল গুলাকে স্পেসিফিক করে দেওয়া, এইটার বাইরে আবার কোশ্চেন, এই রিলেভেন্ট কোশ্চেন গুলো করলে আবার স্পেসিফিক গাইড অনুযায়ী অ্যান্সার দিতে হুম হবে। হুম হুম যেমন ইসলামের ইভেন্ট, আপনি এই যে আমরা আসতেছি, ধরেন ইভেন্ট গুলো বলে দিচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং, এগুলো একদমই স্পেসিফিক।
বাই দ্য হুম। ওয়ে এটা কোশ্চেন ওরিয়েন্টেড কিছু জাস্ট বললাম। ব্যাক টু দ্য স্ক্রাম আর্টিফেক্টস এর কথা আমরা বলবো এখন। আর্টিফেক্ট জাস্ট আ টার্মিনোলজি, নাথিং ইজ। আর্টিফেক্ট মানে হচ্ছে আপনার ওরা তিনটা ক্যাটাগরিজ এর কথা বলা হচ্ছে এখানে। একটা বলতেছে আপনার প্রোডাক্ট ব্যাকলগ, একটাকে বলা হচ্ছে আপনার স্প্রিন্ট ব্যাকলগ, আর একটা বলা হচ্ছে ডান অথবা ইনক্রিমেন্ট। ওকে, তো যদি আপনি তিনটা কলাম ধরেন, ওকে, তিনটা কলামের মধ্যে ধরেন একটা কলামে সব আছে প্রোডাক্ট ব্যাকলগের টাস্ক, আরেকটা আছে স্প্রিন্ট ব্যাকলগের টাস্ক, আরেকটা আছে ডানের কলাম। মানে আপনি প্রোডাক্ট ব্যাকলগে কোনো কাজ আছে, যখন আপনি একটা কাজ শুরু করলেন ওটাকে মুভ করায় নিলেন স্প্রিন্ট ব্যাকলগে। ওকে, হুম। ওই কাজটা করা শেষ হয়ে গেল, ওটাকে মুভ করাই দিলেন ডান বা ইনক্রিমেন্ট ব্যাকলগে বা রোতে, কলামে, রোতে, সরি। তো দ্যাটস ইট, আর কিছুই না কিন্তু। এখন এখন অনেক কোম্পানিতেই দেখবেন যে এই তিনটা অনলি আর্টিফেক্টস, এই তিনটা হচ্ছে ফাউন্ডেশন, বাট অনেকে এডিশনাল কিছু বানায়। যেমন ধরেন স্পিন ব্যাকলগে শুধু একটা কলম থাকে না, দেখবেন কিভাবে বানায়, ব্যাকলগ একটা দেয়, ইন প্রোগ্রেস একটা দেয়, কিউএ একটা দেয়, আরো অনেক হুম। দেয়, আর ডান কলম একটা দেয়। তো এটা তাদের সুবিধার্থে করছে, এটাতে কোনো এন্টি প্যাটার্নের কিছু নাই। ধরেন এটা নেক্সট ডিসকাশনে আসলে বুঝবেন। তো আমরা প্রোডাক্ট ব্যাকলগে যাই। প্রোডাক্ট ব্যাকলগটা আসলে কি? প্রোডাক্ট ব্যাকলগে অনেক কিছুই থাকতে পারে। আর প্রোডাক্ট ব্যাকলগ মেইনলি ওন করে বলেন তো কে? প্রোডাক্ট ওনার। রাইট। সেটা প্রোডাক্ট ব্যাকলগের যা জিনিস আছে বা যা জিনিস আছে, বাট হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগে যে কেউ কার্ড অ্যাড করতে পারে। হ্যাঁ, আপনার কার্ড অ্যাড করতে পারবে, বাট হচ্ছে আলটিমেটলি উনি হচ্ছে প্রোডাক্ট ওনারই হচ্ছে এটাকে সিকোয়েন্স করবে আর কি, মানে কোনটা রাইট, আগে রাইট, করবে কোনটা করবে। রাইট, রাইট। ফাইনাল ডিসিশন হুম। তার থেকে আসতে হবে। হয়তো তারপরে বা সিকোয়েন্সের ডেভেলপমেন্ট পাশাপাশি টিম অ্যাড করতে পারবে আর কি। রাইট, যে কেউ অ্যাড করতে পারবে। স্ক্রাম মাস্টার চাইলে আপনারা হুম। কার্ড অ্যাড করতে পারেন, এতে কোনো ধরা বাধা নেই, হুম। করতে পারেন। আপনার কাছে মনে হলো একটা কার্ডও অ্যাড করবেন, বাট হুম। নেসেসারি কার্ডই অ্যাড করবেন। বাট এখানে কোনো বাইন্ডিং নাই যে কেউ এখানে হাত দিতে পারবে না, বিষয়টা এরকম না। কিউ এসে তার কার্ড অ্যাড করতে পারে। আপনার ধরেন একটা সফটওয়্যারের একটা ইয়ে লাগবে, ভার্সন চেঞ্জ করা লাগবে, হ্যাঁ, একটা টেকনিক্যাল হুম। টিম মেম্বার সে অ্যাড করে দিতে পারে। বাট যখন রিফাইনমেন্ট করব তখন ওইটাকে কেন ওইটা আনছে, ওই ডিসকাশন গুলো আসবে। মেনলি কিরকম হয়, ধরেন একটা বোর্ড, আই ডোন্ট নো আপনাকে বোর্ড দেখাইলে আপনার জন্য সুবিধা হয় কিনা। ধরেন আমরা এই বোর্ডটা নিয়ে সিম্পল ডিসকাস করি। এটাই একদম খুব বেসিক দেওয়া আছে। হুম। ফার্স্টে যেটা দেখতেছেন প্রোডাক্ট ব্যাকলগ, এটা আমরা এখন ডিসকাশন করতেছি। এখানে অনেক ধরনের আইটেম থাকতে পারেন। ধরেন 100, 200, 500, হোয়াটএভার আইটেম, হুম। মানে একটা স্টোরি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। ওই স্টোরিগুলো ওই ব্যাকলগে রিফ্লেক্ট ফেলে। তো আমরা যে অনেক টুলস ইউজ করি, যেমন জিরা, যেমন ট্রেলো, এটা জাস্ট একটা ভার্চুয়াল বোর্ড। আর হুম। যদি আপনি, যখন আমরা ইন পার্সন বা ধরেন অন সাইটে কাজ করি, আমরা একটা বড় একটা বোর্ডের মধ্যে এইভাবে উপরে মার্কার দিয়ে লিখে দিয়ে এখানে স্টিকি নোট বসায় দিই, এটাও করা যায়। এটাও একটা, মানে যখন ধরেন ডিজিটালি এত রিমোট বা এই কনসেপ্টে কাজ করতাম না, তখন সবাই দেখবেন অনেক অফিসে বড় বোর্ড দেওয়া, হোয়াইট বোর্ড, খেয়াল করছেন হুম। কিনা জানি না। আছে। তো ওইখানে কি করে, ওই জাস্ট ওই স্টিকি নোট গুলো লেখে। যেমন ধরেন আপনার হাতে লিখে দিলেন স্টিকি নোটে, গিয়ে ওইখানে বোর্ডে লাগাই দিলেন, কিন্তু প্রোডাক্ট হুম। ব্যাকলগের আন্ডারে। তো হুম। বাট সাধারণত এখন কেউ এই প্র্যাকটিসটা করে না, কারণ ওইটাতে দেখা যায় হয়তো হাতে লেখা, আমার ওটা যেমন ওইভাবে এত স্ট্রংলি পছন্দ নয়, কিন্তু কিছু ভুল হইতে পারে, এডিট করা প্যারা, তারপরে হচ্ছে বারবার বোর্ডে উঠানো নামানো, সাধারণত একটু খুব বেশি রিয়েলিস্টিক হয় না। সবাই এখন বিভিন্ন টুলস ইউজ করে, কেউ জিরা ইউজ করে, কেউ ট্রেলো ইউজ করে, কেউ ক্লিকআপ ইউজ করে, হোয়াটএভার। বাট জিরা মোস্টলি পপুলার।
বাট জিরারও অনেক ইস্যু আছে, ওই ডিসকাশন এখন যাবো না। মানে জিরার কিছু প্র্যাকটিস এন্টি প্যাটার্ন, ওই জন্য মানে টুলস নিতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে এটা একটা টুলস, এটা আপনাকে কখনোই স্ক্রাম বানায় দিবে না। এটা শুধু টুলস, আপনার যেমনি সুবিধা আপনি ইউজ করবেন, দ্যাটস ইট। তো বোর্ডের জন্য ইউজ করা যায়। তো ব্যাকলগ আইটেমে যেটা সাধারণত থাকে, সেখানে আপনার অ্যান অর্ডার লিস্ট এভরিথিং, সব কিছুই আছে। প্রোডাক্ট ব্যাকলগ আইটেমস নিড টু জাস্ট দি ইউজার হিস্টোরি, এবং প্রায়োরিটি লিস্ট আইটেমস যতটুকু ডিটেল দেওয়া যায়, যতটুকু মেনশন করা যায়। আমি যেটা বলছিলাম যে কেউ কন্ট্রিবিউট করতে পারে, আর পিও হচ্ছে এটা রেসপন্সিবল ফর এটাকে রিভাইজ করা, এটাকে ডিসিশন নেওয়া, অর্ডারিং করা, whatever। এবং প্রোডাক্টের ভিশন এবং প্রোডাক্ট রোডম্যাপ এটার মধ্যে রিফ্লেক্ট হবে। Priority and ranking is essential. You makes the final call. No more unmarked important. Unranked important মানে যেটা ইনশিওর করা জরুরি, যে ধরেন খুব ইম্পর্টেন্ট টাস্ক যেটা আসলে র্যাঙ্ক করা নাই, সামথিং লাইক দ্যাট। সেটা ওইখানে একটা জাস্ট লিস্ট অফ আইটেমস, অর্ডার সবকিছু থাকবে। এখানে আপনার ডিফারেন্স টাইপ আইটেম থাকতে পারে, যেটা বললাম যে এটা ইউজার রিসার্চ হইতে পারে, আপনার এটা কোনো আইডিয়াস হইতে পারে, কোনো প্রোডাক্ট রোড ম্যাপের আইটেমস হইতে পারে, আদার প্রোডাক্ট টিমের ইস্যু হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। বাট দিন শেষে এই বোর্ডে যদি যে টিম ওয়াইজ যখন আপনি চিন্তা করবেন, ওই যে আমি বললাম একটা কোম্পানি সাধারণত যখন ব্রেক করে দেয়, স্বাভাবিকভাবে হুম। ওই ওই টিমের ব্যাকলগটা ওর রিলেভেন্সি আসবে, এটা অন্য কোনো টিমের কাজে আসবে না। মানে প্রোডাক্ট ব্যাকলগটা ফোকাস উইথ দিস প্রোডাক্ট টিমের উপরে। এটা কিন্তু পুরো অর্গানাইজেশনের প্রোডাক্ট ব্যাকলগ না, কারণ এক একটা টিম এক একটা ব্যাকলগ নিয়ে কাজ করে, আলাদা আলাদা সেপারেট কিন্তু ব্যাকলগ থাকে। এটা আবার খুব কমই পাবেন যে সব টিম একটা ব্যাকলগে কখনোই কাজ করে না, এটা সম্ভব না। তো যার যার ব্যাকলগ আলাদা, ডিপেন্ডস অন, ধরেন আমি বায়ার সাইড টিমে কাজ করি, আমার বায়ারের জন্য প্রোডাক্ট ব্যাকলগ আছে, হুম। আমি ওটাকে প্রোডাক্ট বলতেছি, ওটার ব্যাকলগ আছে, এখানে আমার সব বায়ার রিলেভেন্স আইটেম আসবে। এবং যখন আমি ইউজারের সরি যখন আমি প্রোভাইডারের কাজ করতেছি, প্রোভাইডারের ব্যাকলগ থাকবে। ফাইন। একটা জিনিস ইম্পর্টেন্ট, প্রোডাক্ট ব্যাকলগটা আমরা সাধারণত কোম্পানি ওয়াইজ কি করে, একটা রোড ম্যাপ থাকে। রোড ম্যাপটা সাধারণত আমরা প্রোডাক্ট ডিসকাশনে আনবো। যেমন ধরেন, হাইলি একটু কভার করি। যেমন ধরেন আপনার একটা বছরের একটা টার্গেট থাকে বছরের শুরুতে, হ্যাঁ। হুম। তা আপনি অ্যাচিভ করতে চান এই বছরে, আপনার প্রোডাক্টের এইটুক লেভেল আপনি যেতে চান, বা এই ফাংশন গুলো আপনার প্রোডাক্টে আপনি চান, বছরের একটা টার্গেট আমরা সেট করি, হ্যাঁ, রোডম্যাপ সেট করি। ধরেন ইন ডিসেম্বরে গিয়ে আমার এই জিনিসগুলো আমার হবে। এটাকে আমরা তখন ওইটাকে অ্যাচিভ করার জন্য আমরা ওটাকে ভেঙে কোয়ার্টারলি ভাঙি, হ্যাঁ। যেমন ফার্স্ট কোয়ার্টারে আমার এই ফাংশন গুলো হবে। সেকেন্ড, বাট ডাজেন্ট মিন যে ওইটা অ্যাচিভ করতে যাওয়া মানে যে ওইটা এমন জিনিস যে ধরেন এটা ফুললি ফাংশনাল বিষয়, এরকম না। ধরেন আমার প্রোডাক্ট রোডম্যাপ হইতে পারে এইরকম, যে এই দিন শেষে ধরেন আমি কোর্স, আমার ধরেন আপনার একটা কোর্স, ধরেন কোর্সিরা কন্টেন্ট ম্যানেজমেন্ট বা কন্টেন্ট আপনি জাস্ট দেন, সেটা ইউডিমি হোক ফরএভার। তা আপনি প্ল্যান হচ্ছে আপনি একটা কন্টেন্ট সাইট ক্রিয়েট করবেন, যেখানে ইউজাররা এসে কোর্স কিনতে পারবে, আর কেউ কোর্স সেল করতে পারবে, রাইট? তো এটার উপরে বেস করে আপনি একটা বছরের প্ল্যান সাজাবেন, যে মানে কতটুক চান এই বছরের সম্ভব কতটুকু। তখন আপনি কি বলবেন, মোস্ট এসেনশিয়াল যে চিন্তা করতে হবে এভাবেই, যে কি কি ফাংশন করলে আসলে এটা কাজ করবে। তা আপনি ওইটাকে ব্রেকডাউন করে আপনার হাতে হাই লেভেল রোডম্যাপ থাকবে এই বছরে, যে আমি চাই ইউজারও কন্টেন্ট আপডেট করতে পারবে, আর বায়ারও কন্টেন্ট কিনতে পারবে। ধরেন এটা আপনার চাওয়া, হাই লেভেল চাওয়া। তো এটাকে আপনার ভাঙতে হবে। তখন আপনি কোয়ার্টারলি ভাঙবেন, যে এই কোয়ার্টারে আমি কি চাই। এই কোয়ার্টারে আমি চাই যাতে অ্যাটলিস্ট আমার বোথ সাইড ইউজার সাইন আপ করতে পারে, এবং যেহেতু এখন আমি কন্টেন্ট আপলোড করতে পারবো না, আমি হয়তো অন রিকোয়েস্ট একটা অপশন অন করে দিতে পারি, হ্যাঁ। আহ, মানে মিনিমাম ফিচার যেটাকে আমরা বলি। যেমন ধরেন আপনি জাস্ট এগুলো কিন্তু প্রোডাক্ট টেকনিক্স ডিসিশন, আমি আমার আইডিয়া থেকে বলতেছি, ডিসিশন অন্যরকম হতে পারে।
সেটা হচ্ছে এরকম করে দেন যে আপনি যেহেতু এখনো কন্টেন্ট রেডি না, আপনি ইউজারকে এক অপশন দিতে পারেন যে তোমার কোন এরিয়াতে ইয়ে দরকার, কন্টেন্ট দরকার। হ্যাঁ, অন রিকোয়েস্ট সে হয়তো সাইন আপ করে বললো আমার ডিজিটাল মার্কেটিং এর উপরে কন্টেন্ট দরকার। হ্যাঁ, ওকে ফাইন। তো ওটার উপরে ফিডব্যাকের উপর বেস করে তাহলে আপনি দেখলেন যে 50 জন ইউজার সাইন আপ করছে, এর মধ্যে টপ ডিমান্ড কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, তো তখন আপনি কি করবেন, আপনার বায়ারের সাথে কমিউনিকেশন করবেন বা ওই রিলেভেন্ট বায়ারকে আপনি অনবোর্ড করবেন যে আমার এটা সবচেয়ে টপ সেলিং কোর্স। তুমি ওই বায়ারের সাথে কমিউনিকেশন করে আপনি চেষ্টা করবেন ওইটাকে লঞ্চ করতে। সেটা আপনি সব কোর্স কন্টেন্ট তো একসাথে লঞ্চ করতে পারবেন না, এটা সম্ভব না। আপনি কি করবেন, আপনি কুইকলি বায়ারের সাথে নেগোসিয়েশন করে একটা লেভেলে বলবেন যে তুমি এটা বানাও, এটা বানানোর জন্য আমার অ্যাপ্লিকেশনে যা যা দরকার আমি সেই লেভেলটা করে দিতেছি। তো ফার্স্ট সাইন আপ করলেন, ইউজারকে একটা মিনিমাম লেভেলের ফিচার দিলেন, আসলে সে কোর্স দেখতে পারে না, তার চয়েসটা নিলেন। ওটার উপরে বেস করে আপনি নেক্সট স্প্রিন্টে বায়ারের সাইন আপে গেলেন। ঠিক আছে, বায়ারের সাইন আপে গিয়ে মানে একটা তো কাজ করছে, রাইট? আপনার অ্যাপ্লিকেশনে তো কিছু কাজ করছে, কিন্তু আপনার দিন শেষে হুম। অ্যাচিভমেন্ট কি, ইয়ারলি টার্গেট কিন্তু ওইটাই, যে বায়ার কোর্স আপলোড করতে পারবে, সেল করতে পারবে, আর সরি বায়ার না, এটা প্রোভাইডার, আর যারা বাই করবে তারা এখানে এসে সাইন আপ করতে পারবে, কোর্স কিনতে পারবে। এটা আপনার মূল চাওয়া। কিন্তু প্রোডাক্ট এইখানে খুব হাইলি, খুব মানে স্কিলফুল ডিসিশন দরকার। কিভাবে আপনাকে ভাঙলে আপনি কাস্টমারেরও ফিডব্যাক পাবেন, ইন দা মিন টাইম কাস্টমার ইন্টারাকশনও চলবে, আস্তে আস্তে আপনি ওটা ডেলিভার করতে পারবেন। হ্যাঁ, মানে ওই যে বললাম কাস্টমারের উপর বেস করে আপনার ফাংশনগুলো আগাইতে হবে। তো আমি যে ডিসিশনটা বললাম এটা একটা জাস্ট সাজেশন, যেটা হইতে পারে যে সাইন আপ করার পরে আপনার থেকে জাস্ট একটা অপশন নিতে হবে আপনি কোন এরিয়ার কোর্স চান, দ্যাটস ইট। এটাই শুধু হইতে পারে, কারণ সাইন আপ করে দিয়ে আপনার তাকে খালি কিচ্ছু নাই, তাহলে তো আসলে খুব বেশি ইন্টারাকশন হয় না, রাইট? আপনি একটা ভ্যালুও পেয়ে গেলেন, Right. আপনি এটার উপরে বেস করে নেক্সট ডিসিশনটা নিতে পারেন। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি, কারণ একসাথেই পুরো ফিচার লাইভ করে দিয়ে কাস্টমারকে আনা এটা তো এন্টি প্যাটার্ন, এটা তো আপনাকে আমি এক্সপ্লেন করছি, রাইট? ধরেন 1 বছর পরে আপনি আপনার অ্যাপ্লিকেশন লাইভ করলেন এবং সব ফাংশন সহ, এটা কিন্তু এন্টি প্যাটার্ন। এটা আপনার কাছে ক্লিয়ার? Clear. ওকে, ফাইন। তো কারণ হচ্ছে প্রোডাক্ট, ইসলামের মেন ইয়েই তো যেটা হচ্ছে যে আমি হচ্ছে ফেস বাই ফেস ডেলিভারি করবো ইউজারকে, এবং বেসড অন ইউজার্স রিয়াকশন আমি আমার হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ ডেভেলপ করবো আর কি, মানে আপডেট রাইট করবো, রাইট, আমার তাই না? হাইপোথিসিসটা হচ্ছে এটা। হ্যাঁ, আমার হাইপোথিসিসটা এইটা, হুম। কিন্তু আমি হাইপোথিসিসটাকে ভেরিফাই করে 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 আমি আগাবো। হাইপোথিসিসটাকে আমি রাইট, একদম হ্যাঁ। রেডি করে ছেড়ে দিব না। তো ওই কারণেই আমি হুম। এক্সপেক্টেড, যাতে আমার অ্যাভয়েড করা যায়, ওই কারণে আমি প্রত্যেকটা স্টেপে নিয়ে আমি আমি ওই যে সাইন্টিফিক বলছি। যেমন ধরেন আপনাকে আমি তখন কার সাথে কোর্স পার্টনার করব, এটা বিজনেস ডিসিশন। যে আমি দেখলাম যে হুম। মোস্ট পপুলার কোর্স পার্টনার আমার এখন দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর ধরেন অ্যাকাউন্টিং এক্সাম্পল। হুম। তাহলে আমার তো এই 3টার কোর্স পার্টনার দরকার, রাইট? তা আমি আমি রাইট। তখন এই 3টার কোর্স পার্টনারের জন্য কাজ করবো, কিন্তু এটা আমি কই থেকে জানছি? এটা আমি জানি নাই, তো এটা জানার কোনো ওয়ে নাই। তো জানার ওয়ে কি, আমি আমার অ্যাপ্লিকেশন এটা অন করে দিছি। তাহলে আমি আমার ফোকাস এরিয়াটা, আমার ইনভেস্টমেন্ট এরিয়াটা আমি অনেক প্রিসাইজ করে নিতে পারছি। আপাতত আমি এই 3টা এরিয়া নিয়ে কাজ করি, মানে আমি এটা কিন্তু বিজনেস অ্যালাইন হুম। করতেছি। হ্যাঁ, আবার কাস্টমারের ডিমান্ডটাও আমি ক্লিয়ার করছি। সেটা আমি এখন ইনভেস্ট করব কন্টেন্ট আনানোর জন্য ওই 3টা এরিয়াতে, ওদের সাথে পার্টনারশিপে যাব। ঠিক আছে, তোমার ডিজিটাল মার্কেটিং এ কন্টেন্ট আছে, তুমি আমার সাথে আসো, পার্টনারশিপে আসো, কেমন টাকা দিতে হবে, কোর্স কেমনে বেচবে কি, এই আমি এটা বিজনেস, আপনাকে বিজনেস আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসতেছি। এবং এটা কিন্তু আমার হাইপোথিসিস না যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আনতে হবে। হ্যাঁ, আমার একটা ইনিশিয়াল হাইপোথিসিস থাকতে পারে, বাট আমার এটা ভেরিফাই করছি কিভাবে, আমি সার্ভেতে চলে গেছি বা আমি ফিডব্যাকে চলে গেছি ফার্স্টেই, বলছি যে তোমার কোন কোর্সটা ইয়ে হয় প্লিজ এই একটা অ্যান্সার করো। সাইন আপ করার পরে তাকে হয়তো একটা মোটিভেট করার জন্য কিছু বললাম যে তুমি এটা অ্যান্সার করলে তুমি ফার্স্ট 1 মাস তুমি আমাদের সার্ভিস ফ্রি পাবা, এক্সাম্পল, আমি জাস্ট এক্সাম্পল বল। তো কাস্টমারকে মাঝে মধ্যে মোটিভেট করা লাগে ফিডব্যাক নেওয়ার জন্য, হুম। এটা ভ্যালুয়েবল, কিছু করার নাই বাই দ্য ওয়ে। তো দ্যাট ইজ লাইক অফ আপনার প্রোডাক্ট ব্যাকলগে কি কি জিনিস মূলত আপনার থাকে। আর এখানে এখানে কিছু টার্মিনোলজি আছে যেটা অলরেডি কভার করছি, বাট আপনাকে জাস্ট ভেঙে এখন বলে দিই। ধরেন থিম, এপিক্স, ইউজার স্টোরি, টেকনিক্যাল রিকোয়ারমেন্টস, হোয়াট এভার, সবকিছুই প্রোডাক্ট ব্যাকলগে থাকে। থিমটা জিনিসটা কি, থিম হচ্ছে একদম হাই লেভেল, যেটা আপনাকে আমি বললাম
সেটা হইতে পারে ওই যে আমি চাই আমার অ্যাপ্লিকেশনে দুইটা সাইডই অনবোর্ড করতে পারবে এবং তারা তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবে, এটা আপনার থিম, রাইট? এখন এই থিমটাকে ভাঙে হচ্ছে এপিক দ্বারা। ওকে, তো এটা হচ্ছে হুম ধরেন আপনার প্রোডাক্ট রোড ম্যাপ, এটাকে আমরা ইপিক দিয়ে ভাঙছি। হয়তো আমি একটা ইপিকে একটা কোয়ার্টারে পূরণ করতে পারি, অথবা দুইটা ইপিকও পারে, ডিপেন্ডস অন লোড। এটাকে আমরা এপিক বলি। এপিকটা হচ্ছে মেইনলি থিমসটাকে টার্গেট করে কিছু হাই লেভেল ব্রেকডাউন করা। এইটাকে থেকে আমরা ইউজার স্টোরি আনি। এই ভিডিও সেকশনটা বানাইতে গেলে আমার কয়টা ইউজার লাগবে, তখন কি করে টিম মেম্বাররা ইউজার স্টোরি বানায় বা প্রোডাক্ট ওনার ইউজার স্টোরি বানায় এইটার বেস করে, এপিককে বেস করে। তো আমরা তখন আবার কি করি, ওই এই ইউজার স্টোরিটা কোন এপিকের সাথে আমরা এগুলাতে আবার একটু ট্যাগ করে দিই, যাতে দিন শেষে বোঝা যায় এই এপিকটা কমপ্লিট করতে কয়টা স্টোরি বাকি আছে অথবা কয়টা অনগোয়িং, কয়টা ডান। এটা জাস্ট টুলস ইউজ, এটা তো মেজর কিছু না। বাট আমরা ট্রেস করার জন্য দেখি যে এই এপিক্সটাতে ধরেন 10টা স্টোরি লাগছে, রাইট? বাট হুম অনেক সময় কাজ শুরু হওয়ার পরে অনেক কিছু আপনার ফাইন্ডিং হয়, তখন স্টোরি কিন্তু বাড়ে। এটা খুবই নর্মাল। আপনি যখন প্ল্যানিং করছেন, আপনি ধরেন 10টা স্টোরি আপনি প্ল্যান করছেন, বাট এই স্টোরিতে কাজ করতে গিয়ে দেখেন যে না, আমার তো এটাও করতে হবে, তখন আপনি নতুন একটা ইউজার স্টোরি বানাইছেন, যেটা হয়তো কাজটা এটার মধ্যে করা সম্ভব না, আলাদাভাবেই একটা স্টোরি বানাইতে হবে, উইচ ইজ মোস্টলি ওয়েলকাম। এবং এটা হবেই, আপনি এটা প্রত্যেকটা প্র্যাকটিসে পাবেন, মানে প্রত্যেকটা ট্রেনিং কোম্পানিতেই পাবেন বা স্ক্রাম টিমে পাবেন। সেটা এটাকে আপনাকে ওয়েলকাম করতে হবে, এমন না যে এই না, এই তুমি কেন আবার স্টোরি বাড়াইলা, আরে ভাই আমি তো আর জানি না সব, আমি তো 100% জানি, আমি ভাবছি এটা দিলে হবে, কিন্তু দুইটা দেখে আমার এটা লাগবে, উইচ ইজ একদমই নর্মাল। তো ইউজার স্টোরি গুলোই মেইনলি আপনার ধরতে পারেন প্রোডাক্ট ব্যাকলগে থাকে। হ্যাঁ, কিন্তু এগুলা এপিক্সটা সাধারণত আর আমরা কমপ্লিট করতে পারবো না, আমরা এগুলো কমপ্লিট করলে অটোমেটিকলি এপিকটা কমপ্লিট হবে। ওকে, এবং ইউজার স্টোরির কিছু ছোট ছোট জিনিস মাঝে মধ্যে ডিভাইড করে আমরা টাস্ক করি, বাট এগুলো কিন্তু কোনো ডিফাইন জিনিস না স্ক্রামের, এগুলো জাস্ট আমরা আমাদের সুবিধার্থে করছি। ওকে, এবং স্ক্রাম এটাতে ওপেন, এটাতে কোনো সমস্যা নাই, আপনি স্ক্রাম গাইডে পাবেন না ইউজার স্টোরি, এপিক্স, টাস্ক এগুলো পাবেন না কিন্তু। ক্লিয়ার? ক্লিয়ার। তো এটা মেনলি জাস্ট আপনার বোঝানোর জন্য ব্যাকলগটা কিভাবে আসলে সাজায়। হ্যাঁ, ব্যাকলগটা অনেক সময় সাব টাস্কও বলে অনেকে, এগুলো ফ্লেক্সিবল, আপনি যদি আপনার টাস্কে ভেঙে সাব টাস্ক করতে চান কোনো সমস্যা নাই, এটা ওয়েলকাম। আচ্ছা। তো আপনি যদি মনে করেন টার্মস, আমরা যেমন বাগ একটা কমন কমন ইস্যু, ব্যাকলগে বাগ পাবেন, হুম ফাইন, বাগ হুম একটা বাগ, বাগকে আপনি টাস্কও বলতে পারেন, বাকি আলাদা জিনিসও বলতে পারেন, মানে আলাদাভাবে এটাকে বাগই বলতে পারেন, আমরা বাগ বলি, এগুলো বাগ। ধরেন প্রত্যেকটা রিলিজের আচ্ছা। পরে বাগ ক্রিয়েট হয়, তো ওই বাগগুলোকে বাগকে তখন আমরা প্রায়োরিটিস করি। হ্যাঁ, একটা ধরেন হুম প্রায়োরিটিস করা যায়, তখন আমরা একটা ওই জায়গায় আবার ওয়ার্কিং এগ্রিমেন্টে আমরা ওইভাবে একটা কন্ডিশন অ্যাড করি। কিভাবে? ধরেন একটা বাগ যদি মেজর হয়, বাগটাকে ক্যাটাগরিজ আপনি চাইলে করতে পারেন এভাবে। এগুলো কিন্তু সবই ট্রিক্স অ্যান্ড টুলস, এগুলো কিন্তু স্ক্রামে আচ্ছা। এগুলা আপনার সুবিধা মতো আপনি করতে পারবেন, কোনো বাধা নাই। দিন শেষে আপনার একটা ইনক্রিমেন্টে যেতে হবে, এটা হচ্ছে মূল কথা। বাট ইনক্রিমেন্টে করার জন্য আপনি কি ট্রিক্স টুলস ইউজ করবেন, কিভাবে কোনটাকে ডিফাইন করবেন, এগুলো কোনো সমস্যা না, আপনার সুবিধা মতো আপনি যা হুম, খুশি তা। বাট আপনি দিন শেষে টার্গেট কিন্তু একটা ইনক্রিমেন্ট করা, যেটা ডেফিনিশন অফ ডানকে ফলো করে। এখানে ওয়ার্কিং এগ্রিমেন্টের একটা টুলস, একটা পয়েন্ট অ্যাড হতে পারে বাগের ক্ষেত্রে। ধরেন বাগ একটা মেজর বাগ, একটা মাইনর বাগ, একটা হুম, ধরেন মিডিয়াম টাইম বাগ, হোয়াটএভার। কিন্তু আপনারা একটা এগ্রিমেন্টে আসলেন, দেখলেন যে অনেক সময় মেজর বাগ জমে গেছে, এটাকে ফিক্স করতেছে না টিম, রাইট? বা হুম, কেউ বলতেছে আমি করবো না, আর আমি এটা করবো না, এরকম বলতেছে। অ্যাজ এ টিম হুম, আপনাদের ওয়ার্কিং এগ্রিমেন্টে আপনার এরকম একটা কন্ডিশন আনতে পারেন যে কোনো বাগ যদি মেজর হয়, বাই দ্য ওয়ে মেজরটা ডিফাইন করবে কে, এটারও একটা ডেফিনিশন লাগবে। তা আপনি ফার্স্টে ডেফিনিশন আচ্ছা। করলেন, এই এই ইস্যু হলে এটাকে আমি মেজর বলবো। এটা অবশ্য কমন সেন্স, সবাই বুঝে, ডিপেন্ডস অন ইম্প্যাক্ট, রাইট? যে এই বাগটা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, রাইট? তো এটা অনেক সময় একজন বললো এটাকে মেজর, যখন এটাকে আমরা রিফাইন করতে গেলাম তখন দেখলাম আসলে এটা মেজর না, এটা মাইনর হইতেই পারে। হুম তার কাছে মনে হয়েছে এটা মেজর, হুম, কিন্তু সে যখন এটাকে ভেঙে যখন আমরা ডিসকাশনে আসছি, এই এটা মেজর করছো কেন, ও বললো যে ভাইয়া আমার তো মনে হুম, হয়েছে এই কারণে। তখন আরেকজন আবার বললো, এগুলো খুবই 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 হেলদি ডিসকাশন, সে হয়তো বললো না, এটার তো ইম্প্যাক্ট আসলে ওই জায়গায় পড়বে না,
আমরা চাইলে এটাকে আপাতত এমনি ঢাইকা দিয়ে স্কিপ করে দিয়ে এটারে আমরা নেক্সট স্পিনটা করতে পারি। ওকে ফাইন, সে তার এটা এই জায়গায় তার আইডিয়াটা ছিল না, তখন এটাকে আবার মাইনর করে ফেললো। বাট মেজর মাইনর সেকশন করা এটা খুবই ওপেন, এটা এমন না যার কারো আন্ডারস্ট্যান্ডিং একটা মেজর হইতে পারে ডিসকাশনের পরে এটা সে সেও কনভিন্স হয়েছে আসলে তো এটা তো মেজর না, এটা আমরা নেক্সট স্প্রিন্টে ধরতেই পারি। তাহলে একটা ডেফিনিশন গেল, আরেকটা হচ্ছে ফিক্সিং করা, কতদিনে করব। ধরেন এটা মেজর বাক্যে আপনি আপনারা এজ এ টিম এগ্রি করলো যে না এটা আমি 3 ঘন্টার মধ্যে একটা মেজর বাক ফিক্স করতে হবে, রিলিজ করে দিতে হবে, এটাকে হার্ড রিলিজ দিতে হবে, হ্যাঁ ইমিডিয়েট রিলিজ দিতে হবে, ফাইন। তো এটা মানে আপনারা এগ্রি করলেন যে মেজর বাকের একটা টাইম সেট করে দেওয়া, মাইনর বাগের একটা টাইম সেট করে দেওয়া, একটা স্মল বাগের একটা টাইম সেট করে দেওয়া, হ্যাঁ এগুলো সেট করে দিতে পারেন। এটা ওয়ার্কিং, এটা আসলে কি সুবিধা হবে জানেন, যখন একটা মেজর বাগের টিম কিন্তু অ্যালাইন যে আমরা তো এগ্রি করছি যে এটা আমরা 3 ঘন্টায় ফিক্স করবো, রাইট? সেটা তখন আপনাকে ফোর্স করতে হবে না, এই মেজর বাগ ফিক্স করো, মেজর বাগ ফিক্স করো, মেজর বাগ হুম ফিক্স। তারা জানে, তাদের প্র্যাকটিসটা নিয়ে আসছে যে মেজর বাক্স মানে right, 3 ঘন্টা। এখন যদি দেখেন কেউ টাচই করে নাই, তখন আপনি একটা রিমাইন্ড রিকল দিতেই পারেন যে এই হুম মেজর, আমরা ওই যে এটা ডেলি স্ক্রামে আলাপ হবে, কারণ এই জন্য right, প্রতি ওই 15 আলাপ, মিনিটস হুম হ্যাঁ ধরেন আমরা ডেইলিতে মর্নিং আলাপ করছি, এই তো আজকে হুম প্ল্যান কি, আজকে কিন্তু মেজর বাগ আছে, তোমাদের প্ল্যান কি? হুম তখন ওরা বলছে যে হ্যাঁ ভাই আজকে তো এটারে আমরা ফিক্স করবো এই তখন আপনি এটা ক্লিয়ারলি হয়ে গেলেন, দেন দিন শেষে দেখবেন এটা হুম রিলিজ তারা দিয়ে দিচ্ছে হুম বিকজ অফ তারা এটাতে এগ্রি। বাট আপনি যদি দেখেন নোটিস না হচ্ছে বা কোনো কারণে ভুলে গেছে, আপনি একটা রিকল দিতে পারেন পোলাইটলি, উইচ ইজ ওকে। তো দ্যাট ইজ জাস্ট আপনার ব্যাকলগে, প্রোডাক্ট ব্যাকলগে কি কি জিনিস থাকতে পারে। ইউজার হিস্টোরি, যদিও এটা প্রোডাক্টের ডিসকাশন, এখানে আমি আনছি এটা একটু রিলেভেন্স টু ইউজার হিস্ট্রিটা অনেক আহ, একটা জাস্ট এটা একটা খুব, এটা নিয়ে এত মেজর চিন্তা করে না, এটা একটু অ্যাডভান্স লেভেলের থিংস, বাট জাস্ট আমি একটু টাচ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন ইউজার স্টোরি বলি, আমরা চাই এইটা যাতে আসলে ইউজার রিফ্লেক্ট কিছু হয়, ইউজারের ভাষ্যটা হয়, এটা আমরা চাই। আচ্ছা দ্যাট ডাজেন্ট ম্যান্ডেটরি এইটাই ফলো করতে হবে, জাস্ট আমি। কিন্তু আপনি যখন ইউজার, এটা ইম্পর্টেন্ট কেন জানেন, কারণ হচ্ছে একটা স্টোরি পড়লে, আমরা স্টোরি পড়ি, স্টোরি মানে কি বুঝি, স্টোরি মানে একটা গল্প, এটা দিয়ে আমরা কিছু বুঝতে চাই, মিন করতে চাই, রাইট? এটা দিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। ইউজার স্টোরি মানে হচ্ছে এটা ইউজারের একটা গল্প, ইউজার একটা জিনিস চাচ্ছে, রাইট? হুম সেহেতু এই গল্পটা এইভাবে প্রোডাক্ট ওনারকে বা সবাইকে সাজাইতে সাজেশন করা হয় কেন, যাতে এক লাইনেই আমি এটা পড়ে বুঝতে পারি এই ফিচারটা আমি আসলে কি চাইতেছি বা কেন চাইতেছি বা এটা কি। এটা জাস্ট আচ্ছা ক্লেরিফিকেশনের জন্য, ট্রান্সপারেন্সির জন্য। নাহলে আপনি হুম ধরেন আপনি একটা কার্ড বানাইছেন, আমি বোর্ডে আসছি, হিসাব বলতেছি এটা কি লিখছে বুঝেই না, বা এটা আমি বুঝতেছি না এটা কেন, কেন বানাইলো কি। আর আপনি যখন একটা কানেক্টেড একটা ইউজার স্টোরি বানাই দিব, তখন আপনি যে কেউ টিম মেম্বারের প্রত্যেকটা মেম্বার এটাকে বুঝতে পারবে। তো এটা একটা প্যাটার্ন, এটা প্র্যাকটিস করতে পারেন, which is ভালো। কেন এটা, তো আপনি কজটা বুঝছেন, যাতে বোর্ডটায় ট্রান্সপারেন্ট থাকে, যে কেউ এসে একটা স্টোরি পড়লে বুঝতে পারে এটা কি, এই জন্য। আর ইউজার স্টোরির ভিতরে কিন্তু ইন ডিটেলস লেখা থাকে, ডেসক্রিপশন লেখা থাকে, ক্রাইটেরিয়া লেখা থাকে, ওগুলো তো থাকবেই। কিন্তু প্রত্যেকটা স্টোরি তো ধরেন সবাই আর খুলে খুলে ঢুকে ঢুকে ডিটেলস পড়তে চায় না। ধরেন একটা স্টেক হোল্ডার বোর্ডে আসলো, এসে জাস্ট লাইন স্টোরির টাইটেলটা পড়লো, টাইটেলটা পরে হুম বুঝলো যে এটা কি, হয়তো অনেকে ইন ডিটেলস পড়বে না, জাস্ট টাইটেলটাকে একটু মোর ক্লিয়ার, মানে একটু আহ, আহ, মানে ইউজার সেন্ট্রিক এবং ক্লিয়ার একটা ডেফিনিশন জন্য এটা বানানো। যেমন এক্সাম্পল বলছে অ্যাজ এ আই ওয়ান্ট সো দ্যাট, অ্যাজ এ মানে হচ্ছে আপনি যে ইউজারটাকে বলতে চাচ্ছেন, আই ওয়ান্ট হুম মানে হচ্ছে যে ফিচারটা চাচ্ছেন। কিন্তু এইখানে চাইলে আপনি এই ইউজার হিস্ট্রিটা ক্লোজ করতে পারতেন, কিন্তু আমরা এখানে ভ্যালুটাকে অ্যালাইন করার জন্য, রিলেটেড করার জন্য সো দ্যাটটাকেও আনতে চাচ্ছি। তাহলে আপনি ধরেন একটা টিম মেম্বার যখন আসবে, এটা যখন পড়বে, সে বুঝতে হুম পারবে আসলে কেন এই ইউজারের জন্য বানাইতেছে, রাইট? শুধু ইউজার বললো হ্যাঁ অ্যাজ এ ট্রাভেলার আই ওয়ান্ট টু রিজার্ভ আ হোটেল রুম, ফাইন। এটাতে যদি আমি স্টপ করে দিতাম, এখানে আমি ভ্যালুটা, এটা যদিও খুব সিম্পল একটা স্টেটমেন্ট, বাট আপনি যখন একটা জিনিস আরেকটু ডিফারেন্স আনবেন, তখন কিন্তু ফিনিশিং স্টেটমেন্ট আপনার সামনে ক্লিয়ার না, কি পাবে এটা রিটার্নে, কি পাবে, আমি এটা বানাই দিয়ে লাভ কি। হ্যাঁ,
হুম সো হুম এটার ভ্যালুটা দিয়ে ফিনিশ করা, কি বেনিফিট পাবে, এটা হচ্ছে একটা হুম স্ট্যান্ডার্ড ইউজার স্টোরি বলি। তো এটা চাইলে একটা প্র্যাকটিসে আমরা আনতে পারি। যদিও এটা আপনাকে স্ক্রাম গাইডে পাবেন না, এটা আহ, হুম এটা কোনো কোশ্চেন মানে আপনার পরীক্ষায় আসবে না। বাট যেটা বললাম, আমি আপনার এই ট্রেনিংটা সাজাইছি পরীক্ষার জন্য, বিষয়টা এরকম না। ট্রেনিংটা সাজানো হচ্ছে আপনি হচ্ছে পুরো বিষয়টা একদম holistic, বেসিকটা ক্লিয়ার এবং হচ্ছে হ্যাঁ প্র্যাকটিস পুরো করার জন্য হলিস্টিকটা দিয়ে। আপনি যে প্র্যাকটিস হুম বুঝছেন, আপনি সার্টিফিকেশন না পেলেও আপনি আসলে রিয়েল জিনিস পেয়ে গেছেন। হ্যাঁ আপনি হুম দেখেন, সত্যি কথা সার্টিফিকেটটা আমরা কি করে, আমাদের জাস্ট একটা একটা কনফার্মেশন দেয় যে না সে একটু জানে। বাট আপনি যদি রাইট অলরেডি জানেন, সে তাও কি আপনি জানেন না, সার্টিফিকেট ছাড়া কি আপনি জানেন না, জানেন। তো জানি হ্যাঁ। জাস্ট এটাকে একটা ভ্যালিডেট করা, নাথিং এলস। সো এখানে কিছু এক্সাম্পল দিছে, অ্যাজ এ ট্রাভেলার আই ওয়ান্ট টু রিজার্ভ আ হোটেল রুম সো দ্যাট আই হ্যাভ আ প্লেস টু স্টে। সো অ্যাজ এ ভ্যাকেশন প্ল্যান আই ওয়ান্ট টু সি পিকচার অফ দ্য হোটেল সো আই দেন গেট ডিসাইডেড ওয়ার টু স্টে। তো প্রত্যেকটা হুম ফিচারের একটা পারপাস আছে। এই ইউজার স্টোরিটা পড়লে দেখবেন আপনি খুব সহজে বুঝে যাচ্ছেন যে এই ফিচারটা কেন চাচ্ছে, right? তো হুম একটা ইউজার স্টোরি স্ট্রাকচার, যেটা খুবই ইম্পর্টেন্ট আপনার আম, যখন আপনি ব্যাকলগে কোনো স্টোরি আনবেন। বাট আপনি দেখবেন মোস্ট অফ দ্য ব্যাকলগে এত স্ট্রাকচার হইতে এরা একটু অনেকে ধরেন দূর এত স্ট্রাকচার দিয়ে বানাবো হুম আমি, হুম দাম দাম বলে যে রিজার্ভ হোটেল অপশন বা রিজার্ভেশন, এখানে হুম রিজার্ভেশন মানে কি? সো এটা গেল ইউজার স্টোরি। আর প্রত্যেকটা এখানে কার্ডে আপনি যখন ক্লিক করবেন, এটা ধরেন এটা তো টাইটেল, এটা আন্ডারে ধরেন চিরা story। আমি আমার ইয়েটাতে ইমেজটা দেখাইতে পারবো কিনা জানি না। কাইন্ড অফ দ্যাট। তো এটা মানে একটা যে স্টোরি কেমন হয় এটা দেখার জন্য আপনি just, আমি বলতেছি। ধরেন এক্সাম্পল হতে পারে, হ্যাঁ হ্যাঁ, ধরেন যখন আপনি কোনো একটা ইস্যু বানাবেন, একটা একটা হুম এক্সাম্পল হতে, ইস্যুটা বানাবেন, ইস্যু বলে এরা, ধরেন জিরা এটাকে ইস্যু বলে, এটা কাইন্ড অফ আসলে একটা সহজে ধরতে পারেন এটা একটা টাস্ক, এটা একটা কাজ। ওকে, তো এই কারণে আচ্ছা টাস্কও তো আমরা বলতেছি আসলে, মানে এটা অনেক সময় টার্মিনোলজি একটু কনফিউজ করে। এটা ধরেন একটা স্টোরি বা এটা একটা টাস্ক, এটা একটা কাজ করতে হবে, সবগুলোই তো একটা টাস্ক, রাইট? সেটা ইউজার হুম স্টোরি হোক বাগ হোক, এটা একটা টাস্ক। এদের টাস্কের জন্য মানবে যে কোন প্রজেক্টের আন্ডারে বানাচ্ছেন বা কোন টিমের আন্ডারে বানাচ্ছেন, এটা মেনশন করে দাও, বা সাধারণত ওই বোর্ডে থাকলে এটা আচ্ছা আসবে, তো অলরেডি ওই বোর্ডে সিলেক্ট করা। ইস্যু টাইপটাকে ওই যে বললাম যে এটা কি টাইপ ইস্যু, যে এটা কি এপিক্স না স্টোরি না টাস্ক না হুম বাগ, হুম এগুলো কিন্তু বানানো যায়, আচ্ছা এগুলো কিন্তু ফিক্স না। মানে আপনি চাইলে নাম দিতে পারেন এপিক আমি কেস। এডিট করে হ্যাঁ মানে আপনি আপনি কি স্টোরি কি বলতে চান, ইউজার স্টোরি বলতে পারেন, আমরা যেভাবে সহজ হয় ডিফাইন করতে। আপনি হুম বাঘকে বাঘ না বলে যা খুশি তা বলেন, যেটা সহজ কমনলি হুম কেউ বুঝে বুঝতে বুঝেই পারছি যাবে। কিন্তু বাঘে আপনি বাঘই যাবেন। তো ফার্স্ট হচ্ছে ইস্যু টাইপকে সিলেক্ট করা, দেওয়ার পরে দেন আপনি সামারি মানে টাইটেলটা বসাবেন। আহ, তারপরে হচ্ছে আপনি ডেসক্রিপশন বসাবেন। তারপরে আপনি কিছু ক্রাইটেরিয়া দিতে পারেন, লিস্ট, মানে এটার আন্ডারে চেক লিস্ট, যে এইটা করতে হইলে এই 10টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, দ্যাটস ইট। এটা একটা স্টোরি বানানোর ডিটেলস। তো এটা হচ্ছে হুম মানে একদম অ্যাকশন, যখন এই ফিচারটা বানাতে হলে আপনি কি কি লাগবে, হ্যাঁ ওগুলো ব্রেকডাউন করা। ওটা সাধারণত ইউজার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া গুলো লেখে কিন্তু সাধারণত টিম মেম্বার, প্রোডাক্ট ওনার হয়তো হাই লেভেল কয়েকটা লিখে দেয়। বাট যখন রিফাইনমেন্ট মিটিং হয় তখন ওইটা লেখে। বাই দ্য ওয়ে, এখানে একটা বিষয় বলা ভালো, প্রোডাক্ট ব্যাকলগ আমি যেভাবে ডিসকাশন করতেছি, রিফাইনমেন্ট একটা মিটিং আছে, যদিও স্ক্রাম গাইডে খুব আলাদাভাবে এটাকে আর্টিফেক্ট বলতেছে না। তো বাট রিফাইনমেন্টটা কাইন্ড অফ প্ল্যানিং এর পার্ট।
রিফাইনমেন্ট জিনিসটা কি? রিফাইনমেন্ট জিনিস যখন একটা স্টোরি আপনি বানাইলেন এখানে, হ্যাঁ, আপনি বোর্ডে জাস্ট একটা স্টোরি বানাইছেন, তো টিম মেম্বার গুলোর সাথে এই সেশনটা ফিক্স না যে ধরেন প্রত্যেক সোমবার করতে হবে এরকম না। আপনার যখনই হুম। দরকার আপনি একটা ম্যাক্সিমাম, একটা স্প্রিন্টে রিকমেন্ড করে 10 আওয়ার্স ম্যাক্সিমাম। একটা স্প্রিন্টে যদি ধরেন 40 আওয়ার্স হয়, আপনি আপনি চাইলে 10 আওয়ার্স, সরি 40 আওয়ার্স না, একটা স্প্রিন্টে হচ্ছে 80 আওয়ার্স, 2 উইকসের, হ্যাঁ, টু 2 weeks। উইকস 80 আওয়ার্স এর মধ্যে যদি আপনি চান, আপনি ম্যাক্সিমাম 10 আওয়ার্স টিম মেম্বার থেকে নিতে পারেন যদি চান। আর যদি মনে করেন না আমার 1 আওয়ার্সে হচ্ছে বা এই স্প্রিন্টে আপনার রিফাইনমেন্ট দরকার নাই, ফাইন। রিফাইনমেন্টটা স্প্রিন্টের মাঝখানে হতে পারে, স্প্রিন্ট শুরু হয়ে যাওয়ার হইতে হইতে পারে, এবং সাধারণত ওইটাই বেটার। রিফাইনমেন্টটা ধরেন আপনি একটা স্প্রিন্ট শুরু করলেন, নেক্সট স্প্রিন্টের যে টাস্কগুলো ওইটাকে রিফাইন করা, বুঝতে পারছেন? যেমন ধরেন আপনার ব্যাকলগে তো, এখানে তো ব্যাকলগে ধরেন আপনার অনেকগুলো, ধরেন 50টা টাস্ক আছে, রাইট? এখন রাইট। হোয়াট ইজ স্প্রিন্ট ব্যাকলগ, এটা একটু কভার করা জরুরি। যখন আপনি কখনো কোনো স্প্রিন্ট শুরু করে দিবেন, ধরেন এই ব্যাকলগের টপ আইটেমস গুলো, ধরেন এখানে 10টা টপ আইটেম আছে, হ্যাঁ, তো আমরা যখন রিফাইনমেন্ট বলি, আমরা বলি যে এই টপ আইটেম গুলোকে আগে রিফাইন করতে, কারণ প্রোডাক্ট ওনার তো অলরেডি অর্ডার করে দিছে যে এই টপ আইটেমস আমি নেক্সট স্প্রিন্টে চাই বা আপকামিং স্প্রিন্ট গুলোতে চাই, রাইট? এই অর্ডারটার রাইট। জন্য খুব জরুরি। যখন সে অর্ডারটা করলো, তখন আমাদের দায়িত্ব, ইনক্লুডিং প্রোডাক্ট ওনারের দায়িত্ব, এই টপ কার্ড গুলোকে রিফাইন করা। অনেকে হুম। গ্রুমিং করে। রিফাইন ডাজেন্ট ওটা কিছুই না। রিফাইনমেন্ট মানে তো বুঝেন, ধরেন শব্দটা রিফাইন হোক, মেনলি ওই টাস্কটাকে আমরা আরো ক্লিয়ারলি, কনসাইসলি আরো ব্রেক করব, ক্লিয়ারলি বুঝবো, ক্রাইটেরিয়া বসাবো, যাতে এটা রেডি থাকে। মানে আমি এখন যখন ওই কাজটা ধরবো, আমি ক্লিয়ারলি বুঝতে পারি আমি কি কি করব। ওকে, যখন একটা ব্যাকলগ হুম। স্টোরি দেই, এটা হইতে পারে টাইটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, কি চাই আমি বুঝছি, বাট এটার কি কি ক্রাইটেরিয়া আছে টেকনিক্যালি, হ্যাঁ, যখন ডেভেলপ করব, তখন ডেভেলপাররা কি করে, এটাকে ক্রাইটেরিয়া অ্যাড করে যে আমি এই এই ফাংশন গুলো এই এই জায়গায় অ্যাড করা লাগবে, এই এই জায়গায় ইমপ্যাক্ট ফেলবে, এইটা 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 এটা করা লাগবে। ক্রাইটেরিয়া 100 হোক, এটা তার বিষয়। সেইটাকে ক্রাইটেরিয়া দিয়ে তখন কমপ্লিট হলে চেক মার্ক দিয়ে দেয় যখন সে কাজ শুরু করে। কিউদের কিছু ক্রাইটেরিয়া দেয়, তারপরে ওইখানে হইতে পারে আপনার অনেক সময় আউটসাইড অফ কিউইং, অনেক সময় আরেকটা কি এক্সাম্পল হতে পারে, অনেক সময় রিলিজেরও ক্রাইটেরিয়া দেয়। একটা কার্ডের মধ্যে অনেক কিছুই থাকতে পারে, হোয়াট এভার। তো এইটা মানে ডেফিনিশন অফ ডানটাকে ফলো করার জন্য যা যা দরকার, রিলিজের বিষয়টা না আসলে, ওইটা ওই স্টোরিতে থাকবে, হ্যাঁ, ব্রেক ডাউন হয়ে। দ্যাটস দ্য রিফাইনমেন্ট। রিফাইনমেন্টে ধরুন একটা স্টোরি বললাম, এই যে এই কার্ডটা আসলো, যে অ্যাজ এ ট্রাভেল আই ওয়ান্ট টু রিজার্ভ আ হোটেল রুম সো দ্যাট আই হ্যাভ এ প্লেস টু স্টে। সো এটা আপনাকে প্রোডাক্ট ওনার বললো। এখন এটাকে রিফাইন করেন। রিফাইন কিভাবে করব? আমরা সব টিম আসবে, এসে এই হিস্ট্রিটা নিয়ে কথা বলবে। ওকে, প্রোডাক্ট ওনার ডিসক্রাইব করলো আমি এই জিনিসটা চাই, কি চাই, আমি একটা হোটেল রুম রিজার্ভ করতে চাই। তাহলে রিজার্ভ করতে হলে কি কি লাগবে? রিজার্ভ করতে হলে আমাকে আমার একটা ফিচার লাগবে। ফিচারটা কিরকম হবে? আফটার ই আপনার যখন কেউ রুম গুলো হোটেল দেখতে চাই বা রুমের সাইজ সার্চ গুলো দেখতে সার্চ চাই। দিবে, হ্যাঁ। সার্চ দেওয়ার পরে সে, হুম। আমার যদি সার্চ অপশন অলরেডি থাকে ভালো, দেন হোটেলটা আসলো, আসার পরে হোটেলটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে রুমের অপশন গুলো দেখাবে। ধরেন আমার এই রুমের অপশন গুলো এখন নাই, তো রুমের অপশন হুম। গুলো দেখাবে। তখন তারা এখন এটাকে একদম ব্রেকডাউন করে ডিসকাশন করবে, এবং ডিসকাশনের সময় এই স্ট্রিট আবার ভাঙতে পারে। কিভাবে? ধরেন আহ এটাকে সে বললো যে না, এটা একটা স্টোরিতে কমপ্লিট করা টাফ, এটাকে আমরা 2টা স্টোরি করি, ওয়েলকাম, এটা কিন্তু করতে পারবে। সে এটাকে ভেঙে 2টা স্টোরি করলো, 3টা স্টোরি করলো, 4টা স্টোরি করলো, করতে পারে, সমস্যা নাই। সে এটাকে মানে একটু ভেঙে ভেঙে কাজ করাটা আরো প্রেফারেবল, কারণ ধরেন তাহলে কি ওটুক ফাংশনকে সে কিন্তু টেস্ট করে ফেলতে পারবে যে এটা ডান। বাট দিন শেষে একটা স্টোরি একটা স্প্রিন্টের পুরো কাজ হয়ে যেতে পারে যদি দেখা যায় স্টোরির লোডটা অনেক বড়। যেমন এটা কিন্তু অনেক বড় একটা কাজ। ধরেন হোটেল রিজার্ভ এত সিম্পল না টেকনিক্যালি, হ্যাঁ, তা একটা রিজার্ভ করবে একটা হোটেল রুম, রাইট? সেহেতু এই একটা স্টোরি একটা স্প্রিন্ট পুরো স্প্রিন্ট খেয়ে দিতে পারে, হুইচ ইজ নর্মাল। হুম। তখন কি করবে সে, এই স্টোরিটাকে ডিসকাশন রিফাইনমেন্টের সময় এই স্টোরিটাকে ভেঙে সাব স্টোরি করতে পারে, টাস্ক করতে পারে, হোয়াট এভার।
তাহলে রিফাইনমেন্টের পারপাস হচ্ছে এইটাকে একদম প্রপারলি ক্লিয়ারলি ব্রেকডাউন করা, যাতে সবাই বুঝতে পারছে কি কি করা লাগবে। যখন সে স্প্রিন্ট শুরু করবে তখন সে জাস্ট কাজ করবে, তখন আর কোনো তার কোশ্চেন আসবে না। রিফাইনমেন্ট প্র্যাকটিসিং খুব জরুরি ক্লিয়ার ভাবে এই কারণে, কেন জানেন? ধরেন আপনি স্প্রিন্ট শুরু করে দিলেন, বাই দ্য ওয়ে স্প্রিন্ট ব্যাকলগ হচ্ছে কি, যেই কাজটা আমি রিফাইন করছি, টপ ধরেন 10টা কাজ আমি রিফাইন করছি, আমি এখন ডিসিশন নিলাম এই ফার্স্টের 3টা আমি এই স্প্রিন্টে করবো। এটা কিন্তু টিমের ডিসিশন, হ্যাঁ, যে এই 3টা আমি এই স্প্রিন্টে করব, মানে 2 উইকসে কমপ্লিট করব। ওকে, তাহলে এই 3টা টাস্ক সে মুভ করে ব্যাকলগে নিয়ে আসবে, স্প্রিন্ট ব্যাকলগে নিয়ে আসবে। তাহলে আপনি স্প্রিন্ট ব্যাকলগ মানে কি বুঝতেছেন? যে এই 3টা এই 2 উইকস করবে দীঘায়, সে প্রোডাক্ট ব্যাকলগ থেকে স্প্রিন্ট ব্যাকলগে এই 3টা মুভ করছে। তার মানে হচ্ছে স্প্রিন্ট ব্যাকলগে যা থাকবে ওই মানে প্রোডাক্ট ব্যাকলগে সেই জিনিসটাই থাকবে, না, বাট আমি যে জিনিসটা এই স্প্রিন্টে কাজ করবো সেটা থাকবে। আচ্ছা, তাহলে কি মানে মুভ স্প্রিন্ট করে নিয়ে আসবো মানে ব্যাক, প্রোডাক্ট ব্যাকলগে ওই 3টা নাই। আচ্ছা মুভ, নট হচ্ছে কপি। ওকে ওকে, রাইট, ঠিক আছে, মুভ মুভ হবে। হুম, হ্যাঁ, ঠিক আছে। মুভ হবে। এবং এটা দিয়ে আমি বুঝবো যে এই স্প্রিন্টে আমরা ডিসিশন নিছি এই 3টা কাজ করবো, এটা টিম নিবে। প্রোডাক্ট ওনার কিন্তু স্প্রিন্ট ব্যাকলগে কার্ড মুভ করায় দিবে না। প্রোডাক্ট ওনারের এরিয়া হচ্ছে স্প্রিন্ট প্রোডাক্ট ব্যাকলগ। আর প্রোডাক্ট স্প্রিন্ট ব্যাকলগ আর স্প্রিন্ট ব্যাক ডেভেলপমেন্ট টিমের হচ্ছে স্প্রিন্ট ব্যাকলগ। রাইট, পারফেক্ট। কিন্তু স্প্রিন্ট ব্যাকলগের মেইন ওনারশিপ হচ্ছে এই যে ডেভেলপমেন্ট টিম বলছে ডেভেলপমেন্ট টিম। হুম আমরা এই 3টা কাজ করতে পারবো, এটা কিন্তু প্রোডাক্ট ওনার চাপায় দেয় নাই, এবং হুম, চাপায় রাইট। দেয় ওদের ক্যাপাসিটি অনুযায়ী। রিফাইনমেন্ট করার পরে আমাদের সেশনগুলো সামনে আসবে, প্ল্যানিং আছে, স্প্রিন্ট প্ল্যানিং। প্ল্যানিং এর ডেতে আমরা ডিসাইড করছি এই 3টা স্টোরি আমরা নেক্সট স্প্রিন্টে কমপ্লিট করব। কেন রিফাইনমেন্ট থেকে এই ডিসকাশনটা আসছে? যদি আপনি এই 3টা স্টোরি প্রপারলি রিফাইনমেন্ট ছাড়া শুরু করে দেন কাজ, তাহলে হুম প্রবলেম কি হবে? কাজের মাঝখানে মাঝখানে আপনি আটকাবেন, এইটা তো এভাবে ভাবছি হয় নাই, এটা তো এইটা লাগবে, এটা তো ওইটা করা লাগবে, এই ফিচারটার তো আরেকটা জিনিস আছে, আমরা তো এটা বুঝিই নাই, বা এটা তো সম্ভবই না। পয়েন্টটা বুঝছেন? সেহেতু হুম, রিফাইন ছাড়া কোনো স্টোরি স্পিন ব্যাকলগে আসবে না, স্ট্রেট ফরওয়ার্ড। যদি আসে রাইট। আপনি স্পিন গোলও অ্যাচিভ করতে পারবেন না, কমপ্লিটও হবে না, শুধু কেওয়াস হবে এবং ব্যাক এন্ড ফোর্থ হবে। সে বলবে প্রোডাক্ট ওনারে আমি তো এটা বুঝি নাই, এটা আনছে কেন, সব আটকায় যাবে, সবাই কাজের মানে বারবার ব্যাক এন্ড ফোর্থ হয়ে আলটিমেট আপনার কাজের স্মুথনেসও যাবে, আপনি দিন শেষে এটা অ্যাচিভও করতে পারবেন না। এই জন্য প্রোডাক্ট ব্যাকলগের টপ কার্ড গুলো যখন একটা স্প্রিন্ট রান থাকবে, তখনই নেক্সট স্প্রিন্টের টপ ব্যাকলগটা রিফাইন করে ফেলতে হবে, লিস্ট যাতে আমি নেক্সট স্প্রিন্টের জন্য রেডি হই। ধরেন আপনি এরকম এক্সাম্পল আমাকে বলতে পারেন যে ভাই আমি তো লাইফে ফার্স্ট বা এই টিম তো ফার্স্ট ব্যাকলগ শুরু করছে, ওটা এক্সেপশনাল। ওটা হলে কি হবে? ডেফিনেটলি আমি স্প্রিন্ট শুরু করার আগে আগে আমি প্রোডাক্ট ব্যাকলগ রিফাইন করব, তারপরে আমি স্প্রিন্ট শুরু করব। পয়েন্টটা বুঝছেন? ধরেন এটা আপনার প্রোডাক্টের জীবনের ফার্স্ট স্প্রিন্ট, রাইট? তাহলে তো আপনি হুম স্প্রিন্ট রানিং নাই, তাহলে কি করবেন? হুম তাহলে আপনি স্প্রিন্ট শুরু করার আগে অবশ্যই যেই 3টা কার্ড আপনি ডিসাইড করছেন বা করবেন ওগুলোকে রিফাইন করেই স্পিন শুরু করবেন। ক্লিয়ার? ক্লিয়ার। আফটার স্পিন ধরেন আপনার ফার্স্ট স্পিন শুরু হয়ে গেল, হ্যাঁ, হুম আপনার ফার্স্ট স্পিন শুরু, তখন কি করবেন? ওই স্পিনটার মাঝখানেই একটা টাইম বের করতে হবে, সেটা পুরো টিম বের করবে। সেখানে প্রোডাক্ট ওনার থাকবে, সেখানে স্ক্রাম মাস্টার থাকবে, সেখানে আচ্ছা। রিলেভেন্ট কোনো স্টেক হোল্ডার চাইলে থাকতে পারে, কোনো সমস্যা হুম নাই, তার ইনপুট দরকার হয়, মানে আউটসাইড অফ স্ক্রাম টিম। ধরেন প্রোডাক্ট ওনার ছাড়া যদি সে কোনো, ধরেন ফাইন্যান্সে এটাতে কাস্টমার আসবে না, বাট ধরেন ফাইন্যান্সের একটা মেম্বার আসতেই পারে, এটা সমস্যা নাই, সে হয়তো হুম রিফাইনমেন্টে তার ইনপুটটা দিতে পারে, এটা কোনো প্রবলেম নেই। কিন্তু হুম রিফাইনমেন্ট মোস্টলি হবে প্রোডাক্ট ম্যানেজার এবং স্ক্রাম ডেভেলপমেন্ট টিম। টিম হুম এবং স্ক্রাম মাস্টারের সাথে। এবং হুম ওই ওই স্প্রিন্টের মাঝখানে আপনাকে অলওয়েজ কনসার্ন থাকতে হবে, আপনি কিন্তু যেগুলো নিচের দিকের কার ওগুলোকে রিফাইন করবেন না, এটা ননসেন্স, এটা কোনো মেক সেন্স করে না। কারণ আপনার নেক্সট ফোকাস তো হচ্ছে উপরের গুলা, রাইট? এবং প্রোডাক্ট ওনার তো রাইট। অলরেডি অর্ডার করে ফেলছে, সে তো আপনাকে যখন হুম রিফাইন করতে হবে টপ কার্ড গুলোকে রিফাইন শুরু করতে হবে, যাতে অ্যাটলিস্ট আপনি একটা ভালো লেভেলের রেডিনেস অবস্থায় থাকেন নেক্সট স্প্রিন্টের জন্য। সো এই জন্য রিফাইনমেন্ট খুবই খুবই জরুরি, এবং যেটা রিলেভেন্ট টু দা প্রোডাক্ট ব্যাকলগ। আমরা মোস্টলি
প্রোডাক্ট ব্যাকলগ কভার করছি। আমরা এখন যদি জাম্প করি সেটা, বাই দ্য ওয়ে, আপনার এখানে কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই, এখন তো মোটামুটি ক্লিয়ার। প্রোডাক্ট ব্যাকলগ এবং ব্যাকলগ রিফাইন, জি। বাকি রিফাইনমেন্ট ক্লিয়ার। এবং নেক্সট আমরা যখন জাম্প করব এইটাতে, এখানে একটা এক্সারসাইজ আছে, এটা আমরা চাইলে পরেও করতে পারি, সমস্যা নেই। সেটা হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট লগ বানানো। এটা আচ্ছা। সাধারণত ধরেন আমরা গ্রুপ হইলে হয়তো একজন মিলে করতাম। আপনি চাইলে ইফ ইউ উইশ, আপনার বাসার টাইমে আপনি চাইলে কয়েকটা আইটেমস বানাইতে পারেন। নেক্সট মিটিং এ আপনি চাইলে, নেক্সট সেশনে চাইলে শেয়ার করতে পারেন যে ভাইয়া এই যে পাঁচটা আমি, তাহলে হয়তো আমি বুঝবো যে আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারছেন যে আসলে ব্যাকলগে কি কি আইটেম থাকে। আপনি জাস্ট আচ্ছা। পাঁচটা চারটা ইউজার স্টোরি বানাইতে পারেন আপনার নিজস্ব একটা প্রোডাক্টের বিজনেসের থিঙ্কিং থেকে। এটাকে আপনি হেল্প করবে প্রোডাক্ট থিঙ্কিং করার জন্য। আমার মনে হয় করতে পারেন চাইলে, বাট এটা আপনার, আপনি যদি, মানে প্রোডাক্টটাকে যে কোনো প্রোডাক্ট ধরে নিবো এরকম? হ্যাঁ আপনার একটা প্রোডাক্ট, যেমন ধরেন হুম। আপনি এখানে এক্সাম্পল হিসেবে এখানে কিছু আইটেম দেওয়া হয়েছে, তা আপনার রিলেভেন্স প্রোডাক্ট, ধরেন আপনি একটা উবারই বানাইতে চান, তো আপনার কি কি, হুম। আপনি যেটাই খুশি, মানে একটা অ্যাপ্লিকেশন বানাইতে চান, আপনি কয়েকটা হুম। আইটেমস আপনার ব্যাকলগে রাখবেন। তাহলে এটা আপনি কইলেন, তাহলে আমি বুঝবো যে আপনি আসলে আপনার বিষয়গুলো আন্ডারস্ট্যান্ডিং করতে পারছেন যে প্রোডাক্টটা কি, প্রোডাক্ট ব্যাকলগটা কি, কি কি আইটেম আসলে আগে আসা জরুরি। আপনি একটা অর্ডার করবেন, আপনি জাস্ট আচ্ছা আচ্ছা, অর্ডারটা করবো, হ্যাঁ বুঝতে পারছি। 10টা আইটেম ধরেন বানালেন একটা হুম। প্রোডাক্টের। ইদার এটা হইতে পারে প্রোডাক্টটা রানিং অথবা নতুন, যেটা আপনার ভালো লাগে হুম। দুইটাই করতে পারেন। যদি আপনার হুম। নতুন হয় তাহলে আপনার প্রোডাক্ট ব্যাকলগটা একরকম হবে, যদি এটা রানিং প্রোডাক্ট হয় তাহলে ব্যাকলগটা আরেক রকম হবে। কারণ নতুন হলে তো আপনি একদম শুরু করবেন একটা প্রোডাক্টের সাইন আপ থেকে, হোয়াট এভার আপনি হুম। কি, হুম। যেটাই আপনার ভালো লাগে করে 10টা আইটেম আপনি বানালেন। বানানোর পরে আপনি ওই 10টা আইটেমকে অর্ডার করলেন, দেন আমরা ডিসকাশন করবো যে আপনার ইউজার স্টোরি গুলো কেমন হয়েছে এবং আপনার অর্ডারটা কেমন হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি। এটা আপনি যে কোনো ওয়ার্ডে বা যেখানে আপনার ভালো লাগে শেয়ার করে ইয়ে করতে পারেন, বা আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারেন, দেন আমরা একটা ডিসকাশন করতে পারি। আচ্ছা, আমরা অলমোস্ট চাইলে আজকে স্টপ করতে পারি। নেক্সট আমরা স্পিন ব্যাকলগ থেকে ডিসকাশন করতে পারি, যদিও স্পিন ব্যাকলগ আপনাকে মোটামুটি কভার করছে, এটা খুব বেশি সময় লাগবে না। আর আহ, আপনি জাস্ট এই চাইলে এই হোমওয়ার্কটা করতে পারেন, উইশ আপনার, আমি বলবোই না ঠিক যে আছে। mandatory, না না তো না, ঠিক আছে। আপনার উইশ আপনি করতে পারেন। তো দেন আমরা ওটা দিয়ে ডিসকাশন শুরু করে দেন আমরা জাম্প করতে পারি। আর হ্যাঁ, আজকে চাইলে ক্লোজ করতে পারি। আপনার কোনো কোশ্চেন থাকলে পুরো সেশনের উপরে করতে পারেন। না ঠিক আছে ভাই, আজকে মোটামুটি এগুলো ক্লিয়ার। আমি হচ্ছে ওই স্ক্রাম রোলটা হচ্ছে স্ক্রাম গাইড থেকে একটু দেখবো, আর হচ্ছে যে এই প্রোডাক্ট ব্যাকলগের আইটেম গুলো দেখে আমি সময় পেলাম জাস্ট একটা একটা প্রিপেয়ার করবো ইনশাল্লাহ। যে কোটা করে পারেন নেক্সট আপনি, সেশন আজকে যদি মনে আপনাকে হয় চারটা দেখাবো। পারেন, চারটা করলেন, কোনো সমস্যা নেই আপনার। হুম। 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 এটা সিম্পল, এটা হয়তো আপনাকে 5-10 মিনিটস নিবে, আর বেশি নিবে না। আপনি জাস্ট ঠিক থিঙ্কিং আছে। করে, ভুল হোক আপনি জাস্ট বানান। ইউজার হ্যাঁ হ্যাঁ। ইউজার স্টোরিটা আপনাকে যেহেতু কভার করছি, এটাকে বেস করে আপনি জাস্ট একটু বানালেন, দ্যাটস ইট। হুম। আমি চাইলে আপনাকে এটার ইয়েটা আমি আপনাকে এইটা একটা স্ক্রিনশট, জি। স্ক্রিনশটটা আমি দিয়ে রাখতেছি আপনার হোয়াটসঅ্যাপ, সেটা তো আপনি দেন একটা স্যাম্পলও মাথায় থাকবে। আমি এটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। তাহলে আজকে আমরা রেকর্ড স্টপ করি। ওকে।